অথবা লিম্ফ যেটাই বলো সেটা হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম। কেমন? সার্কুলেশন, তাই না? যে ব্লাড অথবা লিম্ফ সে কি হয় বিভিন্ন ভেসেল দিয়ে সারা বডিতে সার্কুলেট হয়। এটাকে আমরা বলি সার্কুলেটরি সিস্টেম। ওকে, ম্যাক্সিমাম বুঝতে পারছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সবাই এটা একটু খেয়াল করবা, সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। এটা দুইটা কম্পোনেন্টে আমরা ভাগ করব। এক হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম। কেমন? তাহলে এটাই হচ্ছে মেইন সার্কুলেটরি সিস্টেম। আচ্ছা, আর দুই নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। ওকে, তাহলে লিম্ফ্যাটিক সিস্টেম আসলে এটা ব্লাড সার্কুলেটরি সিস্টেমের মতো না, এটা একটু কম গুরুত্বপূর্ণ। কেমন? তাহলে লেস ইম্পর্টেন্ট, এজন্য এটাকে আমরা বলতে পারি সেকেন্ড সার্কুলেটরি সিস্টেম। কেমন? তাহলে আমাদের মেইন বা প্রিন্সিপাল সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম। আর কম গুরুত্বপূর্ণ সেটা তবে কমেন্টে জানাও। আচ্ছা, কম গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সেকেন্ড সার্কুলেটরি সিস্টেম, যেটা হচ্ছে লিম্ফ্যাটিক্স, লিম্ফ দিয়ে হয়, সেটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। ওকে, কেমন? আচ্ছা, এবার আসো যে এদেরকে আমরা কিভাবে ভাগ করি। হ্যাঁ, আচ্ছা দেখো, সার্কুলেটরি সিস্টেমের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হার্ট। এটা কি আছে? ব্লাড আছে, যে হার্টের মাধ্যমে সার্কুলেট হয় এবং হার্ট থেকে সারা দেহে টোটাল বডিতে যেভাবে সার্কুলেট হয় সেটা হচ্ছে ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলকে যদি আমি একটু ভাগ করে বলি তোমাদেরকে, এই ব্লাড ভেসেল সেটাকে আমি আবার ভাগ করতে পারবো। ব্লাড ভেসেল একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেইন, তাই না? এটা তোমরা জানো, আর্টারি, ভেইন, আর আরেকটা হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারিস অথবা ক্যাপিলারি যেটাই তুমি বলো। তাহলে ব্লাড ভেসেল এই তিন ধরনের হয়, সেটা কিন্তু আমরা সাবসিকুয়েন্টলি এই লেকচারে আমরা দেখে নিব। কেমন? আচ্ছা, এবার আসো লিম্ফ্যাটিক সিস্টেম। আচ্ছা, লিম্ফ্যাটিক সিস্টেমের আবার কিছু কম্পোনেন্ট আছে। একইভাবে খেয়াল করো, যেখানে যেমন হার্ট, ব্লাড, ব্লাড ভেসেল। লিম্ফ্যাটিক সিস্টেমে গিয়ে কি হচ্ছে? লিম্ফ্যাটিক সিস্টেমে গিয়ে হচ্ছে লিম্ফ, এখানে যেমন ছিল ব্লাড। আচ্ছা, এখানে হচ্ছে লিম্ফ গ্ল্যান্ড, এখানে যেমন ছিল হার্ট। খেয়াল করো। আচ্ছা, লিম্ফ্যাটিক সিস্টেমের থার্ড হচ্ছে লিম্ফ্যাটিক ডাক্টস। কেমন? আচ্ছা, আমি মাঝে মাঝে তোমাদের প্রশ্নগুলো দেখে নিব। আচ্ছা, ঠিক আছে, তোমরা প্রশ্ন করতে থাকো, আমরা দেখে নিব। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো যে লিম্ফ্যাটিক সিস্টেম এটাকে কিন্তু আমরা এভাবে ভাগ করতে পারি। কেমন? এটা হচ্ছে লিম্ফ, লিম্ফ গ্ল্যান্ডস এবং লিম্ফ ডাক্টস। তাহলে এগুলো আমরা সাবসিকুয়েন্টলি পরে দেখে নিব। কেমন? আচ্ছা, আসো। আচ্ছা, এখন আমরা তো আসলে বইয়ের বাইরে পড়ি না, তাই না? তাহলে এই যে টোটাল বিষয়টা, এটা আসলে তোমরা জানো যে মেডিকেলের জন্য একটা রেফারেন্স বই আছে, যে বইটাই আসলে মেইনলি পড়তে হয়, যেখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। কিন্তু দুই একটা প্রশ্ন কিন্তু বাইরের কোনো বই থেকেও চলে আসে। তো এজন্য আরো কিছু রাইটারের বইয়ের কিছু পড়া আমাদেরকে পড়তে হবে। সেই পড়াগুলো আমরা কিভাবে পড়বো? সেগুলো আমরা পড়বো মেডিট্রিক্স থেকে, সেগুলো আমরা পড়বো আপডেট ইনফো থেকে। ঠিক আছে? সাবসিকুয়েন্টলি তোমাদেরকে আমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি আলোচনা করব। তো দেখো, এই যে আমরা এটাকে আইডেন্টিফাই করলাম, হ্যাঁ, পুরো সার্কুলেটরি সিস্টেম, এটা আসলে কোথায় ছিল? এই পুরো বিষয়টা ছিল আলিম স্যারের বইতে। কেমন? আলিম স্যারের বইতে এভাবে কিন্তু পুরো বিষয়টাকে মানে এক্সপ্লেইন করে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তোমরা এই সার্কুলেটরি সিস্টেমটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, ইয়েস নাও একটু জানাও আমাকে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা একটু প্রসিড করতে পারি মনে হয়। আচ্ছা, এখানে দেখো, খেয়াল করে এখানে আমরা একটা মেশিন দেখাচ্ছি। কেমন? এই মেশিনটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। ঠিক আছে? এটার নাম কি? এটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। সেন্ট্রিফিউজ মেশিন। আচ্ছা, তো এই মেশিনের এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এই মেশিনের বিষয়টা হচ্ছে তুমি যদি একটা টেস্ট টিউবের মধ্যে ব্লাডটাকে নাও। কেমন? একটা টেস্ট টিউবের মধ্যে যদি ব্লাড নাও, এই ব্লাডটাকে তুমি এই মেশিনের মধ্যে দিবা। দেখো, খেয়াল করে এই মেশিনে কিছু এরকম টেস্ট টিউব রাখার অংশ আছে। তাহলে আমি কি করব? আমি একটা টেস্ট টিউব, এই যে এরকম যদি মনে করো এটা একটা টেস্ট টিউব, এরকম একটা টেস্ট টিউব এখানে দিয়ে দিব। এরপরে এই সেন্ট্রিফিউজ মেশিনকে আমি অনেক জোরে ঘোরাতে থাকবো। কেমন? কত জোরে ঘোরাতে হয় এটা যদি আমি বলি, এভারেজ মোটামুটি ৩০০০ বার আমি পার মিনিটে ঘোরাবো। ঠিক আছে? তাহলে সেন্ট্রিফিউজ মেশিনে আমি টেস্ট টিউবে ব্লাড দিয়ে এই সেন্ট্রিফিউজ মেশিনে আমি এত জোরে পার মিনিটে ৩০০০ বার করে ঘোরাবো এভারেজ। তো এটা ঘোরালে কি হবে? ঘোরালে হবে এই ছবিটা খেয়াল করো। উপরের দিকে এই জায়গাটাতে, উপরের দিকে এই অংশটা দেখো, খেয়াল করে। এই অংশে বের হয়ে আসবে হচ্ছে প্লাজমা। প্লাজমা কেমন? হালকা, তাই না? লাইট। এবং এখানে কিন্তু কোনো কর্পাসেল থাকবে না, ব্লাড কর্পাসেল গুলো থাকবে না। তাহলে এটা হচ্ছে প্লাজমা। আচ্ছা, আর নিচের দিকে যে অংশটা যুক্ত এখানে কি হবে? সেগমেন্টেশনের মতো হবে। এটাকে আমরা বলছি আরবিসি, রেড ব্লাড সেল। আচ্ছা, এবার খেয়াল করো, তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপরের দিকে যে প্লাজমা অংশটা আছে সেটা কত পার্সেন্ট? খুব ইম্পর্টেন্ট, মোটামুটি 55%। কেমন? তাহলে আমরা যদি জিজ্ঞেস করি তোমাদের যে প্লাজমা এটা টোটাল মানে যে ব্লাডটা থাকে সেই ব্লাডের কত পার্সেন্ট থাকে? তাহলে আমরা যখন এভাবে মেশিন ধরলাম তাহলে বুঝতে পারছি যে এটা থাকে হচ্ছে 55%। কেমন? আর এবার নিচের দিকে থাকে আরবিসি। তো আরবিসি কত পার্সেন্ট থাকে? মোটামুটি 45%। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, 55% আর 45% মিলে কিন্তু হয়ে গেল আমার 100%। তো মোটামুটি 100%, আসলে মাঝখানে একটা পাতলা লেয়ার থাকে 1% এর মতো। হ্যাঁ, এটাকে বলা হয় বাফি কোট, যেখানে আসলে ওই যে হোয়াইট ব্লাড সেল এবং প্লাটলেট এগুলো থাকে। তো সেটাকে আমরা ইগনোর করলাম। আমরা মোটামুটি রাফলি চিন্তা করি যে উপরের দিকে প্লাজমা থাকবে 55% আর নিচের দিকে আরবিসি গুলো থাকবে 45%। আচ্ছা, এবার আসো, যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে আরবিসি নিচের দিকে সেটেল হলো কেন? কারণ এটা একটা ভারী জিনিস, এটা ওয়েটটা বেশি, এজন্য এটা নিচে সেটেল হবে। তুলনামূলক যেগুলো পাতলা হালকা জিনিস, লাইট জিনিস, সেগুলো কিন্তু উপরে এসে থাকবে, তাই না? আচ্ছা, তো এই যে আরবিসি নিচের দিকে সেটেল ডাউন করলো, তো 45% এই অংশটা পার্সেন্টেজ, ব্লাডের যে পার্সেন্টেজ অফ ব্লাড, তাহলে আরবিসি ব্লাডের কত পার্সেন্ট ভলিউম দখল করে রাখছে, এটাকে আমরা বলছি হেমাটোক্রিট। হেমাটোক্রিট, এটাকে আমরা বলছি হেমাটোক্রিট। তাহলে যখন আমরা সেন্ট্রিফিউজ মেশিনে এভাবে ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করব, তখন উপরের দিকে থাকবে প্লাজমা আর নিচের দিকে থাকবে হচ্ছে আরবিসি। এই আরবিসি পার্সেন্টেজ হচ্ছে 45%। এটাকে আমরা বলি হেমাটোক্রিট। ঠিক আছে? তাহলে হেমাটোক্রিট হচ্ছে ব্লাডের 45%। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে রেসপন্সে জানাও, ইয়েস অর নো। সবাই একটু রেসপন্সে জানাও। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে যে এটা কি 44% হবে কিনা? আসলে হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। এখানে যদি 55 হয়, এটা 1% হয়, তাহলে এটা তো আসলে 44 হওয়ার কথা অ্যাকচুয়ালি। তো মোটামুটি আসলে এটা 1% হয় না, এটা 1% এরও কম। বুঝতে পারছো? তো এজন্য এটাকে আমরা 45% ধরে নিই। ঠিক আছে? এজন্য 45 চিন্তা করব। ওকে। ঠিক আছে? অনেকে বুঝতে পেরেছো? আমরা তাহলে প্রসিড করি। আসো। আচ্ছা, এখানে আমরা যেটা দেখাচ্ছি এটা তোমাদের ট্রান্সলেটেড বই, আমাদের গালিয়াস স্যার এই বইটা তোমরা সবাই পেয়েছো। এই বইয়ে দেখো পৃষ্ঠা নাম্বার কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, পেজ 175। আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। ঠিক আছে? বিশেষ করে সংখ্যামূলক প্রশ্নগুলো আসে। আচ্ছা, আমরা একটু দেখে নেব। দেখো, প্রথম কথা হচ্ছে যে ব্লাড একটা হিউম্যান বডিতে কতটুকু থাকে? ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। থাকে হচ্ছে 5 থেকে 6 লিটার। কেমন? কতটুকু থাকে? 5 to 6 লিটার। এটা জানতে হবে। আচ্ছা, এটা আমাদের টোটাল বডি ওয়েট। তুমি চিন্তা করবা যে একজন হিউম্যান, অ্যাডাল্ট হিউম্যান মেল, তার বডি ওয়েটটাকে আমরা সবসময় চিন্তা করি 70 কেজি। তার মানে এই না যে সবাই আসলে 70 কেজি হয়। তো এভারেজ এটা ধরে নেওয়া হয়। কেমন? তাহলে যদি 5 থেকে 6 লিটার থাকে তাহলে এটা তুমি কেজি হিসেবে মোটামুটি ধরো 6 কেজি যদি বলি। খেয়াল করো, 70 কেজি তার ব্লাডটা থাকবে মোটামুটি ধরে নেওয়া যায় এটা মোটামুটি 6 কেজির মতো থাকবে। এটা ওয়েট হিসেবে আমি যদি বলি তাহলে কত পার্সেন্ট হয়? এটা হবে লেস দেন 10%। কত পার্সেন্ট? এটা 8%। খেয়াল করে দেখো, এটাই কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্নটা চলে এসেছে যে এই কত পার্সেন্ট ব্লাড একটা বডিতে থাকে। কেমন? তাহলে এভাবে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। আর এবার আসো, ব্লাডটা কেমন? আচ্ছা, ব্লাডটা কেমন জানতে গেলে তোমাকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য পিএইচ অফ ব্লাড। ঠিক আছে? পিএইচ কত? তো আমি যেটা জানি এখানে লেখা আছে 7.35, এটা থেকে 7.45। এটা হচ্ছে ব্লাডের পিএইচ। তোমরা এটা সবাই জানো, তাই না? খুব সহজ। আচ্ছা, এটাকে আমি যদি এভারেজ বলি, এভিজি এভারেজ হচ্ছে 7.4। কেমন? আচ্ছা, তোমরা জানো খুব সহজ যে যদি পিএইচ 7 এর বেশি হয় তাহলে এটাকে বলি অ্যালকালাইন, এবং এটা খুব স্লাইটলি অ্যালকালাইন। দেখো এই কথাই লেখা আছে যে ব্লাড ইজ স্লাইটলি অ্যালকালাইন। খেয়াল করে দেখো, এত সহজ একটা প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টে এসেছে। আসলে অ্যাডমিশন টেস্টে সহজ প্রশ্নই আসে। কেমন? আচ্ছা, পিএইচ আমরা বলে ফেলেছি এটা। আচ্ছা, এবার টেম্পারেচার। আচ্ছা, টেম্পারেচার কত? খেয়াল করো, খুব সহজ। 36 to 38 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তোমাদের ভুলটা কি হবে? ভুলটা হবে এখানে যদি এভাবে চলে আসে
36 to 38 ডিগ্রি ফারেনহাইট। খেয়াল করে দেখো তুমি তো 36 to 38 এটা পাওয়ার পরে খুব উচ্ছ্বসিত যে হ্যাঁ অ্যান্সার তো পেয়ে গেছি এটাই ডাইরেক্টলি। তো দাগানোর পরে দেখা গেল ওখানে ছিল ফারেনহাইট শেষ। তোমার 1.25 মার্কস কেটে গেল। এজন্য খেয়াল করে অ্যান্সার করতে হবে। আচ্ছা লাস্ট হচ্ছে এটা স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা এটা একটু মনে রাখতে হবে। ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে মোর দ্যান 1। আচ্ছা কেন এরকম বলতো? কারণ খেয়াল করে দেখো ব্লাডে তো শুধু পানি থাকে না। পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার ইজ 1। তাহলে এটা যদি আমি বলি তাহলে ব্লাডে নিশ্চয়ই এই তোমার হচ্ছে ওয়াটারের বাইরে অনেক কিছু আছে যেগুলো সলিড। এজন্য স্পেসিফিক গ্র্যাভিটি শুড বি মোর দ্যান 1। বুঝেছ? তাহলে ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি why মোর দ্যান 1 এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা? আমাকে যদি একটু জানাও ইয়েস অর নো একটু জানাও। একটু কমেন্ট করো তোমরা। ঠিক আছে তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা এখন লাস্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ভিসকোসিটি। ঠিক আছে এটা কি লিখে রাখবে সবাই? ভিসকোসিটি অফ ব্লাড। আমি এখানে কি লিখি? দেখো ভিসকোসিটি, ভিসকোসিটি, ভিসকোসিটি। ব্লাডের ভিসকোসিটি হচ্ছে 5 টাইমস অফ ওয়াটার। ব্লাডের ভিসকোসিটি হচ্ছে 5 টাইমস অফ ওয়াটার। মানে পানির যে ভিসকোসিটি তার তুলনায় এটা 5 টাইমস অনেক বেশি কেন? কারণ এখানে কিন্তু অনেক সলিড বিষয় থাকে। যেমন আরবিসি থাকে, প্লাজমা প্রোটিন থাকে, এগুলো কিন্তু অনেক ভিসকাস। হ্যাঁ এগুলো সলিড স্ট্রাকচার এজন্য ভিসকোসিটিটা অনেক বেড়ে যায়। ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা আমরা পরে যাই। আচ্ছা খেয়াল করে দেখো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে তোমরা এটা অ্যানসার করতে পারবে না। বলো প্রথমটার অ্যানসার কি? এটা কমা দিয়ে তোমরা সেকেন্ড অ্যানসার কি এটা লিখবা। ঠিক আছে? প্রথমটার অ্যানসার কমা সেকেন্ড অ্যানসার এটা একটু সবাই কমেন্ট করেছো। সবাই একটু কমেন্ট করো। এই প্রশ্নটার অ্যানসার হ্যাঁ সবাই একটু কমেন্ট করো। আচ্ছা অনেকেই কমেন্ট করেছো আমরা একটু দেখি। আচ্ছা এবার খেয়াল করে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে কি প্রশ্ন হয়? তোমরা অনেকেই হয়তো ভয় পেয়ে যেতে পারো যে আরে এত কঠিন প্রশ্ন। কিন্তু আসলে না তুমি যদি প্রশ্ন দেখো তাহলে দেখবে যে অনেক সহজ প্রশ্নই হয় এবং এটা কিন্তু একবার না দেখো কয়েকবার কিন্তু একই প্রশ্ন আসছে এবং প্রশ্নটা কত সহজ। ঠিক আছে? আচ্ছা খেয়াল করে দেখো ব্লাড হচ্ছে খেয়াল করে দেখো এটা কি হবে? pH হবে 7.4 যদি অ্যাভারেজ বলি তাহলে স্লাইটলি হবে 9 এটা হবে অ্যানসার। pH অফ হিউম্যান ব্লাড খেয়াল করো রেঞ্জে যদি থাকে তখন আমি বলবো 7.35 থেকে 7.45 তাহলে এখানে আমি 7.4 অ্যানসার করব কেমন? আসি। আচ্ছা এইটা হচ্ছে তোমাদের কুইজ কোশ্চেন তোমরা সবাই কুইজে অ্যানসার করো কি এটা পারবে না? ব্লাড ইজ টাইপ অফ লিভিং লিকুইড হট টাইপ অফ লিভিং লিকুইড সবাই একটু খেয়াল করো। হ্যাঁ তোমাদের একটা কুইজ দেওয়া আছে সবাই কুইজে একটু অ্যানসার করো। তোমাদেরকে আমরা একটু সময় দিয়েছিলাম কুইজের জন্য সবাই অ্যানসার করেছো এবং ম্যাক্সিমাম কারেক্ট অ্যানসার করেছো খুব সহজ একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে ব্লাড অবশ্যই একটা টাইপ অফ কানেক্টিভ টিস্যু তাই না? আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা একটু আগে আচ্ছা এখানে দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে ফাংশন অফ ব্লাড আচ্ছা প্রথমত হচ্ছে এটা কি কেমন গুরুত্বপূর্ণ সবাই মনে রাখবে সেটা হচ্ছে এটা এটা সিঙ্গেল স্টার এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না ওকে আচ্ছা তোমরা কি করবা তোমরা যেটা করবা সেটা হচ্ছে পরীক্ষার জন্য এগুলো জাস্ট একটা রিডিং দিয়ে ফেলবা ঠিক আছে তাহলে ব্লাডের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এটা কিন্তু অনেক কিছু ট্রান্সপোর্ট করতে পারে খুব সহজ জিনিস এগুলোতে বেশি সময় কিন্তু আমাদের দেওয়া যাবে না এবং তুমি নিজে যখন করবা তখন জাস্ট হেডিংগুলো একটু করে দিতে হবে ঠিক আছে এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না তাহলে দেখো ট্রান্সপোর্ট হচ্ছে নিউট্রিয়েন্টস রেসপিরেটরি গ্যাস ডিফারেন্ট রেগুলেটরি সাবস্টেন্স যেমন হরমোন ভিটামিন তোমরা জানো সবই ট্রান্সপোর্টেশন এক্সপিরেটরি প্রোডাক্টস তাই না যে আমাদের বিভিন্ন নাইট্রোজেনাস এক্সপিরেটরি প্রোডাক্টস থাকে সেটা ট্রান্সপোর্টেশন হয় এরপরে ব্যালেন্স ব্যালেন্স হচ্ছে ওয়াটার ব্যালেন্স এরপরে আমরা যদি যাই দেখো এরপরে হচ্ছে ব্যালেন্স অফ টেম্পারেচার এটা যদি আমরা বলি আর এটা ট্রান্সপোর্টেশনের মধ্যে চলে গেছে বিভিন্ন স্টোরিং সাবস্টেন্স আচ্ছা তারপর হচ্ছে এই যে আয়নিক ব্যালেন্স ব্যালেন্স অফ পিএইচ দেখো এগুলো কিন্তু ব্যালেন্স রিলেটেড ঠিক আছে তাহলে এই যে ব্লাড ডিফারেন্ট টাইপস অফ এই ব্যালেন্স বডিতে পড়ে তো এই ধরনের ব্যালেন্সকে আমরা একসাথে বলতে পারি হোমিওস্ট্যাসিস ঠিক আছে হোমিওস্ট্যাসিস এটা আমরা বলি হোমিওস্ট্যাসিস ঠিক আছে আচ্ছা এরপর যদি যাই সেটা হচ্ছে এক্সট্রা কিছু কথা আছে যেমন হচ্ছে প্রিভেনশন অফ ব্লিডিং বলতে একটা কাজ এটা হচ্ছে প্লেটলেট কাজ তোমরা জানো প্রোটেকশন অফ বডি তাই না বডি প্রোটেক্ট করে ডব্লিউবিসি একদম সহজ আচ্ছা এরপর আসলে এটা ডায়াগনোসিস অফ ডিজিজ আর এখানে থেকে বলবো এটা হচ্ছে এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুবই কাজে লাগে কি সেটা যে ডিজিজ ডায়াগনোসিস আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এখন পর্যন্ত তুমি বা তোমার ফ্যামিলি মেম্বার কারো কখনো রক্ত দিতে হয় না টেস্টের জন্য তারা এখন পর্যন্ত ব্লাড টেস্ট করো নাই তুমি বা তোমার ফ্যামিলি এটা একটু কমেন্টে জানাও সবাই হ্যাঁ কমেন্টে একটু জানাও দেখো খেয়াল করে দেখো আমাদের কিন্তু ব্লাড টেস্ট করতেই হয়েছে তাই না এটা কিন্তু আমরা কখনোই স্কিপ করতে পারবো না আচ্ছা হোমিওস্ট্যাসিস কার বলি সেটা হচ্ছে বডিতে যে বিভিন্ন ধরনের ব্যালেন্স আছে হ্যাঁ যেমন ধরো আমাদের pH টা একটা নির্দিষ্ট মানে ডেফিনিট রেঞ্জে থাকতে হবে 7.35 থেকে 7.45 তো এটা বডি মেইনটেইন করে আমাদের বডিতে একটা নির্দিষ্ট ফ্লুইড থাকতে হবে ফ্লুইড হ্যাঁ ওয়াটার থাকতে হবে নাহলে বডি কাজ করতে পারবে না এগুলো বডির বিভিন্ন মেকানিজমের মাধ্যমে বডি এটা কন্ট্রোল করে এই যে কন্ট্রোলিং ক্যাপাসিটি বডির যে আমার বডির জন্য একটা ডেফিনিট pH দরকার একটা ডেফিনিট ওয়াটার দরকার সেটা বডি কি করে হ্যাঁ সেটা মেইনটেইন করে তো এই প্রক্রিয়াকে বলা হয় হোমিওস্ট্যাসিস বডি যে মানে অ্যাবিলিটি অফ দ্য বডি টু মেইনটেইন নরমালিটি বুঝছেন নরমাল কোনো কিছু মেইনটেইন করার জন্য বডির ক্যাপাসিটি এটাকে বলে হোমিওস্ট্যাসিস তোমরা বুঝতে পারছো কিনা হ্যাঁ বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও সবাই ইয়েস মতো একটু ক্লিক করলে আমরা একটু বুঝতে পারবো হোমিওস্ট্যাসিস কি বুঝতে সবাই যে আমাদের নরমাল যে বিভিন্ন প্রসেস বডিতে হয় সেটা মেইনটেইন করার এবিলিটি বডির মেইনটেইন করার এবিলিটি এটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস ওকে হ্যাঁ একটু রেসপন্স করো ইয়েস নো সবাই একটু রেসপন্স করো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ওকে বুঝতে পেরেছি ঠিক আছে আমরা এরপর চলে যাই আচ্ছা এখানে আমরা খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল আসছে খুব ইম্পর্টেন্ট খেয়াল করে দেখো যে ব্লাড প্লাজমা 55% অলরেডি মেনশন এখানে ওয়াটার থাকে 90 to 92% তবে কিন্তু এই পার্সেন্টেজগুলো অবশ্যই করতে হবে কেমন একটু মনে রাখতে হবে আচ্ছা সলিড পার্টিকেলস থাকে 8 to 10% কেমন আচ্ছা এবার খেয়াল করে দেখো সলিড পার্সেন্টের মধ্যে কিছু আছে ইনঅর্গানিক সেটা 0.9% কিছু আছে অর্গানিক যেটা হচ্ছে 7 to 9% আবার বলছি এই প্রত্যেকটা পার্সেন্টেজ তোমাকে কিন্তু করতে হবে ভর্তি পরীক্ষার জন্য ঠিক আছে আচ্ছা কি কি ইনঅর্গানিক সাবস্টেন্স লাগে এটা কিন্তু ইম্পর্টেন্ট না কেমন সেটা আমি কেটে দিলাম আচ্ছা অর্গানিক সাবস্টেন্সগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন এখান থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে খেয়াল করে দেখো প্লাজমা প্রোটিন এই যে ডিসেম্বর কিন্তু প্রশ্ন এসেছে আচ্ছা প্রথম কথা হচ্ছে প্লাজমা প্রোটিন কি থাকে আচ্ছা আমরা বিভিন্ন ভাবে এটা মনে রাখতে পারি তো সবাই সহজভাবে একটু মনে রাখার জন্য লিখে ফেলো প্লাজমা প্রোটিন লিখে রাখো প্লাজমা প্রোটিন এটা আমরা মনে রাখবো সহজভাবে জিপিএ 5 খুব সহজ আমরা যেটা অ্যাটেন্ড করতে চাই জিপিএ 5 সবাই খেয়াল করে দেখো জিতে হচ্ছে গ্লোবিউলিন ইতে হচ্ছে প্রোথ্রম্বিন এতে হচ্ছে অ্যালবুমিন আর 5 এ এফ হচ্ছে ফিব্রিনোজেন হয়ে গেল কত সহজ তোমরা বায়োলজি পড়াগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে পড়বো কেমন একটা হচ্ছে কিছু ইনফো টাইপ মুখস্থ করা সেটা বলে দিব এর মধ্যে করে নিতে হবে আর দুই নম্বর হচ্ছে কনসেপশন বেসড কিছু কনসেপচুয়াল বিষয় আছে যেগুলো বুঝে নিয়ে পড়তে হবে তাহলে কিন্তু পড়াটা মনে রাখতে পারবা ঠিক আছে এই আচ্ছা তিন নম্বর যেটা সেটা হচ্ছে ট্রিক্স এন্ড হ্যাকস তো ট্রিক্স এন্ড হ্যাকস কিন্তু খুব ইফেক্টিভ বিশেষ করে অ্যাডমিশনের সময় তো তোমরা কিন্তু এই ট্রিক্স এন্ড হ্যাকস এভাবে কিছু কিছু পড়া মনে রাখতে হবে তাহলে এই তিনটা পদ্ধতিতে আমরা টোটাল বায়োলজি পড়বো তাহলে আমাদের অ্যাডমিশন জার্নিটা অনেক ইজি কেমন আচ্ছা সবাই বুঝতে পেরেছো জিপিএ 5 বিষয়টা আচ্ছা সবাই একটু জানাও জিপিএ 5 ইয়েস অর নো আচ্ছা আমরা একটু লিখি হ্যাঁ থ্যাংক ইউ ওকে আমরা এরপর চলে যাই নাইট্রোজেনাস কিছু ওয়েস্ট প্রোডাক্ট আছে দেখো ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন জ্যান্থিন অ্যামোনিয়া আচ্ছা এখানে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি আচ্ছা এটা সবাই একটু লিখে আমি বাংলা লিখে দেব সেটা হচ্ছে নিউমেরিক্সের জন্য বাংলা লাগবে হ্যাঁ জামাই আমার ক্রিয়েটিন তাহলে লেখা থাকো নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট এটা মনে রাখার জন্য আমাদের যে নিউমেরিক্স লাগবে সেটা হচ্ছে জামাই আমার ক্রিয়েটিন সবাই লিখে না আচ্ছা লিখে ফেলে আমি একটু তোমাকে ধরে দিই দেখো যাতে হচ্ছে এই যে এখানটা জ্যান্থিন মা এটা জামাই আর কি আচ্ছা এটা হচ্ছে ইউরিয়া ইউরিক অ্যাসিড আমারতে অ্যামোনিয়া ক্রিয়েটিন হচ্ছে ক্রিয়েটিনিন
হয়ে গেল। তাহলে সবাই একটু ঝটপট লিখে ফেলো। তাহলে xanthine ইতে হচ্ছে ইউরিয়া ইউরিক অ্যাসিড, হ্যাঁ এটা ইউরিয়া ইউরিক অ্যাসিড। আচ্ছা আতে হচ্ছে দেখো অ্যামোনিয়া আর ক্রিয়েটিভে হচ্ছে ক্রিয়েটিন। তাহলে দেখো সহজভাবে আমরা কিন্তু নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট মনে রাখতে পারি। আর আছে কিছু পিগমেন্ট হরমোন এনজাইম এগুলো, এটা আলাদা করে মনে রাখার দরকার নেই। আচ্ছা এই পাশে যে ছকটা আছে আমরা ইন্ডিভিজুয়াল ব্লাড কর্পাসেল গুলো ক্ষেত্রে একটু মনে রাখবো। সেটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেল। এটাকে আমরা এভাবে ভাগ করি কি তোমরা জানো, গ্র্যানুলস থাকলে এটাকে বলা হয় গ্র্যানুলোসাইট, আর গ্র্যানুলস না থাকলে এটাকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট। আচ্ছা এদের আবার কিছু টাইপ আছে, এটা খুবই সহজ। গ্র্যানুলোসাইটের মধ্যে আছে কি বলো, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর অ্যাগ্রানুলোসাইট দেখো এত সহজ একটা প্রশ্ন আসছে, দুবার আসছে। সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যাগ্রানুলোসাইট। তাহলে দুইটা আছে আমরা জানি কি, মনোসাইট আর লিম্ফোসাইট। কেমন? তাহলে এত সহজভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে বিষয়টা। আর প্লেট আছেই, আমরা করে যাই। আচ্ছা এবার এই কোশ্চেন দুটো একটু অ্যানসার করো সবাই। সেটা হচ্ছে প্রথমটাতে এ কমা সরি মানে যেটা অ্যানসার সেটা কমা, সেকেন্ডটাতে কি অ্যানসার সেটা একটু কমেন্টে আমাদের একটু জানাও। আমরা একটু দেখি তোমাদের। আচ্ছা অনেকে অ্যানসার করেছে, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা হুইচ ওয়ান ইজ নট এ প্লাজমা প্রোটিন, তাহলে প্রথমটার অ্যানসার হচ্ছে ক্রিয়েটিনিন। আচ্ছা ক্রিয়েটিনিন তাই না? আচ্ছা কারণ ওই যে GPA5 দিয়ে আমরা অ্যানসার করব। আচ্ছা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ প্লাজমা প্রোটিন, তাহলে এখানে কোনটা? এটার অ্যানসার কিন্তু কি টাইরোসিন। খেয়াল করে দেখো প্রশ্নগুলো কিন্তু মেডিকেল এবং ডেন্টাল ভর্তি প্রশ্ন, তাহলে কত সহজ প্রশ্ন হয়। আর তোমরা অনেক কোশ্চেন করতে গিয়ে সহজগুলো ভুল করে ফেলো। কেমন? আচ্ছা যাই আমরা। আচ্ছা হুইচ ইজ নট এ প্রোটিন ইন ব্লাড, বলো এটার অ্যানসার কি হবে? আচ্ছা অনেকে বলছে যে হাইপোক্সান্থিন ওয়েস্ট প্রোডাক্ট কিনা, হ্যাঁ হাইপোক্সান্থিন ওয়েস্ট প্রোডাক্ট, হাইপোক্সান্থিন ওটা তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে আমরা কমন লিখছি কেমন? আচ্ছা হুইচ ওয়ান নট এ প্রোটিন ইন ব্লাড, দেখো এটা অ্যানসার কি লিখে ফেলো, এটা লিখে ফেলো। আচ্ছা তাহলে থ্রম্বোপ্লাস্টিন। ওকে ভেরি গুড। আচ্ছা আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ ব্লাড। আচ্ছা শোনো এটা আমার একদমই প্রয়োজন নাই। কেন? কারণ এই পড়াটা আমি অলরেডি কিন্তু চার্টে দেখে এসেছি। সুতরাং এটা এখান থেকে আমরা করব না। ঠিক আছে আমি কেটে দিচ্ছি, এখান থেকে পড়ার দরকার নাই। ঠিক আছে এটা এখান থেকে পড়ার দরকার নাই, আমি just দেখলাম বইতে কিভাবে লেখা আছে। আচ্ছা এবার আসো প্লাজমা প্রোটিন। খেয়াল করে দেখো প্লাজমা প্রোটিনের এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন হচ্ছে টোটাল যে প্লাজমা, সেখানে প্লাজমা প্রোটিনের অ্যামাউন্ট হচ্ছে ব্লাডের 7.5%। এটা একটু স্টার মার্ক দিয়ে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। আর বাকি বর্ণনাগুলো কিন্তু আমাদের চার্টে ছিল, সেখান থেকে আমরা করে দেব। ঠিক আছে এখান থেকে পড়ার দরকার নেই, আবার আমি কেটে দিচ্ছি। ওকে আসো প্লাজমার ফাংশন কি। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না, আমরা জাস্ট গ্রিন কালার দিয়ে দেখিয়েছি, এটা সিঙ্গেল স্টার। মনে রাখবা প্লাজমার ইম্পর্টেন্স এটা রিডিং করতে হবে, এটা মুখস্থ করার কোনো বিষয় নয়। ঠিক আছে এটা কি হয় মেইনলি হচ্ছে বিভিন্ন জিনিস ট্রান্সপোর্টেশন করে। খেয়াল করে দেখো এই যে আমাদের এখানে ফ্লুইডিটি মেইনটেইন করে, হ্যাঁ বিভিন্ন কম্পোনেন্টস এটা ট্রান্সপোর্ট করে, ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো এক্সক্রিশনের জন্য ট্রান্সপোর্ট করে। আচ্ছা গেল এরপর যেটা সেটা হচ্ছে কিছু অক্সিজেন ট্রান্সপোর্ট করে, এটা ট্রান্সপোর্টেশন। আচ্ছা খেয়াল করে দেখো কিছু ওই যে বিভিন্ন হরমোন এনজাইম এগুলো ট্রান্সপোর্ট করে। আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স এটা মেইনটেইন করে। তাহলে এটা আলাদা করে একটু মনে রাখবা। ঠিক আছে তাহলে করে ব্লাড অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করে, ব্লাডের প্লাজমা করে, ব্লাডের হিমোগ্লোবিন করে, এগুলো কিন্তু একসাথে মনে রাখতে হবে, আলাদা রাখতে হবে। আচ্ছা এই মোটামুটি। আর টেম্পারেচার মেইনটেইন করে, কারণ টেম্পারেচার কোথাও বেড়ে গেলে কি হয় তোমার এই ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সারা দেহে সেটা ডিসমিনেটেড হয়ে যায়। কেমন? আর কোথাও কমে গেলে অন্য জায়গা থেকে টেম্পারেচার চলে আসে ব্লাডের মধ্যে। আচ্ছা এই মোটামুটি কথা। আচ্ছা এবার আসো আমরা খুব ইম্পর্টেন্ট একটা অংশে চলে গেছি, সেটা হচ্ছে আরবিসি, ব্লাড কম্পোনেন্টস এর আরবিসি অংশটা। আচ্ছা এইটা হচ্ছে 100% প্রথম কথা, এটা হচ্ছে 100% খুব ভালো করে আমাদেরকে করতে হবে। ঠিক আছে আচ্ছা এই কথাগুলো আমাদের চার্ট থেকে আমরা করেছি, এখানে আবার রিডান্ডেন্সি দরকার নেই, এখানে আবার করব না। ঠিক আছে আচ্ছা এখানে আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেল অথবা এরাইথ্রোসাইট। ঠিক আছে অথবা এরাইথ্রোসাইট। আচ্ছা প্রথম কথা হচ্ছে এই যে গ্রিক এরাইথ্রো, এরাইথ্রো শব্দের অর্থ হচ্ছে রেড, আর কাইটোস হচ্ছে সেল। তাহলে এমন সেল যেটা দেখতে হচ্ছে রেডিশ, তো এজন্য এটাকে বলা হচ্ছে রেড ব্লাড সেল অথবা আরবিসি। ওকে খুব সহজ। ওকে আচ্ছা এরপরে যেটা দেখো সেটা হচ্ছে এটার কিছু স্ট্রাকচার আছে যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি ছবিতে চলে যাই সবাই খেয়াল করে দেখবা যে আরবিসিটা কেমন দেখতে, রাউন্ড। আরবিসি কিন্তু রাউন্ড। ওকে আরবিসি হচ্ছে রাউন্ড স্ট্রাকচার, দেখো এগুলো কিন্তু রাউন্ড স্ট্রাকচার। কিন্তু আমরা যদি সাইড থেকে দেখি তাহলে এটা ডিসকের মতো, এই যে মাঝখানে এটা বাইকনকেভ, দেখো এই যে এটা বাইকনকেভ, হ্যাঁ তাই না? এটা হচ্ছে বাইকনকেভ, যেটা দেখো কনকেভ মাঝখানে একটা চাপা থাকে, এটাকে আমরা বলবো বাইকনকেভ না কনভেক্স। আচ্ছা দুই কথা হচ্ছে এটার ডায়ামিটার, দেখো এটা হচ্ছে 7.3, ডায়ামিটারটা হচ্ছে 7.3 আর এটার থিকনেস হচ্ছে 2.2 মাইক্রোমিটার। এই দুইটা ইনফরমেশন তোমাদের জন্য কিন্তু লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসো আরবিসি থেকে কি আসতে পারে, এই যে এটা আমি বলে ফেলেছি অলরেডি। আচ্ছা হিমোগ্লোবিন থাকে তাই না? আচ্ছা এখানে এটা হচ্ছে রাউন্ড, সেটা আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি। বাইকনকেভ ডিস্ক সেটাও আমি ছবি থেকে দেখতে পাচ্ছি। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে নন নিউক্লিয়েটেড, নন নিউক্লিয়েটেড এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ক্যামেল। ক্যামেল এটা ম্যামাল, হ্যাঁ ক্যামেল এটা কিন্তু ম্যামাল, কিন্তু এদের আরবিসি সেখানে কিন্তু নিউক্লিয়াস থাকে। যদিও স্যার বইতে এখন বলছে এটা ডাউটফুল, কিন্তু আসলে এটা এক্সেপশন হিসেবে মনে রাখতে পারো। ঠিক আছে তাহলে ক্যামেল এটা ম্যামাল হওয়ার পরও এটার আরবিসি কিন্তু নিউক্লিয়াস থাকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করব, সবাই কি অ্যান্সার করতে পারবে না? আচ্ছা বলতো নন নিউক্লিয়েটেড আর কোন সেল তোমার জানা আছে কিনা লিখে ফেলো তো। নন নিউক্লিয়েটেড মানে এক্সাম্পল অফ নন নিউক্লিয়েটেড সেল আদার দ্যান আরবিসি, তোমরা লিখো একটু কমেন্টে লিখো। না নিউরন লিখেছো অনেকে, নিউরনে কিন্তু নিউক্লিয়াস থাকে, কেমন নিউরন কিন্তু হবে না। আচ্ছা এক্সিলেন্ট এক্সিলেন্ট। না লাইসোজোম তো এটা কোনো সেল নয়, লাইসোজোম লিখেছো, হ্যাঁ মাসল সেলে থাকে, এটা কিন্তু ভুল আছে, মাসল সেলে কিন্তু নিউক্লিয়াস থাকে। আচ্ছা তাহলে যারা অ্যানসার করেছো প্লাকেলেট, হ্যাঁ প্রোক্যারিওটে নিউক্লিয়াস বলতে এটা মানে একটা কি বলে ডেভেলপ নিউক্লিয়াস নাই, কিন্তু তাদের নিউক্লিয়াসের স্ট্রাকচার আছে। আচ্ছা তাহলে শোনো প্লাকেলেট যারা অ্যানসার করেছো রাইট অ্যানসার, আবার অনেকে বলেছো যে ম্যাচিউর সিড সেল, তাই না? সিড সেল সেটা কিন্তু রাইট অ্যানসার, ভেরি গুড খুব ভালো অ্যানসার করেছো। আচ্ছা এবার আসো এই যে আরবিসির নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট, আরবিসি এটা কোথায় কতগুলো থাকে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা খেয়াল করে দেখবা, আচ্ছা খেয়াল করে দেখবা সেটা হচ্ছে যখন বয়স কম থাকে তখন আরবিসি পার এমএল আর কিউবিক মিলিমিটার আরবিসি বেশি থাকে। এই কথা একটু খাতায় লিখে ফেলো, আমি একটু পাশে লিখে দিচ্ছি, খাতায় লিখে ফেলো। লিখবা লো এজ হাই আরবিসি পার এমএল, এই কথাটা। ঠিক আছে তাহলে যত বয়স কম সেখানে কিন্তু আরবিসি বেশি পার এমএল, এটা কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ আরবিসি না, পার এমএল আরবিসি বেশি। ঠিক আছে এটা কি করবা? আচ্ছা এটা লিখে সবাই। আচ্ছা যদি লিখে দেখো তাহলে আমি দেখো দেখা করে দিচ্ছি, দেখো সেটা হচ্ছে ফিটাস এই বয়স সবচেয়ে কম, তাই মাইপেটে আছে, সেখানে কিন্তু দেখো 80 to 90 লাখ। ওকে ভালো কথা। এটা চিলড্রেন একটু কম 6 to 17, অ্যাডাল্ট মেল আরো কম 50 থেকে 54। ঠিক আছে অ্যাডাল্ট ফিমেল সেখানে আরো কম 44 to 49। আচ্ছা সবাই একটা কোশ্চেনের অ্যানসার করো। আচ্ছা এখানে তো লাখে দেওয়া আছে পার এমএল, পার এমএল এই তোমরা নিশ্চয়ই জানো কিউবিক মিলিমিটার, যেটা বলা হয় সিএমএম কিউবিক মিলিমিটার অথবা বলা হয় মিলিমিটার কিউব, মিলিমিটার কিউব এটারই আরেক নাম হচ্ছে এমএল মিলিলিটার। এটা নিশ্চয়ই সবাই জানো, খুব সিম্পল বিষয়, কিন্তু যদি না জেনে থাকো তাহলে এটা লিখে রাখো, কিউবিক মিলিমিটার মানে হচ্ছে সিএমএম মানে হচ্ছে মিলিমিটার কিউব এমএল। ওকে আচ্ছা আচ্ছা এবার একটু করো সেটা হচ্ছে এই গেল। আচ্ছা এবার আসো এইটাকে যদি আমরা কি করি মিলিয়ন দেখতে চাই, সবার জন্য একটা প্রশ্ন সবাই কি করো সেটা হচ্ছে ফর এক্সাম্পল তোমরা কি বলতো চিলড্রেন পার এমএল কত মিলিয়ন আরবিসি থাকে, মিলিয়ন ইন এ মিলিয়ন, তোমরা সবাই একটু কোশ্চেন অ্যানসার করো, ইন এ মিলিয়ন কত থাকবে? ভেরি গুড এক্সেলেন্ট, আমি খুব স্যাটিসফাইড তোমাদের অ্যানসারে, খুব চমৎকার অ্যানসার করেছো সবাই, আমরা 10 দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে এখানে যেহেতু 60 to 70 লাখ থাকে তাহলে হয়ে যায় 6 to 7 মিলিয়ন, খেয়াল করে অ্যানসার দিতে হবে। আচ্ছা এবার আসো সেটা হচ্ছে যদি আরবিসি কমে যায়, হ্যাঁ 25% ডিক্রিজ হয়, আচ্ছা তাহলে এটাকে আমরা বলছি অ্যানিমিয়া। ঠিক আছে তাহলে আরবিসি যদি নরমালি 50 লাখ যেটা বললাম এর 25% যদি কমে যায় এটাকে বলে অ্যানিমিয়া। আচ্ছা তাহলে অ্যানিমিয়া হচ্ছে লো আরবিসি, তাহলে একটু লিখি আমরা অ্যানিমিয়া মানে হচ্ছে লো আরবিসি। আচ্ছা এখন বলতো আরবিসির মধ্যে কি থাকে, আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন, তাহলে ডেফিনেটলি অ্যানিমিয়া সেখানে কিন্তু লো হিমোগ্লোবিন সেটাও থাকবে। তাহলে অ্যানিমিয়া মানে হচ্ছে আরবিসি কম, আর আরবিসি কম এর জন্য হচ্ছে হিমোগ্লোবিন কম। কেমন? আচ্ছা এবার আসো যদি বেড়ে যায় মোর দ্যান 65 লাখ, মোর দ্যান 65 লাখ যদি হয়
এই যে 65 লাক্স এর বেশি হয় তখন এটাকে বলে পলিসাইথেমিয়া। আচ্ছা আসো, পলিসাইথেমিয়া মানে কি? এখানে আমি একটু লিখি। পলি মানে হচ্ছে নিউমেরাস মানে অনেক। আর সাইথেমিয়া মানে হচ্ছে ব্লাড কর্পাসেলের নাম্বার অফ সেল। ঠিক আছে? সাইথেমিয়া হচ্ছে নাম্বার অফ ব্লাড সেল, সাইথেমিয়া। তাহলে পলি মানে নিউমেরাস অনেক বেশি। তাহলে যখন আরবিসি বেড়ে যায় তখন এটাকে আমরা বলি পলিসাইথেমিয়া। ওকে? আর খুব ইম্পর্টেন্ট একটা লাইফ স্প্যান। আরবিসি লাইফ স্প্যান কত? এটা সবাই জানো যে লাইফ স্প্যান অফ আরবিসি হচ্ছে 120 ডেজ। 120 ডেজ। আচ্ছা অনেক প্রশ্ন হলো। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি এটা তোমরা জানো কিনা। তারপর আমি কি বলবো যে আরবিসিতে হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট, কোনটি আছে? এটা দেখি অ্যানসার করতে পারবে না সবাই। আরবিসিতে কোনটি আছে? এটা সবাই একটু অ্যানসার করো দেখি। এক্সিলেন্ট। এই তোমাদের প্রশ্ন খুব ভালো। হ্যাঁ। আচ্ছা দুই একজন একটু আলাদা অ্যানসার করেছে। আচ্ছা খেয়াল করতে হবে আরবিসিতে কি নাই? আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু শিখি। আরবিসিতে কি নাই দেখো। আরবিসিতে নাই। এটা আমরা একটা নিউমেরিক ম্যাট্রিক্স দিয়ে মনে রাখতে পারি। ঠিক আছে? কি সেটা? আবারও সেই জামাই, হ্যাঁ। জামাইয়ের লাজ নাই। এইটা লিখো। ঠিক আছে? তাহলে কি নাই বলতো? জামাইয়ের লাজ নাই। ইনবক্স আমরা লিখছি। ওকে ভেরি গুড। আচ্ছা সবাই এটা লিখো। আরবিসিতে নাই, এটা মনে রাখার নিউমেরিক হচ্ছে জামাইয়ের লাজ নাই। কি নাই? আচ্ছা তাহলে আমরা যদি আসি সেটা হচ্ছে জতে হচ্ছে গোলজি বডি। গোলজি বডি। মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা এর থেকে আমরা যদি বলি সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রতে হচ্ছে রাইবোজোম। সরি আরএনএ নট রাইবোজোম, আরএনএ। আচ্ছা লাতে হচ্ছে লাইসোসোম। লাতে আমরা মনে রাখবো, নাতে মনে হচ্ছে লাইসোসোম। আচ্ছা নতে হচ্ছে নিউক্লিয়াস। হয়ে গেল। তাহলে আরবিসিতে কি থাকে না সেটা আমরা কিন্তু এই জামাইয়ের লাজ নাই এটার মাধ্যমে মনে রাখতে পারি। এবার আমরা একটু লাইক থাকবে নিউক্লিয়াস থাকে না, আরএনএ থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, কিন্তু এটা যেহেতু একটা কোষ তার পাশে অবশ্যই সেল মেমব্রেন থাকে, তাই না? আচ্ছা আমরা এবার চলে যাই। আচ্ছা এখানে যেটা আছে সেটা হচ্ছে আরবিসি। আরবিসি কোথায় তৈরি হচ্ছে? খেয়াল করে দেখো। আরবিসি তৈরি হচ্ছে রেড বোন ম্যারো। এখানে তৈরি হচ্ছে আরবিসি তৈরি হচ্ছে রেড বোন ম্যারো তৈরি হচ্ছে। আচ্ছা এছাড়া তোমরা এটা তো আগের বইয়ের প্রশ্ন, এছাড়া অন্য বইতে আসলে আর কি বলা আছে তো এটা একটু লিখে রাখবা। সেটা হচ্ছে দেখো ডিউরিং এমব্রায়োনিক পিরিয়ড, যখন বাচ্চাটা মায়ের পেটে থাকে, ঠিক আছে, তখন আরবিসি কিন্তু রেড ব্লাড বোন ম্যারো সেটা থেকে কিন্তু তৈরি হয় না। কোথা থেকে তৈরি হয়? এখানে লিখো প্রোডাকশন অফ আরবিসি। ঠিক আছে, আমরা একটু জানবো প্রোডাকশন অফ আরবিসি কোথায় তৈরি হয়। আচ্ছা এইটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আচ্ছা এটা লিখো কুসুম প্লেনে থাইল্যান্ড যায়। আমি তো বাংলা লিখে দিলাম যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এজন্য। আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি একদম বলেছো। ঠিক আছে, কুসুম প্লেনে থাইল্যান্ড যায়। এটা একটু মনে রাখো যে ডিউরিং এমব্রায়োনিক পিরিয়ড আরবিসি কিন্তু রেড বোন ম্যারোতে তৈরি হয় না। তখন কোথায় তৈরি হয়? চারটা জায়গায় তৈরি হয়। ঠিক আছে, সেটা একটু মনে রাখবো। আচ্ছা কুসুম হচ্ছে লিখো কুসুম থলি, ইংরেজি লিখবা ইয়োকস্যাক। প্লেনে হচ্ছে প্লিহা মানে স্পিন। থাইল্যান্ড থাতে হচ্ছে থাইমাস। তাই না? তোমরা THY থাইমাস। আর যাইতে হচ্ছে যকৃৎ, ব্র্যাকেটে লিখবা লিভার শেষ। তাহলে ভ্রূণ অবস্থায় কোথায় আরবিসি তৈরি হয় সেটা আমরা এই সহজ একটা নিউমেরিক্সের মাধ্যমে জেনে নিতে পারি। কুসুম প্লেনে থাইল্যান্ড যায়। তোমরা কি বুঝতে পেরেছো কিনা? থাইল্যান্ড যেতে চাও কিনা এটা একটু লিখে জানাও। ঠিক আছে? হ্যাঁ ইনবক্সে যেতে চাও কিনা? হ্যাঁ আমরা থাইল্যান্ড যাবো। আমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট হবে ওই সময় কিন্তু আমরা থাইল্যান্ড যাবো। আচ্ছা তোমরা একটু জানাও বুঝছো কিনা? আচ্ছা অনেকে ঘুরে আসছে। আচ্ছা ভেরি গুড, যারা ঘুরে আসছো এখন কিন্তু আবার চান্স পেয়ে ঘুরতে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা আমরা এখানে একটু দেখি সেটা হচ্ছে কি হয় অক্সিজেন লেভেল ব্লাডে কিছু সময় কমে যায়। হ্যাঁ কমে যায়। কখন কমে যেতে পারে? খেয়াল করে দেখো। এই যে অক্সিজেন লেভেল রিডিউসড কখন হতে পারে? এটা হচ্ছে ব্লিডিং। খেয়াল করে দেখো। আসলে অক্সিজেনটা ক্যারি করে হচ্ছে আরবিসি। যখন আরবিসির অ্যামাউন্টটা কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, তখন কিন্তু ব্লাডে অক্সিজেন লেভেল কমে যায়। ঠিক আছে? তাহলে বলো অক্সিজেন রিডিউস হবে কেন? রিডিউস হবে যদি আরবিসি কমে যায়, যদি হিমোগ্লোবিন কমে যায়। ঠিক আছে? আচ্ছা আসো দেখো ব্লিডিং হলে কি হবে? ব্লাড চলে যাচ্ছে, আরবিসি চলে যাচ্ছে, হিমোগ্লোবিন চলে যাচ্ছে, অক্সিজেন কমে যাবে। আচ্ছা আসো হাই অল্টিটিউড। আচ্ছা হাই অল্টিটিউড তোমরা জানো না সেটা হচ্ছে আমাদের মানে পুরো ওয়ার্ল্ডে এই যে অ্যাটমসফিয়ার এটা তোমরা ক্যান্সেল করেছো যে একটা লেভেলে অক্সিজেনের মাত্রা কিন্তু ডিফারেন্ট থাকে। ঠিক আছে? যখন পাহাড়ে অনেক উপরে উঠে যায়, তোমরা কে পাহাড়ে উঠছো? পাহাড়ে চূড়ায় এই কিউ কারাডাং ঘুরতে গেছো, বলতো একটু দেখি একটু লিখো পাহাড়ে চূড়ায় উঠছো কে? কিউ কারাডাং বাংলাদেশের অন্যতম মানে আগে তো বলা হতো যে সর্বোচ্চ চিহ্ন কিউ কারাডাং গেছো। হ্যাঁ আচ্ছা বলতো ওই যে যখন আমরা পাহাড়ে চূড়ায় যাই তখন কি শ্বাস নিতে কি খুব মজা লাগে নাকি কষ্ট হয়? এটা একটু বলো। হ্যাঁ ট্রেকিং করে অনেক উঠছো দেখো ওইখানে অক্সিজেনের মানে অ্যামাউন্ট অ্যাটমসফিয়ারে কিন্তু কম থাকে। ঠিক আছে? তখন কিন্তু শ্বাস নিতে আমাদের ডিফিকাল্ট হয়। আচ্ছা আসো এক্সারসাইজ খেয়াল করে দেখো যখন তুমি এক্সারসাইজ করো তখন কি হয়? বডিতে কিন্তু রেসপিরেশন হয়ে যায়, অ্যারোবিক রেসপিরেশন, তখন অক্সিজেন ইউজ আপ হয়ে যায়, বডি ইউজ করে ফেলে, তাহলে ব্লাডে অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যাবে। আচ্ছা এবার আসো ইনজুরি, যদি বোন ম্যারোতে কোনো ডিজিজ বা ইনজুরি হয়, খেয়াল করো বোন ম্যারো থেকে আরবিসি তৈরি হচ্ছে, ব্লাড তৈরি হচ্ছে, সুতরাং ডিজিজ অর ইনজুরি টু দ্য বোন ম্যারো সেখানে কি হবে? অক্সিজেন কমে যাবে, কারণ আরবিসি কমে যাবে। আচ্ছা গেল। এগুলো কারণে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। ওকে এখন যখন হিমোগ্লোবিন কমে যাচ্ছে, আরবিসি কমে যাচ্ছে, রক্তে অক্সিজেন কমে যাচ্ছে, তিনটা কথা একসাথে লিখে রাখবা। সবাই একটু লিখে রাখবা যে রিডিউস লেভেল অক্সিজেন, রিডিউস আরবিসি, রিডিউস হিমোগ্লোবিন ব্লাড। ঠিক আছে? একই কথা। যখন এটা হচ্ছে তখন কি হয়? তখন আমরা কি রিডিউস অক্সিজেন, রিডিউস আরবিসি, রিডিউস হিমোগ্লোবিন এই কন্ডিশনে আমাদের কিডনি থেকে একটা হরমোন আসে, কিডনি থেকে আসে ইরাইথ্রোপোয়েটিন হরমোন। এটা খুবই ইম্পর্টেন্ট ট্রিপল স্টার। তাহলে যখন আরবিসি কমে যাচ্ছে, যখন হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তখন কিডনি থেকে একটা হরমোন আসে, এই হরমোনটাকে বলা হয় ইরাইথ্রোপোয়েটিন। ঠিক আছে? ইরাইথ্রোপোয়েটিন। তো এটা কি করবে? এটা করবে কি আরবিসি তৈরি করবে। তো ফর্মেশন অফ আরবিসি এটাকে আমরা বলি ইরাইথ্রোপোয়েসিস। তাহলে এই ইরাইথ্রোপোয়েসিস বেড়ে যাবে, তাহলে আরবিসি এর পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা তো ইরাইথ্রোপোয়েসিস কথা। এখন দেখো অক্সিজেন যখন বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে? কিডনিতে ইরাইথ্রোপোয়েটিনটা কমে যাচ্ছে। ঠিক আছে? এখানে কি হবে? রিডিউস ইরাইথ্রোপোয়েটিন। কেন? যখন অক্সিজেন আবার হাই হয়ে যাবে তখন রিডিউস ইরাইথ্রোপোয়েটিন। ওকে উল্টা প্রক্রিয়া। ওকে আচ্ছা গেল। এই হচ্ছে বড় কথা, এই যে ইরাইথ্রোপোয়েসিস। দেখো এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে। এটা একটা সহজ প্রশ্ন আসে। ওকে আচ্ছা তোমরা কি ইরাইথ্রোপোয়েসিস বিষয়টা বুঝতে পেরেছো? আমাকে একটু যদি ইয়েস নোটে জানাও। হ্যাঁ বুঝতে পেরেছো কিনা? ওকে ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো। ওকে আমরা এরপর অংশে চলে যাই তাহলে। আচ্ছা এখানে আছে যে একটা হিমোগ্লোবিনে কি পার্সেন্টেজে কি থাকে, এটা এত ইম্পর্টেন্ট না। দেখো ওয়াটার থেকে 67%, সলিড থেকে 30-40, এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই যে 90% থাকে হচ্ছে হিমোগ্লোবিন, 90% থাকে হিমোগ্লোবিন আরবিসির মধ্যে। কেমন? আচ্ছা এবার আসো আদার্স কিছু আছে ওগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এবার আসো হিমোগ্লোবিনের একটা স্ট্রাকচার। আচ্ছা আমরা এখানে যদি একটু দেখি সেটা হচ্ছে হিমোগ্লোবিন। দেখো তারপরে এখানে এই যে প্রোটিন স্ট্রাকচার, এই যে এরকম কিন্তু কয়টা আছে? এরকম আছে 1 2 3 4। এই চারটা হচ্ছে গ্লোবিন প্রোটিন। এই চারটা হচ্ছে গ্লোবিন প্রোটিন। ঠিক আছে? আর এর সাথে এই যে লাল হয়ে আছে যে অংশটা, এই লাল অংশটাকে বলা হচ্ছে এই যে লাল হয়ে আছে চারটা অংশ, এটা হচ্ছে হেম। ঠিক আছে? তাহলে এই অংশটা হচ্ছে হেম। এই হেমের ভিতরে থাকে হচ্ছে আমাদের এই যে দেখো তারপরে Fe আয়রন থাকে। কেমন? একটা করে আয়রন থাকে। এই আয়রন। এই হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের স্ট্রাকচার। ওকে আচ্ছা হিমোগ্লোবিনের কিন্তু একটা বিশেষ নাম আছে। এটা কি বলতে পারে? তোমাকে একটু জিজ্ঞেস করি, হোয়াট ইজ দ্য স্পেশাল নেম অফ হিমোগ্লোবিন? দেখি একটু অ্যানসার করো দেখি। এক্সেলেন্ট, কোয়াটারনারি স্ট্রাকচার। এই জন্য তো এই স্ট্রাকচারের নাম কোয়াটারনারি স্ট্রাকচার। খুব ভালো অ্যান্সার করেছে ফাহিম খুব ভালো অ্যান্সার করেছে, ফারহান খুব ভালো অ্যান্সার করেছে। ভেরি গুড। আচ্ছা বক্তিয়ার
কংগ্রাচুলেশন, বকিয়া খুব ভালো অ্যান্সার করেছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। শাকিল শাকিল খুব ভালো অ্যান্সার করেছে। আচ্ছা হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনকে বলা হয় রবিনহুড, রবিনহুড মলিকিউল। আচ্ছা আমরা একটু গল্প করি, একটা পড়াশোনা করলাম, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় দেখেছিলাম রবিন হুডের কাহিনী। কি করতো সে হচ্ছে সরকারের বিরুদ্ধে এখানে এনার্জি বিভিন্ন ধরনের অসঙ্গতি ছিল সরকারি ব্যবস্থাপনায়। তো সে কি করতো, সে হচ্ছে বড়লোকের কাছ থেকে মালামাল এগুলো কিন্তু ডাকাতি বা চুরি যেগুলো মানে সে ছিনতাই মানে সে কিন্তু এগুলো নিয়ে আসতো এবং নিয়ে এসে এগুলোতে গরিবদের মধ্যে বিতরণ করে দিত। হ্যাঁ, তার সোসাইটিতে যে ডিসক্রিপেন্সি সেটা তাকে খুব আহত করে। হ্যাঁ, যে গরিবরা এরকম শোষিত হচ্ছে, বড়লোক আরো বেশি বড়লোক হচ্ছে। তো সে কি করে, সে যেখানে বেশি আছে সেখান থেকে এনে সে হচ্ছে যেখানে কম আছে সেখানে দিত। দেখো হিমোগ্লোবিন একই কাজ করে। হিমোগ্লোবিন কি হয়, যেখানে অক্সিজেন বেশি আমাদের ফুসফুস, সেখান থেকে অক্সিজেন যেখানে কম কোথায় আমাদের কোষে সেখানে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে একরকম রবিন হুডের মতো কাজ করতেছে, অক্সিজেনকে যেখানে অক্সিজেন বেশি আছে সেখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে, যেখানে অক্সিজেন দরকার, যেখানে অক্সিজেন কম সেখানে নিয়ে যাচ্ছে। এজন্য হিমোগ্লোবিনকে বলা হয় রবিন হুড মলিকিউল। কেমন? আচ্ছা আমরা যাই পরে। আচ্ছা এখানে ইনফোটেক একটা পড়া আছে, সেটা আমি যদি একটু বলে দিই তোমাদের। সেটা হচ্ছে দেখো এই যে 16 গ্রাম অক্সিজেন থাকে 100 ml, 100 ml ব্লাডে 16 গ্রাম করে অক্সিজেন থাকে, সরি হিমোগ্লোবিন থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে পলিপেপটাইড চেইন আছে 4টা। আচ্ছা বাকিটা তো আমি বলেছি, এখানে হচ্ছে হেম গ্রুপ থাকে, এখানে আয়রন থাকে। ওকে। আচ্ছা আরবিসি ফাংশন কি? আচ্ছা আরবিসি ফাংশন তোমরা সবাই জানো, খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমি তোমাদেরকে একটু নোট করে দিব যে পয়েন্ট আকারে তুমি যেগুলো অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে হিমোগ্লোবিন সেটা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ক্যারি করে, ওকে খুব ভালো কথা। আর এরপর হচ্ছে এই যে ভিসকোসিটি, এটা তো একটা সলিড, অনেকটা সেমি সলিড, তুমি যেটা বলো কিছু অ্যামাউন্ট অফ ওয়াটার থাকে। তাহলে ভিসকোসিটিটা এটা মেইনটেইন করে, ব্লাডের ভিসকোসিটি। এটা একটু নোট করে রাখবা সবাই। ব্লাডের ভিসকোসিটি এটা মেইনলি নিয়ন্ত্রণ করে দুটো জিনিস, একটা হচ্ছে আরবিসি প্লাস এখানে লিখবা প্লাজমা প্রোটিন। এটা একটু লিখা সবাই যে ভিসকোসিটি দুইটা জিনিস মেইনটেইন করে, একটা হচ্ছে আরবিসি আর একটা হচ্ছে প্লাজমা প্রোটিন। ওকে। আচ্ছা গেল। এরপর হচ্ছে আমাদের বাফার হিসেবে কাজ করে, মানে অ্যাসিড বেস ব্যালেন্স বাফার। এটা খুব ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা এখানে কিছু অ্যান্টিজেন থাকে যেটা আমাদেরকে ব্লাড গ্রুপিং সাহায্য করে। তাহলে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের ব্লাড গ্রুপ আমরা জানি না। আচ্ছা এখানে এমন কেউ আছে যেটা নিজের ব্লাড গ্রুপ জানো না, একটু কমেন্টে লেখো। আমি জানি এটা লিখতে পারবে না। হ্যাঁ ইনবক্সে লিখো। এমন কেউ আছে যে আচ্ছা ইনবক্সে না, এটা আমরা একটু ইয়েস নোটে দেখি, ঠিক আছে? যারা তার ব্লাড গ্রুপ জানো না তারা নো লিখো। এটা ইন্ডিভিজুয়ালি আসবে না, আমি একটু দেখে নিই আসলে জানি না। হ্যাঁ আমরা একটু নো, আচ্ছা অলরেডি একজন পেয়েছি সেটা ব্লাড গ্রুপ জানা। দেখো এটা লাইফ সায়েন্স, আমাদের আজকে ক্লাসে একটা জীবন ঘনিষ্ঠ। তোমাকে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে এবং এটা প্র্যাকটিস নিজের লাইফে করতে হবে। আচ্ছা অনেকেই কিন্তু লিখেছে, আমি কিন্তু এখন পর্যন্ত 11 জনের রেসপন্স পেয়েছি যারা নিজের ব্লাড গ্রুপটা জানো না। আজকে ক্লাসের অন্যতম গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে তোমাকে তোমার ব্লাড গ্রুপ জানতে হবে, ঠিক আছে? এটা করে সবাই। ওকে 12 জন অলরেডি আমি 12 জন পেয়েছি। ওকে ওকে ঠিক আছে অসুবিধা নেই। আচ্ছা এবার আসো। ওকে ঠিক আছে, এবার আসলে যে এই যে ব্লাড গ্রুপ আমরা বলি সেটা কিন্তু এই যে আরবিসি মেমব্রেনে থাকে ব্লাড গ্রুপ অ্যান্টিজেনটা, এটা জানতে হবে। আর এখানে কিছু জিনিস থাকে, হ্যাঁ যেমন হচ্ছে এখান থেকে আমরা পরবর্তী হিমোগ্লোবিন ব্রেকডাউন হলে বিলিরুবিন বিলিভার্ডিন এগুলো পাওয়া যায়। আচ্ছা আরবিসি তে একটা এনজাইম পাওয়া যায়, এই এনজাইমটা হচ্ছে নাইট্রিক অক্সাইড লাইক অ্যাকশন আছে, ঠিক আছে? এটা নাইট্রিক অক্সাইড লাইক অ্যাকশন আছে, এটা ব্লাড সেলকে ডাইলেট করে। হ্যাঁ যাও সেটা আমরা জানবো না, তুমি শুধু জানবা যে এখানে এনজাইম আছে নাইট্রিক অক্সাইড লাইক এনজাইম। ওকে মানে অ্যাক্টিভিটি তাই। এবং এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস সেটা তৈরি করতে পারে আরবিসি, এটা জানতে হবে, ঠিক আছে? গেল। আচ্ছা এরপরে আর খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু একটা জিনিস হচ্ছে একটু মনে রাখবে, ব্যতিক্রম আমরা সবসময় জানি যে ইমিউন সিস্টেমে কাজ করে হচ্ছে ডব্লিউবিসি, কিন্তু আরবিসি এরও কিছু ইমিউন সিস্টেমের অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে? এটা একটু জানতে পারো। এটা কিছু ফ্রি রেডিক্যালের মাধ্যমে এই যে কিছু সেলকে ব্যাকটেরিয়াকে কিল করে, ব্যাকটেরিয়া কিলিং, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইমিউনিটি, ইমিউনিটি তাহলে ইমিউনিটিতে কিছু ভূমিকা আছে আরবিসি, ঠিক আছে? তো এটা আমরা জানতে পারি। ওকে আচ্ছা তোমাদের জন্য প্রশ্ন, সবাই একটু দেখো। হুইচ অফ দ্য ফলোইং অর্গানস প্রোডিউস হরমোন ইলাইকোপোয়েটিন? আচ্ছা এটা তোমাদের জন্য কুইজ, কুইজটা পার্টিসিপেট করো সবাই। হ্যাঁ কুইজে সবাই পার্টিসিপেট করো। আচ্ছা অনেকে কিন্তু বোন ম্যারো দেখেছো ভুলটা কিভাবে হয়, 10 জন পার্টিসিপেন্ট তারা কিন্তু বোন ম্যারো অ্যান্সার করেছে, এটা কিন্তু মোটেই ঠিক না। সবাই খেয়াল করো, ইলাইকোপোয়েসিস হয় বোন ম্যারো থেকে আরবিসি তৈরি হয়, কিন্তু আরবিসি ইলাইকোপোয়েসিস তৈরি যে হরমোনটা সেটা কিন্তু কখনোই বোন ম্যারো থেকে আসে না, এটা আসে কিডনি থেকে। সুতরাং আমাদের কারেক্ট আনসার হবে কি বলো, কিডনি, কিডনি হবে না কারেক্ট আনসার। ভেরি গুড 97% কারেক্ট আনসার। ওকে ঠিক আছে আমরা পড়তে করি। আচ্ছা এবার দেখো প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন এসেছে সবাই একটু দেখো। হুইচ ওয়ান ইজ নন নিউক্লিয়েটেড, দেখো কত সহজ, আমরা জানি আরবিসি তাই না? হোয়াট ইজ দ্য মেইন কজ অফ অ্যানিমিয়া ওয়ার্ল্ডওয়াইড? আচ্ছা এটা তোমাদেরকে পড়ানো হয়নি। আচ্ছা খেয়াল করবা বইতে, বর্তমান বইতে নাই, কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন হিসেবে এসেছে। এই প্রশ্নগুলো কিন্তু একটু দেখে যাওয়া ভালো, কেন? কারণ এগুলো কিন্তু যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেক সময় হয় সেখান থেকে চলে আসে। এই প্রশ্নটা তোমাদের বইতে নাই তথ্যটা, কিন্তু এটা যেহেতু ডেন্টালের 16 শতকে এসেছে এজন্য তোমাদের জানতে হবে। আচ্ছা তোমাদের কাছে জানা আছে কিনা দেখি এটা আনসার করো দেখি। এই যে পরেরটা এটার কারেক্ট আনসার কি বলো সবাই বলো। ভেরি গুড। আচ্ছা ম্যাক্সিমাম সঠিক আনসার দিতে পেরেছো। সবচেয়ে কমন ওয়ার্ল্ড ওয়াইড আয়রন ডেফিসিয়েন্সি কারণ হচ্ছে, সরি মানে অ্যানিমিয়ার কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, আয়রন কমের কারণে হয়। কেমন? আচ্ছা দ্য প্রসেস অফ সিনথেসিস অফ হুইচ ওয়ান বিলো ইজ কল্ড ইলাইকোপোয়েসিস। দেখো এটা মেডিকেলের প্রশ্ন, এটা তোমরা চিন্তা করো যে অনেক কঠিন প্রশ্ন হয়, আসলে কত সহজ প্রশ্ন। তাহলে বলো এটা কি হবে? আরবিসি। এটা দেখো হাউ মেনি গ্রাম অফ হিমোগ্লোবিন এভরি 100 ml ব্লাড ইন নরমাল অ্যাডাল্ট ওমেন। আচ্ছা এটাও একই কথা, এটা হচ্ছে কি রিসেন্ট বছরে যে প্রশ্ন এসেছে এখান থেকে আমরা আলাদাভাবে জেনে নিব। আজমল স্যারের হিমোগ্লোবিন এটা কিন্তু এই উত্তরের সাথে মিলবে না, তো তোমাকে আলাদাভাবে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখি এটা আনসার করে কিনা বলো। 2 নম্বর আনসার কি? 2 নম্বর আনসার লিখো। উপমা, উপমা খুব দ্রুত একটা আনসার করে ফেলেছে, ভেরি গুড। আচ্ছা আন্দাজ আনসার করলে হবে না। আচ্ছা বি ডি এর মধ্যে আসছে আনসারগুলো। আচ্ছা কারেক্ট আনসার হচ্ছে উপমা দিয়েছিল 14 থেকে 17, কিন্তু এই খেয়াল করো সবাই, সবাই খেয়াল করো, এটা কিন্তু এখন আনসার করলে হবে না। এখন যদি প্রশ্ন আসে তাহলে আমরা কিন্তু এইটা আনসার করতে পারবো না, কারণ আজমল স্যারের বইতে তথ্যটা চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখো সেটা। আচ্ছা বলো এই যে শুরুতে মনে আছে কিনা সেন্ট্রিফিউজ মেশিনের গল্পে ওখানে বলেছিলাম 45% হিমোগ্লোবিন থাকে, এই পার্সেন্টেজের একটা নাম আছে, বলতে আনসার কি সবাই? ভেরি গুড হেমাটোক্রিট, সবাই সঠিক আনসার দিয়েছো। আচ্ছা এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। আচ্ছা ওকে অনেক প্রশ্ন হলো, আমরা এই মুহূর্তে একটা গল্প বলে এই অংশটা পড়া শুরু করব, কেমন? আচ্ছা গল্পটা কি? আচ্ছা তোমরা কি মাদাম কুরির নাম জানো? মাদাম কুরি কারা কারা জানো না? আচ্ছা ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, আচ্ছা ইয়েস নো ইয়েস নো তে একটু পার্টিসিপেট করো সবাই। হ্যাঁ আচ্ছা একটা ভালো কোশ্চেন, কিন্তু তারা বলেছে যে তারা জানে না। আচ্ছা পিয়েরে কুরি তার ওয়াইফ ছিলেন মাদার কুরি, তাই না? মাদাম কুরি। আচ্ছা তার লাইফের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আমাদের আজকে লেকচারের সাথে রিলেটেড। আমি একটু বলি যারা জানো না তারা একটু শুনবা। হ্যাঁ সেটাই প্রতাপ, তুমি খুব ভালো করেছো। রেডিও অ্যাক্টিভিটি নিয়ে একটা গবেষণা আছে, তাই না? আচ্ছা তোমরা অনেকেই হয়তো জানো। আচ্ছা তো নরমালি যেটা হয় সেটা হচ্ছে কি আমরা সবাই মেধাবী হতে চাই, তাই না? কিন্তু আমরা পাশাপাশি কিন্তু পরিশ্রমী হতে চাই না। কিন্তু বিষয় যেটা, তুমি যদি জীবনে সফল হতে চাও তোমাকে কিন্তু শুধু মেধাবী হলেই হবে না, তোমাকে এর সাথে পরিশ্রমী হতে হবে। তো মেধা এবং পরিশ্রমের একটা সমন্বয় ছিলেন মাদাম কুরি, যিনি ছিলেন পিয়েরে কুরি তার হাজবেন্ড। তার হাজবেন্ড ছিলেন মাদাম কুরির হাজবেন্ড ছিলেন পিয়েরে কুরি। আচ্ছা তারা কি করেছিলেন? তারা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করেছিলেন। তুমি কি চিন্তা করে দেখো, এই যে রেডিয়েশন নিয়ে এত কথা হয়, রেডিয়েশন জিনিসটা কি অনেক খারাপ। তো তারা দীর্ঘদিন এই রেডিয়েশন নিয়ে গবেষণা করার কারণে তারা কিন্তু মানে হিউম্যান সোসাইটির জন্য বিশাল একটা কন্ট্রিবিউশন রেখেছেন। এবং তোমরা জানো না মাদাম কুরি তিনি কিন্তু রসায়ন এবং ফিজিক্সে নোবেল পেয়েছিলেন, কেমন? উল্টো দিকে তার নিজের জীবনে ক্ষতি হয়ে যায়। ক্ষতিটা কি হয়? ওই দীর্ঘদিন এরকম ল্যাবে যখন কাজ করেন রেডিওঅ্যাক্টিভ এই বিভিন্ন আইসোটোপ নিয়ে যখন গবেষণা করেন তখন কি হয়? তার শরীরে ক্যান্সার বাড়ে। তো যে ধরনের ক্যান্সার আমরা যেটা বলি ব্লাড ক্যান্সার, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাহলে দেখো নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন মানুষের কল্যাণের জন্য। তিনি জানতেন যে রেডিওঅ্যাক্টিভিটি কিন্তু অনেক খারাপ দিক আছে, কিন্তু মানুষের জন্য তিনি কিন্তু তার নিজের জীবনকে দিয়ে দিয়েছিলেন। তাহলে আজকে লেকচারের সাথে খুব রিলেটেড এই আমাদের মাদাম কুরি গল্পটা, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান, ঠিক আছে? কিন্তু হিউম্যান সোসাইটির জন্য তিনি কিন্তু বিশাল কন্ট্রিবিউশন রেখেছেন। তো আমরা এটাই করব। তোমরা আজকে ক্লাসে যারা আছো, হ্যাঁ মাদাম কুরি সায়েন্টিস্টের নাম হচ্ছে মাদাম কুরি। তাহলে তিনি কিন্তু একজন মহিলা সায়েন্টিস্ট। আমরা সরাসরি বলি যে কি মহিলা সায়েন্টিস্ট তারা আবার কি মানুষের করবে, তাই না? আসলে তা না, তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তো তোমরা আজকে যারা ক্লাস করছো তোমরা প্রত্যেকেই কিন্তু অসম্ভব মেধাবী এবং প্রত্যেকেই মেডিকেল চান্স পাওয়ার যোগ্যতা রাখো, কিন্তু সমস্যা জায়গাটা হয় পরিশ্রমের দিক থেকে। তোমরা পরিশ্রম করতে চাও না, যারা পরিশ্রম বেশি করবা তারাই কিন্তু এরকম সফল হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা চাই যে তোমরা মাদাম কুরি মতো না হোক, অন্তত তার কাছাকাছি এই অ্যাডমিশন টেস্ট থেকে জানি থেকে তোমার পরিশ্রমের বিষয়টাকে অনেক বেশি ইন্টেন্সিফাই করো, কেমন? আচ্ছা তাহলে আমরা চলে আসি হোয়াইট ব্লাড সেল। এখানে কথাগুলো আমরা একটু পড়ে ফেলি। আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেলকে বলা হচ্ছে, হোয়াইট ব্লাড সেল এটাকে বলা হচ্ছে
লিউকোসাইট, লিউকো মানে হচ্ছে কালারলেস বা হোয়াইট। ঠিক আছে? হোয়াইট মানে আমরা মিন করি যে এরকম কালার নাই এরকম একটা কিছু। আচ্ছা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে এটা মেইন ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস বিষয়টা কি? আমি যদি একটু দেখাই তোমাদের। সেটা হচ্ছে ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, ভালো কথা। এই ব্যাকটেরিয়া যখন তোমার ব্লাডের মধ্যে আসবে তখন কি হবে কিছু সেল এটাকে খেয়ে ফেলবে। এই খাওয়াকে বলি ফ্যাগো, ফ্যাগো মানে খাওয়া। ফ্যাগো হচ্ছে খেয়ে ফেলা। তাহলে এটাকে খেয়ে ফেলবে কিছু কোষ। আচ্ছা ধরো এইভাবে একটা WBC এভাবে কোষটাকে খেয়ে ফেলবে। ঠিক আছে? এটা কোষের নিউক্লিয়াস ধরে নিলাম। তাহলে এই যে প্রসেস এই ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলছে। এটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। আচ্ছা ফ্যাগোসাইটোসিস পরে WBC এর জন্য জীবাণু বিদ্যুৎ কাজ করতে পারে। ওকে। আচ্ছা এবার সেটা হচ্ছে এখানে অনেক কথা আছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু জেনে নেব আমরা। কিছুটা। আচ্ছা এটা নিউক্লিয়াস দেখো খেয়াল করে রাউন্ড হতে পারে, ওভাল হতে পারে। কিন্তু যখন ম্যাচিউর হয় তখন হয় কিডনি শেপ। ঠিক আছে? অথবা হর্ষ শেপ। কেমন হয় নিউক্লিয়াস দেখতে? আমরা যদি একটু দেখাই তোমাদের, আমরা এরপর ছবিতে যাব। সেটা হচ্ছে নিউক্লিয়াসটা এই যে অনেকটা এরকম দেখতে হয়। তো এটাকে আমরা বলি হর্ষ শেপ অথবা কিডনি শেপ। ঠিক আছে? অধিকাংশ WBC তে এরকম হয়। আচ্ছা এবং এটা অবশ্যই RBC চেয়ে আগে বড় এবং এটার অ্যামাউন্ট খুব ইম্পর্টেন্ট। 4 to 11,000 এভারেজ হচ্ছে 7.5 থাউজেন্ড। ওকে? গেল। আচ্ছা এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে যেখান থেকে বারবার প্রশ্ন আসে সেটা হচ্ছে RBC ব্লাডে RBC WBC রেশিও। রেশিওটা হচ্ছে 600:1। এটা খুব ইম্পর্টেন্ট, সবাই আলাদা করে এটাকে স্টার মার্ক করে রাখবা। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট যে WBC RBC রেশিও। আচ্ছা তোমাদের কিভাবে হয়? তোমরা সবাই খেয়াল করো। আমি এখানে একটু দেখাই তোমাদের। RBC অনুপাত WBC এটা হচ্ছে 600:1। তোমাদের ভুলটা হয় এটা 1:600 দিলে তোমরা 600 দিয়ে দাঁড়াইছো। এটা কিন্তু লাগানো যাবে না। RBC WBC অনুপাত হচ্ছে 600:1। আচ্ছা যদি এরকম যায় WBC অনুপাত RBC সেটা কেমন হবে? সেটা হবে 1:600। খেয়াল করো RBC দিকে সেদিকে বেশি হবে। সবাই জিনিসটা বুঝতে পেরেছো? একটু লিখে জানাও। হ্যাঁ, নিউ এডিশনে চেঞ্জ করা হয়েছে। আমরা সবসময় আপডেটেড বই অনুযায়ী করব। RBC 1:700 বা 7:1 যেটা বলো। ওকে, ভেরি গুড। ওকে, আমরা এরপরে যাই। আচ্ছা, খেয়াল করে দেখো সেটা হচ্ছে এখানে কিছু টার্ম আছে যেগুলো আমাদের একটু কাজে লাগবে। সেটা হচ্ছে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস হচ্ছে যখন নরমাল আমরা WBC কাউন্ট করলাম যে 4000 টু 11000 এতে যখন বেড়ে যায় তখন এটাকে বলা হয় লিউকোসাইটোসিস। আর যদি কমে যায় এটাকে বলা হয় লিউকোপেনিয়া। আচ্ছা, এখানে আমি একটু বলি। এখানে একটু লিখে রাখবা যে কোনো জায়গায় যদি তুমি পাও পেনিয়া, পেনিয়া মানে হচ্ছে কমে যাওয়া। পেনিয়া মানে কমে যাওয়া। আর যদি তুমি পাই সাইটোসিস, সাইটোসিস মানে হলো বেড়ে যাওয়া। এটা আমরা একটু লিখে দেব। ঠিক আছে কেমন? আচ্ছা, তোমাদের আরেকটা জায়গায় ভুল হয়। ওই যে বললাম মাদাম কুরি যে রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন সেই রোগের নাম হচ্ছে ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সারকে আমরা মেডিকেল টার্মে বলি লিউকেমিয়া। কি বলি বলো? এটাকে বলি লিউকেমিয়া। এটা খুব ভালো করে মনে রাখবা। যেখানে WBC এর অ্যামাউন্ট অনেক বেড়ে যায় ব্লাড ক্যান্সার হলে সেটাকে আমাদেরকে বলা হয় লিউকেমিয়া। তাহলে লিউকেমিয়া মানেই হচ্ছে বলো ব্লাড ক্যান্সার। খেয়াল করো এখানে একটা কনফিউজিং বিষয় আছে। লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস এটা কিন্তু WBC বেড়ে যাওয়াকে বলে। অনেক কারণে বেড়ে যায়। যেমন তোমার শরীরে যদি একটা ইনফেকশন ঢুকে, ব্যাকটেরিয়া বলো ভাইরাস ঢুকো, তখন কিন্তু WBC পরিমাণ বেড়ে যেতে পারে। WBC পরিমাণ বেড়ে যাওয়াটাই হচ্ছে লিউকোসাইটোসিস। ওকে? তাহলে লিউকোসাইটোসিস হচ্ছে হ্যাঁ অ্যানিমিয়া এবং লিউকোপেনিয়া এটা ডিফারেন্স কি? ওকে, একদম বুঝতে পেরেছো। অ্যানিমিয়া হচ্ছে RBC কমে যাওয়া, পেনিয়া। আচ্ছা, আর লিউকোপেনিয়া হচ্ছে WBC কমে যাওয়া। ঠিক আছে? এক্সিলেন্ট, ঠিক আছে। আচ্ছা এবার আসলে সেটা হচ্ছে খেয়াল করো লিউকোসাইটোসিস হচ্ছে WBC বেড়ে যাওয়া। কিন্তু ব্লাড ক্যান্সার যখন WBC অনেক বেড়ে যায়, যেটা ব্লাড ক্যান্সার সেটার নাম হচ্ছে লিউকেমিয়া। এই দুটো টার্ম বুঝতে পেরেছো কিনা? সবাই একটু ইয়েস নো, একটু ইয়েস নো, একটু লিখে ফেলো। হ্যাঁ, বেড়ে গেলে লিউকোসাইটোসিস। কিন্তু যখন ব্লাড ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সারকে বলে লিউকেমিয়া, নট লিউকোসাইটোসিস। এটা একটু লিখে রাখো, তাই মনে রাখবা। ঠিক আছে? ওকে, ভেরি গুড। ম্যাক্সিমাম বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা গেল। এবার আসো সেটা হচ্ছে WBC তে কিছু জিনিস থাকে, হ্যাঁ, সেগুলো একটু পড়ে নিতে পারো। এগুলো ইম্পর্টেন্ট না, নিউক্লিওপ্রোটিন থাকে, এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, আমরা এরপরে চলে যাই ডিফারেন্ট টাইপ অফ WBC। সবাই একটু খেয়াল করে দেখো। এখানে খুব গ্রাফিক্যাল ওয়েতে তোমাদের আলোচনা করা আছে। আচ্ছা, সবাই একটু দেখো। হ্যাঁ, খেয়াল করো। এখান থেকে আমরা কি শিখবো? আমরা এখান থেকে কিছু ট্রিক্স শিখবো। ঠিক আছে? যে কতটুকু কাজে লাগবে। এক নম্বরে দেখো মনোসাইট। আচ্ছা, খেয়াল করে দেখবা এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। এই দুইটাতে কোনো গ্রানুলস থাকে না। এজন্য এটাকে বলা হয় গ্রানুলোসাইট। এটা তোমরা সবাই জানো। গ্রানুলোসাইট হচ্ছে দুই রকম। একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। ওকে? আচ্ছা, যে তিনটা রয়ে গেল এই যে আমার এই তিনটা, এটাকে আমরা বলবো গ্রানুলস থাকে না সাইটোপ্লাজমে। এজন্য এটাকে বলবো গ্রানুলোসাইট। হয়ে গেল। এবার সবাই খেয়াল করে দেখবা সেটা হচ্ছে মনে রাখার জন্য। তোমাদের ভর্তি পরীক্ষায় আসবে যে নিউক্লিয়াসের লোব, কয়টা লোব থাকে? পার্ট অফ দ্য নিউক্লিয়াস। দেখো এখানে খেয়াল করে দেখো। এই যে এখানে দেখো খেয়াল করে। এখানে এখানে দেখো এই যে এরকম তাই না? দুইটা লোব। বেসোফিল দেখো, এটাও কিন্তু এরকম খন্ডিত। তুমি এখানে দেখো, এখানে দেখো নিউট্রোফিল, তিনটা লোব দেখা যাচ্ছে। পার্ট অফ দ্য নিউক্লিয়াস, হ্যাঁ, এটাকে বলা হয় লোব। ওকে? কিন্তু খেয়াল করে দেখবা গ্রানুলোসাইট এদের কিন্তু কোনো লোব নাই। তাহলে এই কথা লিখবা গ্রানুলোসাইট নো লোব। ভর্তি পরীক্ষায় প্রশ্নটা যেভাবে আসে সেটা হচ্ছে নিচের কোনটিতে কয়টি লোব আছে? ঠিক আছে? যেমন বলে ফেলো যে কোনটিতে 5টি লোব পাওয়া যায়, নিউক্লিয়াসে 5 লোবস। তুমি প্রথমেই চিন্তা করবা যে এটা কি গ্রানুলোসাইট নাকি অ্যাগ্রানুলোসাইট। কেমন? যদি অ্যাগ্রানুলোসাইট হয় পুরো আগে বাদ চলে যাবে। এটা আগে বাদ চলে যাবে। কারণ এদের কোনো লোব থাকে না। ওকে? এভাবে আমরা একটু মনে রাখবো। আচ্ছা এবার আসো তাহলে কোনটা নিউক্লিয়াস আমরা একটু শিখে ফেলি। যেমন মনোসাইট খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কিডনি শেপ। এটা হচ্ছে কিডনি শেপ। বেসোফিল এটা নিউক্লিয়াসও কিডনি শেপ। কিডনি শেপ। ইওসিনোফিল এটা হচ্ছে এটা ইউজুয়ালি বাইলোবড মানে দুইটা খন্ডে থাকে। নিউক্লিয়াস 2 থেকে 7টা খন্ড পর্যন্ত থাকতে পারে। আবার কোন বইতে লিখছে 2 থেকে 5টা। দুটো মনে রাখতে হবে। 2 থেকে 5টা। দুটো আমরা মনে রাখবো। 2 থেকে 5টা। ওকে? এবার আসো বেসোফিল এটা তো আমি বলেছি। আচ্ছা এবার নিউট্রোফিল। আচ্ছা নিউট্রোফিলে কি থাকে? এখানে মোটামুটি তোমার 2 থেকে 5টা। এটা আমার বই অনুযায়ী এজন্য এটা বেশি ভালো মনে রাখতে হবে। ইউজুয়ালি 3 থেকে 5টা থাকে আসলে। আচ্ছা কোন বইতে আছে? আচ্ছা 2 থেকে 7টা এভাবে আছে। ঠিক আছে? তাহলে এরকম ভাবে বিভিন্ন বইতে বিভিন্ন তথ্য থাকতে পারে। আচ্ছা এরপরে যেটা আছে লিম্ফোসাইট। আচ্ছা লিম্ফোসাইটে যেটা সেটা হচ্ছে এদের যে নিউক্লিয়াসটা এটা হচ্ছে লিখবা এটা হচ্ছে লার্জ নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াসটা হচ্ছে সবচেয়ে বড়। এখন নিউক্লিয়াস যেহেতু অনেক বড়, এদের সাইটোপ্লাজমটা হবে এটা লিখে ফেলো। এদের সাইটোপ্লাজম হচ্ছে স্ক্যান্টি সাইটোপ্লাজম। এদের সাইটোপ্লাজমটা হবে সবচেয়ে কম। ঠিক আছে? এই বিষয়গুলো মোটামুটি আমাদের একটু এখান থেকে জেনে নিতে হবে। আচ্ছা বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হলো না। তুমি একটু ইয়েস যাও আমাদের যাতে আমরা বুঝতে পারি। ভেরি গুড। অনেকে রেসপন্স করেছো। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভেরি গুড। সবাই অ্যানসার করেছো। ভেরি গুড। আচ্ছা আমরা এরপরে যাই। আচ্ছা এবার বলো এখানে একটা কুইজ তোমাদের জন্য একটু ডিস্ট্রাক্টর। ঠিক আছে? আমরা বিভিন্ন টপিক থেকে একটু তোমাদেরকে দেখি তোমরা কতটা আসলে জানো। হ্যাঁ, এই কুইজটা সবাই একটু পার্টিসিপেট করো। 6 কুইজ 6 সবাই পার্টিসিপেট করো। সবার জন্য একটু ভুল অ্যান্সার দিচ্ছ, একটু খেয়াল করে দেখবা। প্লাকেলেট কোন সেল থেকে আসে, তাই না? প্লাকেলেট কোন সেল থেকে আসে? তাহলে এটা সঠিক অ্যান্সার হবে মেগাক্যারিওসাইট। ভেরি গুড। নেক্সট অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, তাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আমরা চেঞ্জ করে দিই। ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমি যাই সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ WBC। অলরেডি আমি ডিসকাস করেছি। এই জায়গাগুলো থেকে তোমাদের আসলে কি করতে হবে সেটা আমি একটু জাস্ট মেনশন করে দেব। আচ্ছা সবাই একটু খেয়াল করবা। আচ্ছা এখানে এই যে অ্যাগ্রানুলোসাইট, এই অ্যাগ্রানুলোসাইটে কি হয়? এটা হচ্ছে নন গ্রানুলার, তাই না? এখানে কোনো গ্রানুলস থাকে না সাইটোপ্লাজমে। এজন্য এদেরকে আমরা নন গ্রানুলার বা অ্যাগ্রানুলার বলি। আচ্ছা এদের আনসেগমেন্টেড যদি বললাম নো লোব মানে আনসেগমেন্টেড নিউক্লিয়াস থাকে। এই কথা কি মনে রাখবো আমরা? আচ্ছা এবার আসো গ্রানুলোসাইট। আচ্ছা গ্রানুলোসাইটে যেটা হয় সেটা হচ্ছে একটা রং দেওয়া হয়। কেমন? যখন আমরা মাইক্রোস্কোপের নিচে WBC গুলোকে দেখি তখন কি একটা রং করে দেওয়া হয়। এই রংকে আমরা বলি এই যে এইটা তোমরা এই রংটাকে বলা হয় লিশম্যান স্টেইন। ঠিক আছে? এই রংটাকে কি বলা হয়? লিশম্যান স্টেইন।
ঠিক আছে? এটাকে বলা হচ্ছে লিশম্যান স্টেইন। তো যখন আমি স্টেইন করলাম তখন আমি কিন্তু বিভিন্ন কালার পাবো। সেটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা আমরা একটু অ্যাডভান্স করে ফেলি, এখান থেকে কি জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা সবাই একটু খেয়াল করবা, সেটা হচ্ছে এটা নিউক্লিয়াস যখন ম্যাচিং হয়, কিনে শেপ বা হর্ষ শেপ এটা আমি বলেছি। আচ্ছা মনোসাইট এর সাইটোপ্লাজমটা বেশি। এটা লিম্ফোসাইট এটা লেস সাইটোপ্লাজম। তুলনামূলকভাবে আমরা একটু করতে পারি। আচ্ছা এদের ডায়ামিটার দরকার নাই, এটা আমি বাদ দিচ্ছি। লাইফ স্প্যান 2 থেকে 5 দিন। ঠিক আছে? এবং এটা টোটাল WBC 2 to 8%, মনোসাইট হচ্ছে 2 to 8%। এই পার্সেন্টেজটা তোমাকে জানতেই হবে। ঠিক আছে? আচ্ছা গেল। এবং এদের মেইন কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে? আচ্ছা গেল। লিম্ফোসাইট দেখো এখানে লার্জ আনসেগমেন্টেড নিউক্লিয়াস। ওকে। লেস সাইটোপ্লাজম পরে বলছি, এই মাইক্রোমিটার হিসাব করার জন্য লাগবে না। এবারে আসলে লাইফ স্প্যান 7 ডেজ এর মতো। আচ্ছা এটা আবার দুই ধরনের হয়। ঠিক আছে? বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। এখানে আমি একটু অ্যাড করে দেব তোমাদের জন্য। সেটা হচ্ছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। আচ্ছা আর আরেকটা পয়েন্ট আমি একটু বলে দিচ্ছি তোমাদের। 3 নম্বর লিখো। 3 নম্বর হচ্ছে NK সেল। এটা একটু খালি লিখবা যে লিম্ফোসাইট 3 ধরনের হয়। ঠিক আছে? একটা হচ্ছে বি লিম্ফোসাইট যেটা বোন ম্যারো থেকে আসে। বোন ম্যারো এই শব্দটা থেকে আসছে বি মানে বোন ম্যারো। আচ্ছা আগে থেকে ছিল বার্সা, হ্যাঁ প্রথমে আসলে ওখান থেকে এই শব্দটা আসছে। আচ্ছা টি লিম্ফোসাইট হচ্ছে যে লিম্ফোসাইটগুলো প্রথমে বোন ম্যারো থেকে আসে এবং পরবর্তীতে এরা থাইমাস নামে একটা গ্ল্যান্ড আছে সেখানে যায়, গিয়ে ম্যাচিউর হয়। তাহলে থাইমাস গ্ল্যান্ডে গিয়ে যে লিম্ফোসাইটগুলো ম্যাচিউর হয় সেটাকে বলা হয় টি লিম্ফোসাইট। ওকে। আচ্ছা আরেকটা সেল থাকে যেটাকে বলে ন্যাচারাল কিলার সেল। আচ্ছা এটা একটু মনে রাখবা। ন্যাচারাল কিলার সেল হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট। এটা হচ্ছে লিখো, এটা হচ্ছে ডাইরেক্ট কিলিং। এটা হচ্ছে ডাইরেক্ট কিলিং। বিষয়টা কি? সেটা হচ্ছে যে খাওয়া বিভিন্ন ধরনের হয়, যেকোনো জিনিস যদি মারতে চাই আমরা। ঠিক আছে? ধরো বাঘ কি করে? হরিণকে খায়। এই যে বাঘ যে হরিণকে খায় এটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এটা একটা প্রক্রিয়া। এই কোষগুলো জীবাণুকে এভাবে খেতে পারে। তো জীবাণুকে খেয়ে ফেলা কোনো কোষ দ্বারা এটাকে আমরা বলছি ফ্যাগোসাইটোসিস। ওকে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস যা বুঝতে পেরেছো তারা একটু ইয়েস নোতে কমেন্ট করো। ফ্যাগোসাইটোসিস বাঘ যেরকম হরিণকে খেয়ে ফেলে, একটা কোষ এভাবে ব্যাকটেরিয়া ভাইরাস খেয়ে ফেলে। এটাকে বলে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা এবার আসো, এছাড়া কিভাবে একটা জীবাণুকে মারা যায়? আচ্ছা ধরো এটা যুদ্ধ হচ্ছে, রাইফেল দিয়ে এভাবে মানে করা হচ্ছে কি? গুলি করা হচ্ছে। তো ওই গুলির সামনে যারা আসবে সবাই মারা যাবে। তো এরকম কিছু লিম্ফোসাইট আছে যেটা বলা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এই ন্যাচারাল কিলার সেলগুলো কি করে? ডাইরেক্ট অ্যাকশন। সে খাওয়া দাওয়ার মধ্যে নাই। সে কি করবে? একটা ব্রাশ ফায়ার করবে, ব্রাশ ফায়ার করবে। তো ব্রাশ ফায়ার যখন করে দিবে তখন কিন্তু জীবাণুটা মারা যাবে। তো এটাকেই বলা হচ্ছে ডাইরেক্ট কিলিং। এ খায় না, এ সরাসরি ধ্বংস করে ফেলে। আচ্ছা তোমরা ন্যাচারাল কিলার সেলের কাজটা বুঝতে পেরেছো না? ডাইরেক্ট কিলিং বলতে কি বুঝো? যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু রেসপন্স জানাও। হ্যাঁ দেখি এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা বিষয়গুলো তোমাদের জন্য একটু নতুন, এজন্য হয়তো একটু কঠিন লাগতে পারে। ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে আসি নিউট্রোফিল। আচ্ছা নিউট্রোফিলের বিষয়টা কি? আচ্ছা এখানে আমি একটা জিনিস শুধু একটু অ্যাড করব, সেটা হচ্ছে লিখো, এটা লিখো। কারা ফ্যাগোসাইটোসিস করে? লিখো কারা ফ্যাগোসাইটোসিস করে। আচ্ছা এটা কারা ফ্যাগোসাইটোসিস করে আমি এখানে একটু লিখে ফেলি। আচ্ছা এখন দেখো ধরো আমার এক বন্ধু আছে, হ্যাঁ? তো বন্ধুর মেয়ের নাম হচ্ছে অনু। বন্ধুর মেয়ের নাম কি? বন্ধুর মেয়ের নাম হচ্ছে অনু। তো আমরা কি বলবো? বাচ্চাদের আমি একটু আদর করে দিই মামুনি, তাই না? তাহলে আমার বন্ধুর মেয়েটার নাম কি? বন্ধুর মেয়েটার নাম হচ্ছে অনু মামুনি। তাহলে এটা একটু লিখো। তাহলে ফ্যাগোসাইটোসিস করে কারা? ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে? ফ্যাগোসাইটোসিস। আচ্ছা এটা কারা করে? লিখে রাখো। এটা হচ্ছে সরি এটা হলো লিমা, অনু, মামুনি। এটা লিখতে হবে। তাহলে ফ্যাগোসাইটোসিস কারা করে? এটা মনে রাখার জন্য আমি মনে রাখবো অনু মামুনি। ওকে। হ্যাঁ তোমরা কোশ্চেন করতে থাকো, আমরা এটা অ্যানসার করব। আচ্ছা তাহলে এখানে খেয়াল করবা অনু হচ্ছে অনুচক্রিকা। তোমরা ইংরেজি নামটা একটু লিখে ফেলো, প্লাটিলেট, তাই না? প্লাটিলেট। ওকে প্লাটিলেট। মামুনি থেকে আমরা বলবো মাতে হচ্ছে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ ম্যাক্রোফাজ ম্যাক্রোফাজ। আমরা জানি অনেক বড় ধরনের মনোসাইট থেকে তৈরি হয়, বড় ধরনের শ্বেতকণিকা যেটাকে বলা হয় ম্যাক্রোফাজ। হ্যাঁ ম্যাক্রোফাজ বড় ধরনের, এজন্য এটাকে বলে ম্যাক্রোফাজ। ওকে এই যে হচ্ছে মনোসাইট। লিখো মনোসাইট, মনোসাইট। আচ্ছা এরপর হচ্ছে ম্যাক্রোফাজ। আচ্ছা নিতে হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল। ঠিক আছে? তাহলে দেখো ফ্যাগোসাইটোসিস করা কিন্তু কয়েক ধরনের কোষের কাজ। একসাথে কিন্তু মনে রাখতে হবে। অনুচক্রিকা বা প্লাটিলেট, ম্যাক্রোফাজ, মনোসাইট, নিউট্রোফিল। এরা সবাই কিন্তু কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করা। ঠিক আছে? এভাবে আমরা একটু মনে রাখবো। ওকে? আচ্ছা আচ্ছা ওকে ভেরি গুড। আচ্ছা আমরা পরিচয় যাই। নিউট্রোফিল। আচ্ছা এখানে থেকে আমাদের কি মনে রাখতে হয়? খেয়াল করে দেখো। আচ্ছা কত পার্সেন্ট মনে রাখবো? আচ্ছা এরা নিউট্রোফিল কেন? আমরা যখন লিশম্যান রং দিলাম, তখন এরা কোনো কালারলেস, এরা কোনো কালার ধারণ করে না, কন্টেইন করে না। এজন্য এদেরকে বলা হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে? এরা নিউট্রাল। আচ্ছা এবার খেয়াল করে দেখো, এদের 2 থেকে 5 লোক থাকে, ভালো কথা। আচ্ছা এই ডায়ামিটার এত খুচরা ডায়ামিটার দরকার নেই। লাইফ স্প্যান 2 থেকে 5 দিন। ওকে ভালো কথা। ফ্যাগোসাইটোসিস আমি অলরেডি বলেছি ফ্যাগোসাইটোসিস করে। আচ্ছা এখন মনে রাখবা ফ্যাগোসাইটোসিস করে নিউট্রোফিল। ম্যাক্রোফাজ, ম্যাক্রো মানে বড়। ঠিক আছে? ম্যাক্রো মানে বড়, লার্জ। তো এদের আকারটা ছোট। এজন্য এদেরকে বলা হয় এই নিউট্রোফিলকে বলা হচ্ছে মাইক্রো ইটার, অনুখাদক। ঠিক আছে? তাহলে এরা হচ্ছে মাইক্রো ইটার। তাহলে ম্যাক্রোফাজ এটা হচ্ছে বড় খাদক আর এরা হচ্ছে মাইক্রো ইটার। কি ইটার? এটা জীবাণু মানে মাইক্রো অর্গানিজম ইটার। ঠিক আছে? আচ্ছা এবার যেটা সেটা হচ্ছে এদের কি হয়? নিউট্রোফিল এরা ব্লাড ভেসেল থেকে বাইরে চলে যেতে পারে। খেয়াল করো। এটা আমাদের জন্য একটু কঠিন একটা বিষয়। আমি যদি একটু পাশে ছবি তোমাদের একটু দেখাই। ঠিক আছে? ওকে। আচ্ছা খেয়াল করো। এটা হলো রক্তনালী। এটা হচ্ছে রক্তনালী। ওকে। এই রক্তনালীর ভেতরে ছিল নিউট্রোফিল। এই নিউট্রোফিল কি করে? রক্তনালীর বাইরে চলে আসে। বাইরে আছে আমাদের টিস্যু। তাই না? বিভিন্ন অর্গানের বিভিন্ন টিস্যু আছে। তাহলে যখন ব্লাড ভেসেল, এটা হচ্ছে আমার ব্লাড ভেসেল। এই যে বাইরে চলে আসতে পারে, এই বাইরে চলে আসার একটা প্রসেস আছে। হ্যাঁ? এই প্রসেসটাকে যদি আমরা একটু দেখাই সেটা হচ্ছে এরা বাইরে আসে অ্যানিময়েড মুভমেন্টের মাধ্যমে। অ্যানিমা যেরকম ক্ষণপদের মতো তৈরি করে। ঠিক আছে? এরা কি করে? এরকম ভাবে সুইচ করে বাইরে চলে আসে। তো অ্যানিময়েড মুভমেন্ট আছে আর এই যে বাইরে চলে আসে এটাকে বলে ডায়াপেডেসিস। এই প্রসেসটা লাগবে। তাহলে বলতো ডায়াপেডেসিস কি? সবাই একটু লিখে দেখি। হ্যাঁ ডায়াপেডেসিস কি? নিউট্রোফিল ব্লাড ভেসেল থেকে ওই যে এরকম ভাবে, ঠিক আছে? বের হয়ে চলে আসে। তো ব্লাড ভেসেল থেকে বের হয়ে আসে অ্যানিময়েড মুভমেন্টের মাধ্যমে এটাকে বলা হয় ডায়াপেডেসিস। আচ্ছা ডায়াপেডেসিস বিষয়টা বুঝতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্টে লিখো। হ্যাঁ ইয়েস নো সবাই একটু লিখো। হ্যাঁ ডায়াপেডেসিস, নিউট্রোফিল, হ্যাঁ নিউট্রোফিল বাইরে চলে আসে, এটাকে আমরা বলছি ডায়াপেডেসিস। ওকে ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আমরা চলে আসি ইওসিনোফিল। সবাই খেয়াল করবা ইওসিনোফিল এটা থেকে 2 to 4% খুব সহজ, এটা কিছু বলা নাই। আচ্ছা এটা ইওসিন মানে ডাইরেক্ট ইয়ো বুঝছো? এটা হচ্ছে ইয়ো সেল। এটা কি করে? এটা হচ্ছে ওই যে কালারফুল, এদের জীবনটা অনেক রঙিন, বুঝছো? এরা রেড মানে কি খুব ইয়ো টাইপ, তাই না? তুমি যদি একটা ধরো খুব রেড কালার শার্ট পরে ক্লাসে তোমার টিচার কি বলবে, তাই না? যে জীবন অনেক রং। তো এরা এই রেড কালারকে ধারণ করে, এটা হচ্ছে ইয়ো সেল। ঠিক আছে? এজন্য এর নাম হচ্ছে ইওসিনোফিল। আচ্ছা গেল। এটা হচ্ছে যে অ্যাসিডিক, এজন্য এই কালারকে ধরে রাখতে পারবা। আচ্ছা এটা লাইফ স্প্যান, মাইক্রোমিটার হিসাব লাগবে না, লাইফ স্প্যান এটা আমি তোমরা রাখবো। আর ইওসিনোফিল মেইনলি যেখানে কাজ করে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালার্জি এবং প্যারাসাইটিক ইনফেকশন। এই ইনফেকশনে কি থাকো? এটা হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন। তোমার শরীরে যদি কৃমি থাকে, তোমরা অনেক সময় কৃমিনাশক ওষুধ খাও নাই? আচ্ছা এটা একটা করা যায়। বলো তো কারা কৃমিনাশক ওষুধ জীবনে খাও নাই? এটা একটু বলে লিখো। খাও নাই? আচ্ছা খেয়েছো? তারা ইয়েস, খাও নাই তারা নো। দেখি এটার কোশ্চেনের রেসপন্স কি আসে। হ্যাঁ আচ্ছা জিজ্ঞেস করেছেন আমাদের ব্রেক দিব না। হ্যাঁ অবশ্যই আমরা 10 মিনিট ব্রেক দিব, একটু পরে। হ্যাঁ আচ্ছা আলফি তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সেটা বলছো। আমরা আমাদের অবশ্যই একটা ব্রেক দিব। হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে প্যারাসাইটিক ইনফেকশনের জন্য কিন্তু আমাদের ইওসিনোফিলটা বাড়তে পারে। আচ্ছা এবার হচ্ছে বেসোফিল। আচ্ছা বেসোফিল ওই একইভাবে আমরা করব। এটা হচ্ছে 0.1% এটা গেল। আচ্ছা গেল। এটা হচ্ছে
স্লাইটলি অ্যালাইন এর হচ্ছে সাইটোপ্লাজম এবং এরা ওই যে বেস কি ধরনের কালার ধারণ করবে? এটা বেসোফিলিক মানে হচ্ছে ওই যে লিশম্যান রঞ্জন যেটা দেওয়া হচ্ছে এখানে বেস অংশটাকে এটা ধারণ করবে। এজন্য এর কালারটা হচ্ছে ব্লু কালার সাইটোপ্লাজমটা। ওকে। আচ্ছা এর লাইফ স্প্যান লাগবে এই ছোট হিসাব দরকার নাই। আচ্ছা এবার আসো এরা কিছু জিনিস ক্ষরণ করে সাবস্টেন্স হিস্টামিন। এটা কি করে? ব্লাড ক্লটিং এর সরি আচ্ছা এই হিস্টামিনের কিছু কাজ আছে আর ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে মানে ব্লাড ক্লটিং করতে দেয় না ব্লাড নরমালি ন্যাচারালি যার কারণে সেটা হচ্ছে হেপারিন। হেপারিন থাকার কারণে আমাদের বডিতে ব্লাড কিন্তু জমে যাচ্ছে না। কোয়াগুলেশন বা ক্লটিং হচ্ছে না। তো সেই হেপারিনটা আসে বেসোফিল থেকে। তাহলে এখানে এই যে ফাংশন অফ ব্লাড কর্পাসল এটা কিন্তু মুখস্থ করার বিষয় না। আমরা ইন্ডিভিজুয়াল সবার যখন কাজগুলো করব তখন কিন্তু এই কাজটা যখন জাস্ট রিডিং দিবা তখন তোমার জন্য পড়া সহজ হয়ে যাবে। আচ্ছা গেল। তাহলে এই যে এখানে ফ্যাগোসাইটোসিসের কথা মেডিকেল আসছে। লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে? এখানে যেমন রাখবা যে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে সেটা হচ্ছে বি লিম্ফোসাইট। এটা কি রাখো? লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। ঠিক আছে? আচ্ছা বেসোফিল থেকে হেপারিন আসে অলরেডি মেনশনড। তারপর হিস্টামিন আসে। ওকে এটা আমরা জানি। মাইক্রোঅর্গানিজম এরা ডিস্ট্রয় করে এলার্জি রিঅ্যাকশন কাজ করে। এই কথাগুলো এখানে আছে। আচ্ছা এখানে কিছু কনফিউজিং ইনফরমেশন আছে বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে। আমরা কি করব? প্রথমে আগমন সেলের বইতে তথ্যটা আমরা অ্যাকসেপ্ট করব। যদি অপশনে এটা থাকে এটা অ্যানসার করব, বা এটা অ্যানসার করব। যদি এটা না থাকে তখন আমরা আলিম বা মাঝে তখন বুঝতে হবে যে প্রশ্নটা কোথা থেকে এসেছে। ঠিক আছে? তখন আমরা এই দুটো অপশনের যেকোনো একটা বেছে নিব। প্রোভাইডেড প্রশ্নটা অনুশীলনের প্রশ্ন ব্যাংক থেকে আসলে তখন অপশনগুলো দেখে বুঝতে হবে এটা কি কোন বই থেকে আসছে। ওই বইয়ের অ্যানসারটা তোমাকে দিতে হবে। ওকে? আচ্ছা এবার হচ্ছে অন্যান্য রাইটারের বইতে কিছু কথা লেখা আছে। এগুলোর মুদ্রা কথা কিছু আমি একটু বলব। সেটা হচ্ছে দেখো হ্যাঁ ঠিক আছে প্রশ্ন করো অসুবিধা নেই। লিম্ফোসাইট এখান থেকে অলরেডি বলা আছে এটা হচ্ছে মোবাইল ডিফেন্স সিস্টেম ডিফেন্সে সাহায্য করে তাই না জীবাণু মেরে ফেলে অ্যাডেনোসাইট নন সেগমেন্টেড আমি বলেছি লিম্ফোসাইট করো লিম্ফোসাইট হচ্ছে 25% থাকে এবং এই মাইক্রোমিটার হিসাব লাগবে না আমরা এর লাইফ স্প্যান 10 থেকে 120 দিন মনোসাইট আচ্ছা এখানে মাইক্রোমিটার হিসাব লাগবে না আমরা এই যে এটা পার এমএল 100 থেকে 700 100 to 700 এটা থাকে এরকম রাখবো লাইফ স্প্যান 10 to 12 days ওকে এইটা রাখবো আচ্ছা নিউট্রোফিল খুব ইম্পর্টেন্ট এটা থাকে লোকটা 2 to 7 লোক যেটা আমাদের আছে 2 থেকে 5 2 to 5 আচ্ছা 3000 থেকে 6000 ওকে এটা রাখবো লাইফ স্প্যান হাফ 12 hour to half days to 3 days ঠিক আছে বা 12 hour to 3 days বেজোফিল ওকে কথা বেজোফিল এখন একটা সহজ বি ফর বেজোফিল বি ফর ব্লু তাহলে এদের স্পেন করলে ব্লু হবে আচ্ছা এদের লাইফ স্প্যান 9 to 18 মান্থস ইসনোফিল ওই যে নিউক্লিয়াস লোক 2 ছিল ওকে কথা এটা হচ্ছে 100 to 400 পার এমএল থাকতে পারে লাইফ স্প্যান 3 to 5 days এই সব প্রশ্ন এগুলো এসেছে আলিম স্যারের বই থেকে আচ্ছা এই কুইজটা একটু পার্টিসিপেট করো সবাই কুইজটা একটু পার্টিসিপেট করো এরপর আমরা নামাজে দিব ওকে আচ্ছা হ্যাঁ এই এক্সট্রা ইনফোগুলো তোমরা রিডিক্স করে যাবে এবং পরবর্তীতে যখন আমরা আপডেট ইনফো দিব সেখানে পেয়ে যাবে ঠিক আছে রিডিক্স আছে ওকে আচ্ছা সবাই একটু কুইজে পার্টিসিপেট করো দেখি আচ্ছা আমাদের কুইজ নাম্বার 7 এটা একটু পার্টিসিপেট করো সবাই আমরা একটু দেখি কে কি অ্যানসার দিচ্ছ কিডনি শেপেড কোনটা অ্যানসার করো দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পার্টিসিপেট করো ওকে ওকে ভেরি গুড আচ্ছা দুই একজন একটু ভুল অ্যানসার দিয়েছো আমরা কুইজ চেঞ্জ করে দিচ্ছি কুইজ চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ 91% সঠিক অ্যানসার দিয়েছো তাহলে অ্যানসার হবে মনোসাইট ওকে ভেরি গুড আচ্ছা এরপর আমরা যাই আচ্ছা অ্যানিময়েড মুভমেন্ট কার আছে ওই যে ডায়াবেটিস আমরা এটা বলছি এটা একটু তোমরা ইনবক্স লিখো হ্যাঁ ভেরি গুড নিউট্রোফিল এটা হবে অ্যানসার আচ্ছা এটা আমাদের একটা কুইজ এটা আমাদের কুইজে আমরা অ্যানসার করব হ্যাঁ কুইজে কুইজে একটু কথা তোমরা সবাই হ্যাঁ আমরা একটু কুইজ লঞ্চ করি দেখি দেখি কত পার্সেন্ট সঠিক অ্যানসার দেয় তাহলে আমরা বুঝতে পারবো কুইজ 8 ওকে কুইজ 8 অনেকেই সঠিক অ্যানসার দিয়েছো ওকে ঠিক আছে ওকে আমরা এরপর আমরা যাই আচ্ছা এখানে কিছু প্রশ্ন আছে আগে গত বছরগুলোতে যেগুলো আসছে দেখো খুব সহজ সেল মেডিয়েটেড ইমিউনিটি তাই না সেল মেডিয়েটেড ইমিউনিটি কে হেল্প করে দেখি এটা উত্তর কি বলতে পারবে হ্যাঁ তবে একটু এটা একটু ই করো অ্যানসার করো এক্সেলেন্ট এক্সেলেন্ট সবাই খুব ভালো অ্যানসার করেছো টি লিম্ফোসাইট আচ্ছা অ্যান্টিবডি কে তৈরি করে একটু আমি দেখিয়েছি বলো এটা অ্যানসার কি হবে না পরপরটা সেকেন্ড কোশ্চেনের অ্যানসার কি হবে হ্যাঁ ঠিক আছে ওকে ভেরি গুড লিম্ফোসাইট তাহলে এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা এবার আসো ব্লিডিং কে কন্ট্রোল করার জন্য কে কাজ করে বলো হুইচ ওয়ান ডিক্রিজেস ব্লিডিং বাই কনস্ট্রিক্টিং ব্লাড ভেসেল কে কনস্ট্রিক্ট করে এটা অ্যানসার দাও হ্যাঁ না ব্লাড ভেসেল হ্যাঁ না ব্লাড ভেসেল কে কনস্ট্রিক্ট করে ঠিক আছে তোমরা সরাসরি এটা আসলে করো নাই হ্যাঁ তাহলে এটা হচ্ছে তোমার সেরোটোনিন সিনথেসিস এন্ড সিক্রেশন অফ হেপারিন হেপারিন কোথা থেকে আসে বলো তো এটা অ্যানসার দাও তো বলো এটা আসে হচ্ছে বেসোফিল থেকে আচ্ছা তো আমরা এরপরে যে অংশটা করব এই অংশটা রিলেটেড সেটা করার আগে আমার মনে হয় এখন আমরা নামাজের জন্য একটু 10 মিনিট লিখে নিই ঠিক আছে তো তোমরা সবাই আবার নোট করে ফিরে আসো আমরা বাকি অংশটা আবার শুরু করব থ্যাংক ইউ
শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার চলে এসেছি আমাদের পরে আমাদের লেকচারের বাকি অংশ নিয়ে। আচ্ছা, তো যারা এখনো কয়েকজন হয়তো জয়েন করো নাই তারা একটু দ্রুত জয়েন করে ফেলো। আমরা আবার শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, এই অংশে আমরা আসলে উচ্চপিকা এবং হচ্ছে ব্লাড ক্লটিং, প্লাটলেট ব্লাড ক্লটিং এবং হচ্ছে রক্তবাহিকা লিম্ফ এবং ব্লাড ভেসেল, এই যে খুচরা কিছু অংশ যেগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেই অংশের কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে হাজির হলাম। আচ্ছা, তো শুরুতে যাই প্লাটলেট থেকে আমাদের কি করতে হবে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল করবো সবাই। সেটা হচ্ছে আচ্ছা, দেখো এই যে এই কথাটা অনেকেই জানো কিন্তু অনেকের ভুল হয়। সেটা হচ্ছে প্লাটলেট হচ্ছে নন নিউক্লিয়েটেড, মানে প্লাটলেট কি নাই, প্লাটলেটে নিউক্লিয়াস নাই। আচ্ছা, এক। দুই নম্বর হচ্ছে প্লাটলেট যেখান থেকে আসে সেই সেলটার নাম হচ্ছে, এটা আমরা কোশ্চেন আকারে দেখেছিলাম আমাদের, সেই সেলটার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। ওকে, আচ্ছা এখন আমি যদি দেখি তোমাদের সেটা হচ্ছে মেগা ক্যারিওসাইট হচ্ছে বড় একটা এরকম একটা কোষ। হ্যাঁ, এরকম এরকম বড় একটা কোষ, এটাকে আমরা বলি মেগা ক্যারিওসাইট। হ্যাঁ, মেগা ক্যারিওসাইট। এই কোষে কি হয়, এখান থেকে এই অসংখ্য প্লাটলেট তৈরি হয়। ঠিক আছে, তাহলে মেগা ক্যারিওসাইট এখান থেকে তৈরি হবে অসংখ্য প্লাটলেট, এই ছোট ছোট এরকম ছোট ছোট অসংখ্য প্লাটলেট তৈরি হবে। তাহলে প্লাটলেট তৈরি হচ্ছে মেগা ক্যারিওসাইট থেকে। তো এই প্রক্রিয়াকে আমরা বলতে পারি মেগা ক্যারিওপয়েসিস। পয়েসিস মানে প্রসেস। তাহলে দেখো পয়েসিস, লেখা পয়েসিস মিন্স প্রসেস। ঠিক আছে, পয়েসিস মানে হচ্ছে প্রসেস। তাহলে মেগা ক্যারিওপয়েসিস মানে মেগা ক্যারিওসাইট তৈরি এবং সাবসিকুয়েন্টলি প্লাটলেট তৈরি। তাহলে এটা আমরা বলবো মেগা ক্যারিওপয়েসিস। আচ্ছা, এবার আসো কতগুলো প্লাটলেট থাকে আমাদের জেনে নিতে হবে। 1.5 লাখ থেকে 4 লাখ পার ml, সবই কিন্তু পার ml। ঠিক আছে, এবং প্রতিদিন এটাও ইম্পর্টেন্ট 200 বিলিয়ন বা 20,000 কোর, এটাও ইম্পর্টেন্ট 200 বিলিয়ন প্লাটলেট তৈরি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। যেকোনো তোমার হচ্ছে নিউমেরিক্যাল ইনফরমেশন এটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন করা সহজ, স্যাররা খুবই পছন্দ করে এই জায়গাগুলো থেকে প্রশ্ন করতে। আচ্ছা, আসো এরপরে যেটা লাইফ স্প্যান হচ্ছে 5 to 9 ডেজ। ওকে, ভালো কথা। আচ্ছা, এখানে কোথায় ডেস্ট্রয়েড হয়? আচ্ছা, প্লাটলেট তো ভেঙে যায়, কোথায় হয়? এটা হচ্ছে লিভার এন্ড স্প্লিন। ঠিক আছে, লিভার এবং স্প্লিন। এখানে যে কথা মনে রাখবা যে অলসো আরবিসি, আরবিসিও ভেঙে যায় লিভার এবং স্প্লিনে। ঠিক আছে, লিভার এবং স্প্লিন সেখানে দুইটা জিনিস ডেস্ট্রয়েড হয়, একটা আরবিসি আর একটা প্লাটলেট। তাহলে এখানে কি লিখে রাখবা? অলসো আরবিসি। তাহলে আরবিসি ডেস্ট্রয়েড হয় লিভার এবং স্প্লিনে, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, আসো এখানে খুব বেশি কিছু কথা নাই, এই এদের সেল মেমব্রেনে গ্লাইকোপ্রোটিন থাকে যেটা ইম্পর্টেন্ট, এছাড়া বাকিটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আসো আচ্ছা, প্লাটলেটের ফাংশন কি আমরা সবাই জানি যে প্লাটলেট হচ্ছে ব্লাড ক্লটিং হেল্প করে, তাই না? ব্লাড ক্লটিং হেল্প করে। তো এটা তো একটা ফাংশন, কিন্তু এর বাইরে কিন্তু অনেকগুলো ফাংশন আছে, সেগুলো কিন্তু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমরা একটু মার্ক করে নেব। আচ্ছা, প্লাক করে, ক্লট করে, এগুলো আমরা জানি। ঠিক আছে, এবং ক্লটকে ডিসলভ করতে সাহায্য করে, ডিসলভ ব্লাড ক্লট, এটাও কিন্তু প্লাটলেটের একটা অন্যতম ফাংশন। মানে প্লাটলেট থেকে এমন কিছু কেমিক্যাল সাবস্টেন্স আসে যেটা ক্লটকে রিমুভ করতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা গেল। এবং এটাও কিন্তু ফ্যাগোসাইটোসিস করে, এই যে এটা আমি স্টার দিলাম। আচ্ছা, তোমাদের মনে আছে কিনা আমার বন্ধুর মেয়ের কথা তোমাদের মনে আছে? কি বলতো, বন্ধুর মেয়ে দেখে আসলে মনে আছে কিনা? একটু কমেন্টে লিখো, আমার বন্ধুর মেয়ের নাম কি ছিল? হ্যাঁ, এটা একটু কমেন্টে লিখো। হ্যাঁ, প্রথম ক্লাসে আমি যেটা বলেছিলাম আমার বন্ধু মেয়ে, এক্সেলেন্ট এক্সেলেন্ট অনু মামুনি। আচ্ছা, তাহলে ফ্যাগোসাইটোসিস করে অনু মামুনি, তাহলে অনু মানে হচ্ছে প্রিকামিনাল প্লাটলেট, তাহলে প্লাটলেটের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। খেয়াল করে অ্যানসার করবা, কনফিউশন কিছু নাই। আচ্ছা গেল। হ্যাঁ, ভেরি গুড, অ্যানসার করতে পেরেছো, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, এবার আসলে দেখো সেটা হচ্ছে এখানে কি হয়, কিছু কেমিক্যাল সাবস্টেন্স সিক্রেট হয়, এত কিছু লাগবে না। এইটা খুব ইম্পর্টেন্ট, গ্রোথ ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো যে গ্রোথ ফ্যাক্টর কি করে, কোন কিছুকে গ্রোথে সাহায্য করে। হ্যাঁ, এখানে হচ্ছে সেলুলার লেভেলে এটা গ্রোথ সাহায্য করে। তাহলে প্লাটলেট থেকেও কিন্তু আমরা গ্রোথ ফ্যাক্টর পাই, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে সেরোটোনিন। আচ্ছা, এটা একটু মনে রাখবা, এটা আরেকটা বইতে ভালো লেখা আছে 5 হাইড্রোক্সি ট্রিপটামিন 5-HT। এটা আমি দেখাবো তোমাদের, তোমরা শুধু এখানে কি লেখো 5-HT, 5-HT মানে 5 হাইড্রোক্সি ট্রিপটামিন। আমি দেখাবো, তোমাদের দেখাবো এখানে কি লেখা যে এটা প্লাটলেট থেকে আসে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। একই কথা, মানে সেরোটোনিনের আরেকটা নাম হচ্ছে 5-HT, এটা মনে রাখতে হবে। আচ্ছা গেল। এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এবার আসো একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন যে কেন কেন ব্লাড সেল না বলে আমরা ব্লাড কর্পাসেল বলি। আচ্ছা, তোমরা এটা জানো, আমি একটু কমেন্টে লিখো কেন বলা হয় ব্লাড কর্পাসেল, হোয়াই ব্লাড কর্পাসেল নট ব্লাড সেল। এটা সহজ একটা প্রশ্ন, দেখি এটা তোমরা জানো না। হ্যাঁ হ্যাঁ, একটা অ্যান্সার একজন বলছে যে সেল ডিভিশন নাই, এটা কিন্তু সেল ডিভিশন হয় না, এটা একটা খুব ইম্পর্টেন্ট লজিক। আর কিছু ক্যান ডিভাইড, ওকে, রিপ্রোডিউস, ওকে, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে, অ্যান্সার চলে আসছে। ওকে, তাহলে দুইটা কারণে আমরা কিন্তু কর্পাসেল বলি, সেল বলি না। কি এক হচ্ছে দে ক্যান ডিভাইড, এটা কিন্তু সেল ডিভিশন হয় না, সেলের একটা অন্যতম মানে বৈশিষ্ট্য হচ্ছে সেল ডিভিশন থাকতে হবে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে এদের কিন্তু সব অর্গানিক নাই, মানে একটা সেলে যে অর্গানিকগুলো থাকতে হয় সেই অর্গানিকগুলো এখানে নাই, ম্যাক্সিমাম থাকে না। তো যেহেতু ডেফিসিয়েন্ট, এজন্য এদেরকে আসলে সেলের মর্যাদা আমরা দিতে পারবো না, এজন্য এরা কর্পাসেল নট সেল। ঠিক আছে, এই দুটো হচ্ছে কারণ। ওকে, ভেরি গুড, তুমি অ্যান্সার পেয়েছো। ওকে, আচ্ছা আমরা পরে যাই। এই যে দেখো কিছু কনফিউজিং ইনফরমেশন, এক বই এক রকম। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের উত্তরের অ্যাপ্রোচ হবে, আমরা প্রথমে আজমল স্যার অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করব। যদি আজমল স্যারের অনুযায়ী অপশন না থাকে তখন আমি আলিম স্যার বা আমাদের অন্য মুরাকাহিন বলো বা মাজিদা ম্যাডাম বলো সেই অনুযায়ী অ্যান্সার করব। আচ্ছা, এখানে আমরা যদি আসি দেখো করে এই যে লাইফ স্প্যান হচ্ছে 5 থেকে 9 প্লাটলেট, আলিম স্যার বলছে 2.5 থেকে 9। তাহলে যদি অপশনে 5 থেকে 9 না থাকে তখন তুমি 2.5 থেকে 9 এর অ্যান্সার করবে। ঠিক আছে, গেল। আচ্ছা, এটা লিভার স্প্লিন ম্যাক্রোফাজ দিয়ে রেজিস্ট্রেশন হয়, তোমরা জানো অলরেডি মেনশন। দেখো 1.5 লাখ থেকে 4 লাখ, আলিম স্যার বলছে 2.5 লাখ থেকে 5 লাখ। ঠিক আছে, তাহলে এবার আসতে পারে, তোমাকে ওই অপশন অনুযায়ী বুঝতে হবে কোন বই থেকে প্রশ্ন হয়েছে, সেগুলো আমরা এখানে দেখাচ্ছি। কেমন? আচ্ছা, এবার আসো অন্যান্য রাইটার যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা আমি বলি। যেমন প্লাটলেট কালারলেস, এটা বলা কিছু নাই, এটা লিভার স্প্লিন ডেস্ট্রয় হয়, অলরেডি মেনশন। লাইফ স্প্যান একটু আগে দেখিয়েছি। আচ্ছা গেল। তারপরে যেটা সেটা হচ্ছে এরা কোথায় স্টোর হয়, এটা খুব ইম্পর্টেন্ট। নট স্টোরড এনিওয়্যার ইন দ্য বডি এক্সেপ্ট স্প্লিন। তাহলে প্লাটলেট কোথায় স্টোর হয়, এটা অ্যান্সার হবে স্প্লিন। এত ভুল একটা বলার দরকার নেই যে স্প্লিনে প্লাটলেট স্টোর থাকে। ঠিক আছে, এটা একটু সহজভাবে মনে রাখবো। আচ্ছা, এবং এখানে একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে থ্রম্বোকাইনেজ। প্লাটলেটের যে একটা ইম্পর্টেন্ট এনজাইম থাকে যেটা ব্লাড ক্লটিং হেল্প করে, এই এনজাইমটার নাম হচ্ছে থ্রম্বোকাইনেজ। ঠিক আছে, এই এনজাইমটার নাম হচ্ছে থ্রম্বোকাইনেজ। আচ্ছা, ফাংশন তো আছে। আচ্ছা, এখানে হিস্টামিন আছে আর আছে সেরোটোনিন। ওই যে তোমাদের বললাম না যে 5 হাইড্রোক্সিট্রিপটামিন, দেখো এখানে লেখা আছে। তাহলে এটারই আরেক নাম হচ্ছে, এটা লেখা আছে সেরোটোনিন, সেরোটোনিন। ওকে, এই তো হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা একটু করব। আচ্ছা, তোমাদের জন্য একটা কুইজ, চলো আমরা একটু কুইজ অ্যান্সার করে ফেলি। হ্যাঁ, কুইজ 9, কুইজ 9, তোমাদের জন্য কুইজ 9, কুইক কুইজ, সবাই একটু অ্যান্সার করে ফেলো। দেখি এটা অ্যান্সার কি? সিক্রেট গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর থেকে আসে প্লাটলেট। ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 90% সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ব্লাড কর্পাসেল ইজ দ্য মেজরিটি অফ হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেলের পার্সেন্টেজ হিসেবে কোনটা সবচেয়ে বেশি থাকে? দেখি এটা কি অ্যান্সার করতে পারো। হ্যাঁ, এই কুইজ 10, কুইজ 10 এর অ্যান্সারটা দেখি। ওকে, কুইজ 10। হুম, ঠিক আছে, সবচেয়ে বেশি থাকে কোনটা? ওকে, এখানে কিন্তু অনেক কনফিউজ হয়ে গেছে, লিম্ফোসাইট নাকি নিউট্রোফিল। আবার খেয়াল করো, লিম্ফোসাইট নাকি নিউট্রোফিল, কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, ঠিক আছে, আমি পার্সেন্টেজ বলি। পার্সেন্টেজ হচ্ছে 1 to 8%। কেমন? নিউট্রোফিল, নিউট্রোফিল থাকে মোটামুটি 40 to 60%। হ্যাঁ, তারপরে লিম্ফোসাইট, লিম্ফোসাইট থাকে এভারেজ 25%। বেসোফিল এটা থাকে 0.5 to 1%। তাহলে বুঝতেই পারছো সবচেয়ে বেশি থাকবে নিউট্রোফিল। ঠিক আছে, আচ্ছা, হুইচ ওয়ান, এটা পিডিএস কোশ্চেন, সবাই একটু দেখো, ডিট ইজ ব্লিডিং রেকনস্ট্রাক্টিভ ব্লাড ভেসেল। এই কোশ্চেনটা দেখো, একটু আগে আমরা আলোচনা করেছি, এটার অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্টে লিখো তো। হ্যাঁ, সেরোটোনিন, এক্সিলেন্ট, এখন পারছো তাই না? জানতে আসলে পারবে। আচ্ছা, নিচে দেখো আগের প্রশ্নগুলো একটু ডেসক্রিপটিভ হতো, এই ধরনের একটা ডেসক্রিপটিভ প্রশ্ন এখানে এসেছে, সেটা হচ্ছে হুইচ ওয়ান নট, নট মানে হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট। খেয়াল করে দেখো এবিসিডি, several types of irregular shape of WBC, এটা কারেক্ট, এটা কারেক্ট তাই না? আচ্ছা, রেড ব্লাড সেল বাইকনকেভ রাউন্ড, এটাও কারেক্ট। ব্লাড কনসিস্ট অফ প্লাজমা ব্লাড কর্পাসেল, এটাও কারেক্ট। তাহলে তো অপশন একটাই থাকলো, দেখো খেয়াল করে, সেটা হচ্ছে ব্লাড হ্যাজ নিউক্লিয়াস কন্টেইনিং প্লাটলেট, তার মানে প্লাটলেটের নিউক্লিয়াস থাকে। দিস ইজ দ্য রং অ্যান্সার, সুতরাং আমাদের অ্যান্সার হবে জি। ভেরি গুড, সবাই অ্যান্সার পেয়েছো। আচ্ছা, এখানে হচ্ছে যে কিভাবে ই হয়, তোমার হচ্ছে ব্লাড বোনের থেকে যে বিভিন্ন ব্লাড সেল সেটা তৈরি হয়। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে একটা লং বোন। হ্যাঁ, এটা একটা লং বোন, এই ধরনের বোনকে বলে লং বোন। ঠিক আছে, এটাকে বলে লং বোন, লম্বা লম্বা। ঠিক আছে, আমাদের হাতে পায়ে যে লম্বা লম্বা হাড়গুলো থাকে এগুলো বলে লং বোন। আচ্ছা, লং বোনের ইন্ড প্রান্তের দিকে থাকে, এটা হচ্ছে রেড ম্যারো, রেড বোন ম্যারো। ঠিক আছে, কেমন? প্রান্তের দিকে থাকে রেড বোন ম্যারো। ঠিক আছে, তাহলে এখানে থাকবে আর নিচের দিকে থাকবে
এখানে থাকবে রেড বোন ম্যারো, ঠিক আছে? আমি সংখ্যা লিখলাম। আচ্ছা, আর মাঝখানের অংশটাতে থাকে হোয়াইটিশ, সরি ইয়েলোইশ ফ্যাট থাকে। এটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো। এটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো। তাহলে দেখো লং বোনের দুই প্রান্তে থাকে রেড বোন ম্যারো এবং মাঝখানে থাকে ইয়েলো বোন ম্যারো। তো অ্যাডাল্টে যেটা হয় সেটা হচ্ছে এই যে রেড বোন ম্যারো থেকে পয়েসিস হয়, হ্যাঁ? সবগুলোকে আমরা বলি স্টেম সেল। আচ্ছা, তোমরা এখন কি পরীক্ষা দিলা কিছুদিন আগে? পরীক্ষাটা অবশ্য প্র্যাকটিক্যাল বাকি আছে। বলো তো পরীক্ষাটার নাম কি? পরীক্ষাটার নাম হচ্ছে এইচএসসি। আমাদের এখানে এইচএসসি থেকে সব ব্লাড সেল আসবে। হেমাটোপোয়ে হেমাটোপোয়েটিক স্টেম সেল। তাহলে দেখো এইচএসসি থেকে সব ব্লাড সেল আসে, ঠিক আছে? তোমরাই হচ্ছে ব্লাডের উৎস, ব্লাড সেলগুলোর উৎস, হ্যাঁ? তাহলে হেমাটোপোয়েটিক স্টেম সেল। আচ্ছা, স্টেম সেল থেকে দেখো খেয়াল করে ইলাইথ্রোব্লাস্ট, তারপরে হচ্ছে এখান থেকে ইলাইথোসাইট আসবে, মাইলোব্লাস্ট, এখান থেকে আসবে তোমার এই যে গ্রানুলোসাইটগুলো, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর মোনোব্লাস্ট, এটা কিন্তু মোনোব্লাস্ট, এসটি মোনোব্লাস্ট, হ্যাঁ? এখান থেকে আসবে মোনোসাইট, লিম্ফোব্লাস্ট, এখান থেকে আসবে লিম্ফোসাইট। আচ্ছা, তো এগুলো সংক্ষেপে আমরা কিভাবে মনে রাখবো? এখানে লিখো ব্লাস্ট। ব্লাস্ট মানে ইমম্যাচিউর, ব্লাস্ট মানে ইমম্যাচিউর সেল, ব্লাস্ট মানে ইমম্যাচিউর সেল। তাহলে এই ব্লাস্টগুলো থেকে আসবে। আর মেগাকারিওব্লাস্ট, এই যে ব্লাস্ট থেকে আসবে সাইট, সেখান থেকে প্লাজেলেট, এই প্লাজেলেট তোমাদের দেখানো হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের যে বন্যা থেকে কিভাবে ডিফারেন্ট টাইপ অফ সেল আসে সেটা একটা ডায়াগ্রাম। আচ্ছা, এটা আমি অলরেডি মেনশন করেছি একটা ছকে, আজমসের বইতে আছে। এখান থেকে আমরা কি করব সেটা আমরা দেখিনি। সেটা হচ্ছে এই যে নাম্বার, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খুব ভালো করে পড়তে হবে। এটা ট্রিপল স্টার, এটা ট্রিপল স্টার। এটা অলরেডি আমরা আলোচনা করেছি। অরিজিন কোথা থেকে আসে, খুব ইম্পর্টেন্ট, এটা ডাবল স্টার, ঠিক আছে? অরিজিনটা ডাবল স্টার। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স। এখান থেকে একটু বলি, এখান থেকে এই যে সূক্ষ্ম হিসাবগুলো এত দরকার নেই। যে ডায়ামিটারের হিসাব, হ্যাঁ, ডায়ামিটারের হিসাব এগুলো বাদ দিয়ে আমি করব সাইটোপ্লাজমটা কেমন, নিউক্লিয়াসের লোক কয়টা, নিউক্লিয়াসের শেপ কি, সাইটোপ্লাজম কেমন, ঠিক আছে? এটা অবশ্যই ডায়ামিটার লাগবে আবিসির। আচ্ছা, গেল। এদের ফাংশন কি এটা অলরেডি আমরা করে এসেছি, এখান থেকে না করলেও চলবে। কিন্তু তোমাকে লাস্টে যেটা করতেই হবে সেটা হচ্ছে লাইফ স্প্যান আর কি, হ্যাঁ? লাইফ টাইম বা লাইফ স্প্যান যদি বলো, স্প্যান লাইফ স্প্যান, এই লাইফ স্প্যানগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে একটু দেখো খেয়াল করে যে আবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 দিন, তাই না? তো এটা কোথায় আমাদের বাস্তব জীবনে কাজে লাগে দেখে কেউ বলতে পারবে না? সবাই একটু লিখো। সবাই একটু লিখো। বলো এই যে আবিসির লাইফ স্প্যান যে 120 ডেজ, এটা কোথায় আমাদের কাজে লাগে? এক্সিলেন্ট। সুলতান এবং ফুয়াদ, তুহিন, ইকরা, জারিফ। না, জারিফ তুমি কিন্তু ঠিক বলো নাই। আচ্ছা, হ্যাঁ, এক্সিলেন্ট ব্লাড ডোনেশন। আচ্ছা, এবার তোমাদের সাথে আমি একটু ইন্টারেক্ট করি। আচ্ছা, তোমরা আসলে বয়সে ছোট। আচ্ছা, কারো কি ব্লাড দেওয়ার কোনো এক্সপেরিয়েন্স আছে? সবাই একটু ইয়েস নো, এটা একটু ইয়েস নো একটু বলো তো। ইয়েস নো দেওয়ার এক্সপেরিয়েন্স আছে কতজনের? আমি একটু দেখতে চাই তোমরা কতটুকু সোশ্যাল ওয়ার্কের সাথে এঙ্গেজ আছো। আমাদের পরে অংশ চলে যাবে পরে। কিছু একটা ভালো পার্সেন্টেজ। আমি তো অবাক। তোমাদের মধ্যে আজকে ক্লাস করছো, এর মধ্যে 14 জন ব্লাড দিয়েছো, বিশাল ব্যাপার। মানে তোমাদের এই বয়সে ব্লাড দেওয়ার অভিজ্ঞতা। এক্সিলেন্ট। তো যাই হোক, আমরা আবার এখানে ফিরে আসি। দেখো এখান থেকে একইভাবে আমরা কি করব? আমরা করব নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, আমরা করব হচ্ছে এই যে কোথা থেকে আসে ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স। সাইটোপ্লাজম কেমন, নিউক্লিয়াসের লোক কয়টা, এই ছোট ডায়ামিটার দরকার নেই। কেমন? কিসের গ্রানুলার সাইটোপ্লাজম। আচ্ছা, গেল গ্রানুলার অ্যানিউক্লিয়েট ডায়ামিটার দরকার নেই। ঠিক আছে? ছোট জিনিস মনে করো না, ফাংশন এখানে দরকার নেই। আমরা লাইফ স্প্যানটা করব, লাইফ স্প্যান, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই পয়েন্টগুলো তো আমরা অলরেডি পড়ে এসেছি, তাই না? আসো। আচ্ছা, WBC, RBC এবং প্লেটলেটের মধ্যে পার্থক্য বলো। এটা কি পড়ার দরকার আছে? তোমাদের কাছে কি শুনি? এটা পড়ার কোনো বিষয় না। এটা অলরেডি যা করেছি সেটা এখানে বক্সে দেওয়া হয়েছে। বলো, এটা কি পড়ার কিছু আছে? এটা লিংক করবা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি আমার ব্লাড দেওয়ার ইচ্ছা, কিন্তু আমি দিতে পারি না। রাহুল, তুমি 4 ব্লাড দিয়েছো, এক্সিলেন্ট। রাহুলকে আমি স্যালুট জানাই। সে মানে তার এত কম বয়সে সে অলরেডি 4 ব্লাড দিয়ে ফেলেছে। ভেরি গুড রাহুল। তাহলে এটা কিন্তু আমরা পড়বো না, এটা রিডিং করবো। না পড়লেও চলবে। অলরেডি যা করেছি তার মধ্যেই আছে। আচ্ছা, এখানে কিছু অন্যান্য রাইটারের কিছু তথ্য আছে যেগুলো আমাদের একটু জানতে হবে। দেখো, কিছু ডেফিনিশন এর মধ্যে আছে পলিসাইথেমিয়া। আচ্ছা, পলি মানে কি? পলি মানে বেশি। যখন আরবিসি বেশি হয়ে যায় তখন এটাকে বলা হয় পলিসাইথেমিয়া, যেটা আজমসের বইতে বলেছে যে যখন 65 লাখ পার ml এর বেশি হয় তখন এটাকে বলে পলিসাইথেমিয়া, যেটা আমরা একটু আগে দেখেছি। আচ্ছা, গেল। এবার আসো অলিগোসাইথেমিয়া। অলিগো মানে হচ্ছে এটা, অলিগো মানে লেস। তাহলে বলো একইভাবে যখন আরবিসি পরিমাণ কম তখন এটাকে বলে অলিগোসাইথেমিয়া, বা আমরা যেটা আসলে বলতে চাই অ্যানিমিয়া, ঠিক আছে? অলিগোসাইথেমিয়া যেটাকে বলা হয় অ্যানিমিয়া, ঠিক আছে? কিছু কমলে অলিগোসাইথেমিয়া আর বেশি কমে গেলে অ্যানিমিয়া, ঠিক আছে? আচ্ছা, আসো থ্যালাসেমিয়া। আচ্ছা, থ্যালাসেমিয়া হচ্ছে ব্লাডে যে একটা এক ধরনের রোগ, এটা তোমরা পরবর্তীতে যখন ডাক্তারি পড়তে আসবা তখন জানতে পারবা। সেটা হচ্ছে হিমোগ্লোবিন সিনথেসিস ডিসঅর্ডার, ঠিক আছে? একটা হেরিডিটারি বংশগত। তাহলে হিমোগ্লোবিন সিনথেসিস ডিসঅর্ডার, মানে হিমোগ্লোবিন সিনথেসিসের সমস্যা। এই ধরনের পেশেন্টকে আমরা বলি থ্যালাসেমিয়া, ঠিক আছে? এটুকুই জানলে তোমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, এরপরে লিউকোসাইথেমিয়া, এখানে যে শব্দটা আছে, অথবা লিউকোসাইটোসিস, একটু চেনা লাগতেছে না? একটু আমরা কিন্তু আলোচনা করেছি যখন WBC বেড়ে যায় তখন এটাকে বলে লিউকোসাইটোসিস বা লিউকোসাইথেমিয়া। ওকে, যেমন কিছু ইনফেকশন থাকতে পারে, এই যে নিউমোনিয়া, হুপিং কফ, এগুলো কারণে থাকতে পারে। যখন ক্যান্সারের কারণে WBC বেড়ে যায়, বলো সেটা কি বলা হয়? তোমরা একটু অ্যানসার করো দেখি। যখন ক্যান্সারের কারণে বেড়ে যায় তখন এটা কি বলা হয়? বলো। হ্যাঁ, এক্সেলেন্ট। লিউকেমিয়া, সেটা কিন্তু দেখো এখানে আলোচনা করা হয়েছে। দেখো এখানে কিন্তু ব্লাড WBC কারণে অনেক বেড়ে যায়। আচ্ছা, পেনিয়া মানে কমে যাওয়া। তাহলে বলো WBC কমে গেলে কি বলবা? লিউকেমিয়া। আচ্ছা, থ্রম্বোসাইটোসিস, এই যে সাইটোসিস মানে বেড়ে যাওয়া। তাহলে যখন প্লেটলেট বেড়ে যায় তখন এটাকে বলে থ্রম্বোসাইটোসিস। পেনিয়া মানে কমে যাওয়া। যখন প্লেটলেট কমে যায় এটাকে বলবো থ্রম্বোসাইটোপেনিয়া। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, দেখো একটু অ্যানসার করতে পারবে না? বলো তো বর্তমান সময়ের আলোচিত একটা রোগ যেটাতে প্লেটলেট কমে যাচ্ছে মানে থ্রম্বোসাইটোপেনিয়া হয়, রোগটার নাম লিখো। এই কমেন্ট বক্সে লিখো, দেখি আমি দেখছি। এক্সেলেন্ট। ডেঙ্গিতে কিন্তু কি হচ্ছে? ডেঙ্গু জ্বর যেটা আমরা বলি সেটা কিন্তু এই যে থ্রম্বোসাইটোপেনিয়া মানে প্লেটলেট কমে যাচ্ছে। বুঝছো? বিষয়টা জেনে নাও বাস্তব জীবনের সাথে কতটা রিলেটেড, তাই না? আচ্ছা, পেরিকার্ডাইটিস। আচ্ছা, পেরিকার্ডাইটিস হচ্ছে আমরা জানি যে আমাদের হার্টের যে পর্দাটা থাকে যেটা বলা হয় পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামে যদি ইনফ্লামেশন হয়, কি হয় বলো? ইনফ্লামেশন, এই যে লেখা আছে, এটাকে বলে পেরিকার্ডাইটিস। আচ্ছা, ইনফ্লামেশন কি জিনিস? এটা বুঝতে গেলে আসলে মেডিকেল পড়তে হবে, তুমি আরো ডিটেইলস বুঝতে পারবা। তো এখন শুধু মনে রাখো যে ধরো কোথাও থেকে যখন মুছতে যায়, পাটা গোড়ালিতে মুছতে যায় তখন কি হয়? ব্যথা হয়, ফুলে যায়, হ্যাঁ? তো এই প্রসেসটাই হচ্ছে আসলে ইনফ্লামেশন। তো যখন পেরিকার্ডিয়ামে এরকম ব্যথা হবে, ফুলে যাবে, শ্বাসকষ্ট হবে তখন এটা হচ্ছে পেরিকার্ডাইটিস। ওকে, আচ্ছা, এরপরে একটা কনফিউজিং টার্ম, এটা সবাই একটু লিস্ট নিবা। BPCT খুব ইম্পর্টেন্ট। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে, আমি সহজভাবে তোমাদেরকে বুঝাই দিব, তাইলে তোমরা মনে রাখতে পারবা, ঠিক আছে? প্রথমে লিখো ব্লিডিং টাইম, BT। ব্লিডিং টাইম কি? আচ্ছা, সেটা হচ্ছে তোমার শরীরে যদি কোথাও কেটে যায়, তোমার শরীরে, তাহলে আমি কি লিখতে পারি এখানে? BT হচ্ছে ইনসাইড ইওর বডি। তাহলে তোমার শরীরের ভিতরে কোন জায়গায় যদি কেটে যায় তখন কি হবে? কিছুক্ষণ পর ব্লাডটা কি হবে? রক্ত প্রথমে ছোট থাকবে, ধীরে ধীরে রক্তটা বন্ধ হয়ে যায়। এই যে সময় রক্তটা বন্ধ হয়ে গেল, এটাই হচ্ছে ব্লিডিং টাইম। ব্লিডিং টাইম বুঝছো না? সবাই একটু লিখো ব্লিডিং টাইম বুঝছো না? ব্লিডিং টাইম বুঝছো, তারপরে ক্লটিং টাইম। হ্যাঁ, ঠিক আছে, একজন বলেছে যে হ্যাঁ, এক্সেলেন্ট। আচ্ছা, ব্লিডিং টাইম বুঝছো না? ওকে, ভেরি গুড। তাহলে তোমার শরীরে যখন কোথাও কেটে গেল তখন কি হবে? কিছুক্ষণ পর রক্ত কিন্তু বন্ধ হয়ে যায়। যদি অল্প কেটে যায়, বেশি কেটে তো বন্ধ হবে না, অল্প কেটে তখন বন্ধ হবে। তাহলে তোমার শরীরে যখন রক্ত কোন জায়গায় কেটে যায়, রক্ত ছিঁড়ে যায় তখন কি হয়? কিছুটা রক্ত বের হয় এবং একসময় রক্ত বন্ধ হয়ে যায়। যে সময় রক্ত বন্ধ হবে এটাই হচ্ছে ব্লিডিং টাইম। ওকে, এবার আসো ক্লটিং টাইম। ক্লটিং টাইম কি? ক্লটিং টাইম হচ্ছে আউটসাইড বডি। আউটসাইড বডি কি হয়? একটা টেস্ট টিউব, ধরো এটা একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবে তোমার রক্ত নিলাম, তোমার শরীর থেকে আমি রক্ত নিলাম, কি নিলাম? ব্লাড, ঠিক আছে? কিছু রিয়েজেন্ট থাকবে সেখানে। তাহলে ব্লাডটা নেওয়ার পরে কিছুক্ষণ পর দেখা যাবে নিচের দিকে কি হয়ে যাবে? ক্লট হয়ে যাবে। ব্লাডটা ক্লট হয়ে যাবে। আর উপরের দিকে কিছু অংশ থাকবে। এই অংশটাকে আমরা বলি সেরাম।
সেরাম। ব্লাডটা ক্লট হয়ে যাবে আর উপরে যে অংশটা রয়ে যাবে সেটার নাম হচ্ছে সেরাম। ঠিক আছে? এটা হচ্ছে টেস্ট টিউব আউটসাইড ইওর বডি। তাহলে এই যে ক্লটটা তৈরি হচ্ছে টেস্ট টিউবে, তোমরা রক্তটা যখন আমরা টেস্ট টিউবে দিচ্ছি, এই যে ক্লটটা তৈরি হচ্ছে, এই ক্লট তৈরি হওয়ার সময় এটাকেই বলা হয় ক্লটিং টাইম। এখন ইংলিশে না ক্লট ফরমেশন টাইম, এটাকেই বলা হচ্ছে ক্লটিং টাইম। তাহলে এটা বুঝতে পারছো না ক্লটিং টাইম, তাহলে এখানে বলো। হ্যাঁ, ভেন কেটে ফেললে মানুষ মারা যায় অবশ্যই। বড় বড় ভেন কাটলে অবশ্যই। আচ্ছা টেস্ট টিউবের ব্লাডে হেপারিন থাকে কিনা? হ্যাঁ, এটা নির্ভর করে যে কোন ধরনের পরীক্ষা করব। যখন আমি ক্লটিং টাইম করব তখন বেশি হেপারিন দিব না। এমনিতে আমি দিব, হ্যাঁ? যাতে রক্তটা জমে না যায়। ফাহিম খুব ভালো একটা প্রশ্ন করেছো, তোমাকে ধন্যবাদ। আচ্ছা। হ্যাঁ, তবে একটু লিখো যে ক্লটিং টাইম বুঝতে পারলা কিনা। এটা কিন্তু আসলে বেসিক আইডিয়া। কারণ বইয়ের ডেফিনিশন অনুযায়ী এটা বোঝা যায় না। তোমার শরীরে কোথাও কেটে গেল তখন একটা সময় রক্ত বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ব্লিডিং টাইম। আর যখন তুমি শরীরে রক্ত নিয়ে একটা টেস্ট টিউবে রাখলাম, ওই টেস্ট টিউবে কি হবে রক্তটা জমা বেঁধে যাবে। এই জমা বাঁধাটা হচ্ছে ক্লটিং টাইম। এটা বুঝতে পারছো না? এটা হচ্ছে আসল পড়া, আসল পড়া। আমাদের বইয়ের ডেফিনিশন অনুযায়ী কিছু বোঝা যায় না। ঠিক আছে? আসো। এখানে যেটা আছে সেটা হচ্ছে ব্লাড ক্লটিং প্রসেস। এটা খুবই সহজ, তোমরা খুব ভালো জানো। হ্যাঁ, আমি কিছু জিনিস হাইলাইট করব যেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? কি সেটা? আচ্ছা, আসো। আসো। আচ্ছা, এখানে 13টা ক্লটিং ফ্যাক্টর প্লেটলেট থেকে আসে, 13টা ক্লটিং ফ্যাক্টর, এটা ইম্পর্টেন্ট। আর এর মধ্যে প্রথম 4টা খেয়াল করে দেখো কত বছর এখান থেকে প্রশ্ন আসছে। ফিব্রিনোজেন এটা হচ্ছে 1, প্রোথ্রম্বিন এটা হচ্ছে 2 নম্বর ফ্যাক্টর, থ্রম্বোপ্লাস্টিন এটা হচ্ছে 3 নম্বর ফ্যাক্টর, আর ক্যালসিয়াম আয়ন এটা হচ্ছে 4 নম্বর ফ্যাক্টর। এই লাইন 100% দেখো 4 বার এখানে প্রশ্ন আসছে। ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। তাহলে এই যে মেইন ক্লটিং ফ্যাক্টর, এটা মনে রাখার জন্য আমি যেটা মনে রাখবো সেটা হচ্ছে লিখো। ফুল পরে টুপ করে। ঠিক আছে? আমরা মনে রাখবো হচ্ছে ফুল পরে টুপ করে। তাহলে দেখো এই যে ফিব্রিনোজেন 1 নম্বর, পরেতে প্রোথ্রম্বিন 2 নম্বর, টুপতে থ্রম্বোপ্লাস্টিন 3 নম্বর, আর পরেতে ক্যালসিয়াম এটা হচ্ছে 4 নম্বর। তাহলে 4টা ক্লটিং ফ্যাক্টর মনে রাখার জন্য আমরা এই ছন্দটা করতে পারি। ঠিক আছে? এটা একটা নিউমেরিক্স। আচ্ছা, এখান থেকে তুমি আসলে কি পড়বা? এগুলো এখানে মুখস্থ করা কঠিন। আমি বলবো রোল অফ ক্লটিং এটা সিঙ্গেল স্টার। যাদের অনেক ভালো পড়াশোনা প্রিপারেশন তারা একটু পড়ে নিতে হবে। এটা ইনফো টাইপ। হ্যাঁ, রোলিং ক্লটিং কেমন? রোলিং ক্লটিং এটা না পড়লেও চলবে। এটা হচ্ছে নাইস টু নো। নাইস টু নো। এটা দরকার নেই। ঠিক আছে? আমরা পড়বো হচ্ছে ক্লটিং ফ্যাক্টরগুলো কি আছে সেটা পড়বো। ঠিক আছে? আচ্ছা, তোমরা যেটা পড়বা প্রথম 4টা ফ্যাক্টর এদের ডিফারেন্ট নেম। হ্যাঁ, ডিফারেন্ট নেম। বিভিন্ন নাম। যেমন ফ্যাক্টর 8 ফিব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিন, 3 থ্রম্বোপ্লাস্টিন, 4 ক্যালসিয়াম, 5 হচ্ছে লেভেল ফ্যাক্টর বা প্রো এক্সেলারিন, হ্যাঁ 6 এক্সেলারিন, 7 স্টেবল ফ্যাক্টর বা প্রো কনভার্টিন। এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আবার বলছি 1 নম্বর 2 নম্বর এভাবে সিরিয়ালি এই 4টা ফ্যাক্টরের নাম মনে রাখতে হবে। এদের কাজ কিন্তু মনে রাখার দরকার নেই। হ্যাঁ? আবার এখানে আসো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই যে ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 এই দুইটা আলাদা করে মনে রাখবা। কেন বলতো? এই দুইটা ফ্যাক্টরের সমস্যা হলে একটা রোগ হয়। এটা লিখে ফেলো। দেখি, হ্যাঁ, এটা লিখে ফেলো। কি রোগ হয়? ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 8 যদি কম থাকে তাহলে কি রোগ হয়? দেখি কে লিখতে পারে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। হেমোফিলিয়া, তাই না? হেমোফিলিয়া হয়। এজন্য এদের আলাদা নাম মনে রাখবা। 10 স্টুয়ার্ট ফ্যাক্টর 11 এটাকে বলা হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট 12 এই দেখো বিশেষ নামগুলো একটু মনে রাখতে হবে। খেয়াল করে দেখো বিজ্ঞানীদের নাম অনুযায়ী। যেমন হেগম্যান ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর এগুলো হচ্ছে কি ক্যাচি। এই নামগুলো ক্যাচি। স্যার এখান থেকে প্রশ্ন করার চান্স বেশি। এগুলো মনে রাখবা। তাহলে হেগম্যান ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 12 মনে হবে? আচ্ছা, ফ্যাক্টর 13 হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে এই নামগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এদের কাজ কিন্তু এতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে? গেল। আর ব্লাড ক্লটিং এর মেকানিজম কি? আচ্ছা, আমি এখন তোমাদের বলি। এই স্লাইডে আমি জাস্ট দেখাচ্ছি যে এরকম মেডিকেলের প্রশ্ন আসছে। পরের স্লাইডে দেখো। এখানে এই যে ধাপগুলো বলা আছে। ঠিক আছে? তো এখানে যা দেখানো আছে এই পুরো অংশটা আমরা এখান থেকে করব। এটা তোমরা আমাদের মেডিট্রিক্স আমি যদি সংক্ষেপে লিখি আমাদের মেডিট্রিক্স সেখানে গেলে অবশ্যই পাবে। আমরা এটা করে ফেলি তাহলে আগের দুইটা পড়া আমাদের জন্য সহজ। আচ্ছা, প্রথম কথা দেখো যদি টিস্যু ইনজুরি হয়, কোথাও থেকে ইনজুরি হলো অথবা কেটে গেল, রক্তনালী কেটে গেল, তখন কি হবে? প্লাকেলেট কেটে গেল। প্লাকেলেটটা ইয়ার এই যে আমাদের অ্যাটমসফিয়ারে যে ইয়ার আছে এই ইয়ারের সংস্পর্শে আসবে, কন্টাক্টে আসবে। তখন প্লাকেলেট তখন এই প্লাকেলেট থেকে এবং টিস্যু যে ডিস্ট্রাকশন হলো সেখান থেকে যে ফ্যাক্টরটা আসে তার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। খেয়াল করো যে ফ্যাক্টরটা আসে তার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। ওকে, এই থ্রম্বোপ্লাস্টিন এটা হচ্ছে আসলে এটা হচ্ছে ফ্যাক্টর 3। খেয়াল করে দেখো ফ্যাক্টর 3 নাম কি ছিল? আমরা লিখে আসি। দেখো তো এই যে থ্রম্বোপ্লাস্টিন নাম ছিল থ্রম্বোপ্লাস্টিন। এই সেই থ্রম্বোপ্লাস্টিন। ঠিক আছে? আসো এই যে ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন। তাহলে থ্রম্বোপ্লাস্টিন আসতে হবে ব্লাড ক্লটিং এর জন্য এক নম্বর কথা। এই থ্রম্বোপ্লাস্টিন দেখো 2 নম্বর ফ্যাক্টর, ফ্যাক্টর 2 কি ছিল নাম? ফ্যাক্টর 2, ফ্যাক্টর 2 নাম ছিল প্রোথ্রম্বিন, তাই না? ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন তাহলে এই যে ফ্যাক্টর 2। ফ্যাক্টর 2 এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। এটা যখন থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন এবং এখানে কিছু ফ্যাক্টর কাজ করে। দেখো 7 8 9 10 মানে 7 থেকে 10 এই ফ্যাক্টরগুলো এখানে কাজ করে। মানে আমি একটু ইজি ফর্মে তোমাদের দেখাচ্ছি কারণ কি এই ফ্যাক্টরগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? কিভাবে কোন ভাবে কি হয়। আচ্ছা, এবং ক্যালসিয়াম আয়ন খেয়াল করে দেখো তো ক্যালসিয়াম আয়নটা কয় নম্বর ফ্যাক্টর? এটা হচ্ছে ফ্যাক্টর 4 4 নম্বর ফ্যাক্টর, তাই না? ফুল করে টুক করে। আচ্ছা, এবার আসো এটা ফ্যাক্টর 2 ফ্যাক্টর 4 আচ্ছা প্রথম দিকে থ্রম্বিন অ্যাক্টিভ হয়ে গেল। এই থ্রম্বিন ফিব্রিনোজেন, এই ফিব্রিনোজেন হচ্ছে আমার ফ্যাক্টর 1 তাই না? এক নম্বর ফ্যাক্টর। এই ফিব্রিনোজেনকে ফিব্রিন মনোমার করে এর একসাথে ফিব্রিন পলিমার প্রথমে যেটা আমরা বলি ফিব্রিন মেশ এটা তৈরি করে এবং এই মেশে কি হয় এই বিভিন্ন কর্পাসগুলো আটকে যায়। এই কর্পাসগুলো আটকে গিয়ে ব্লাড ক্লট তৈরি হয়। এই হচ্ছে প্রসেস। তাহলে দেখো কতগুলো ফ্যাক্টর এখানে সরাসরি কাজ করতেছে। দেখো শুরুটা হচ্ছে ফ্যাক্টর 3, এরপর এখানে কাজ করতেছে 5টা ফ্যাক্টর, দেখো ফ্যাক্টর 4 7 8 9 10। আচ্ছা, এরপর ফ্যাক্টর 2 এর উপরে কাজ করতেছে। এরপর 2 হচ্ছে আবার 1 এর উপরে কাজ করতেছে। এরপর এটা হচ্ছে। তাহলে খেয়াল করো আমাদের সিকোয়েন্স হচ্ছে 3 3 কাজ করবে 2 এর উপরে, এই 2 কাজ করবে 1 এর উপরে। ফ্যাক্টর 3 এ কাজ করবে 2 এর উপরে এবং 2 কাজ করবে 1 এর উপরে। এটাই হচ্ছে সামারি। আর 3 যে 2 এর উপরে কাজ করে এখানে সহযোগিতা করে 4 7 থেকে 10। তাহলে দেখো এই ফ্লো চার্টে কতগুলো ফ্যাক্টর ব্যবহৃত হয়েছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। 3 2 1 এই হচ্ছে 3টা 4 4টা। তাহলে এই চারটা দেখো মেইন ফ্যাক্টর এই চারটা। এছাড়া আরো চারটা আছে 7 থেকে 10 7 9 10। তাহলে এখানে দেখো এই ছবিতে মোটামুটি 8টা ফ্যাক্টর ব্যবহার কিন্তু দেখানো হচ্ছে। টোটাল যে 11টা ফ্যাক্টর তার মধ্যে। সবাই বুঝতে পারছো কিনা? এটা একটু আমাকে কমেন্টে জানাও ইয়েস অর নো, ইয়েস অর নো। ঠিক আছে? হ্যাঁ, জানাও সবাই ইয়েস অর নো। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। আমরা সহজভাবে শিখব তাই না? আচ্ছা, আমরা চলে যাই তাহলে। দেখো এখানে এই কথাগুলো বলা আছে, এখানে এই কথাগুলো বলা আছে। আচ্ছা, এখানে যেটা ওই যে আমরা যেটা শিখলাম ব্লাড ক্লটিং টাইম এটা হচ্ছে আজমল স্যারের বই অনুযায়ী এই অপশনটা শুনে রাখবো 4 থেকে 5 মিনিট। ঠিক আছে? এই মোটামুটি কথা। আচ্ছা, যদিও যে ফ্যাক্টর 9 এবং 10 কমে যায় এটাকে বলা হয় হেমোফিলিয়া। এটা কোথায় ছিল? এটা ছিল তোমরা জানো রানী ভিক্টোরিয়া, ব্রিটিশ রাজ পরিবারে রানী ভিক্টোরিয়ার পরিবারে এই রোগটা ছিল। এজন্য এটাকে বলা হয় রাজকীয় রোগ। ঠিক আছে? ওকে, এটা আমরা বলছিলাম। এবার তোমাদের জন্য কুইজ। যাও কুইজ। এটা হচ্ছে কুইজ 11 দেখি কি অবস্থা তোমাদের বলো। কুইজ 11 বলো। মেইন ফ্যাক্টর অফ ব্লাড ক্লটিং ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে। তাহলে অ্যালবুমিন হবে উত্তর, তাই না? ঠিক আছে, তোমরা ম্যাক্সিমাম সঠিক অ্যানসার দিয়েছো। ভেরি গুড। আচ্ছা, এখানে দেখো প্রিভিয়াস কোশ্চেন হুইচ ওয়ান ইজ নট দ্য মেইন কম্পোনেন্ট। আবার ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে। নিচেরটা প্রিন্সিপাল তোমরা একটু কমা দিয়ে একটু বক্সে লিখো। প্রথমটা দ্বিতীয়টা কমা দিয়ে লিখো। হ্যাঁ, কমা দিয়ে লিখো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে অ্যালবুমিন হবে অ্যানসার আর এখানে দেখো এই যে বি, তাহলে ডিবি 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 ডিবি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এটা দেখো ব্লিডিং টাইম কত? আজমল স্যারের নতুন বই অনুযায়ী ব্লিডিং টাইম 4 থেকে 5 মিনিট। কিন্তু এই যে 16 17 তে আসছিল আমাদের আজমল স্যারের ব্লিডিং টাইম মাঝে মাঝে চেঞ্জ হয়, বুঝছো? স্যারের রক্তের উপাদান চেঞ্জ হয়, অনুপাত চেঞ্জ হয়, সংখ্যা চেঞ্জ হয়, ওজন চেঞ্জ হয়, স্যারের ব্লিডিং টাইম চেঞ্জ হয়। আজমল স্যারের ব্লিডিং টাইম ওই সময় যেটা ছিল এটাই অ্যানসার। আচ্ছা, ব্লাড ক্লটিং এ হেল্প করে না কোনটা? এটা অ্যানসারটা দাও তো দেখি। হ্যাঁ, এটা লিখো। হ্যাঁ, নুসরাত জাহান, অর্নি, অন্বেষা, ভেরি গুড অ্যানসার। হ্যাঁ, নাফিজা, প্রিমা, স্নেহা করেছো, ইওসিনোফিল। আচ্ছা, ব্লাড ক্লটিং এর এই প্রসেসটাই এখানে বলা আছে। আচ্ছা, এখন এখানে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে না কিছু অনেক গল্প এখানে বলা আছে। আমরা এখন কি পয়েন্ট ধরে ধরে একটু শিখব। ঠিক আছে? এক নম্বর কথা হচ্ছে আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে এই যে
ওয়াল অফ দ্য ব্লাড ভেসেল ইজ স্মুথ। খেয়াল করো, যখন কোনো স্মুথ জায়গা দিয়ে কোনো কিছু যায় তখন কিন্তু বাধা পায় না। তাহলে ব্লাডটা যখন স্মুথ ব্লাড ভেসেলের ভিতরে যাচ্ছে তখন কিন্তু প্লাকেট বলো বা কোনো টিস্যু এটা কোনো ব্রেকডাউন হচ্ছে না। ব্রেকডাউন না হলে থ্রোম্বোপ্লাস্টিন বের হবে না। থ্রোম্বোপ্লাস্টিন বের না হলে কিন্তু ব্লাড ক্লটিং হবে না। এজন্য স্মুথনেস অফ দ্য ব্লাড ভেসেল এটা হচ্ছে একটা কারণ, যেটা কারণে কিন্তু কি হয় না, ব্লাড ক্লট হয় না। আচ্ছা, এরপর হচ্ছে ভেলোসিটি অফ ব্লাড। খেয়াল করে দেখো, ব্লাড যে আমাদের সার্কুলেট সার্কুলেট হচ্ছে এটা কিন্তু অনেক গতি সম্পন্ন, তাই না? একটা স্পিডে কোনো একটা জিনিস যাচ্ছে, তাহলে কি হবে? সেটা বাধা পাচ্ছে না। হ্যাঁ, মানে ব্লাড ক্লট হওয়ার জন্য কিন্তু একটা জায়গায় স্থির থাকতে হবে। এই স্থির থাকতে পারছে না, গতি আছে। একটা ফ্লুইড যখন গতি থাকে, তোমরা এটা একটা বাস্তব উদাহরণ দিতে হবে। সেটা হচ্ছে নদীতে যখন দেখবা যে প্রবাহ আছে তখন কিন্তু পানিগুলো কি হয়? স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে। হ্যাঁ, নদী কিন্তু ভরাট হয় না। কিন্তু দেখবা যে নদীতে পানির স্রোত অনেক স্লো, সেটা ধীরে ধীরে ভরাট হয়ে যায়। ঠিক আছে? এই বাস্তব উদাহরণটা কিন্তু এখানে যে রক্তের গতি অনেক বেশি, এজন্য এটা কিন্তু ক্লট হতে পারছে না। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ব্লাড ক্লটিং আমরা বলি, এটা কি আসলে বলা যায় ক্লটিং প্রসেসটাকে বলি আমরা কোয়াগুলেশন। ক্লটিং প্রসেসটাকে আমরা বলি কোয়াগুলেশন। কেমন? বলো, ক্লটিং প্রসেসটাকে আমরা কি বলি? কোয়াগুলেশন। তাহলে যারা ক্লটিং করায়, কোয়াগুলেশন করায় তারা হচ্ছে যারা করায়, প্লাস দিয়ে আমি দেখাচ্ছি, এটাকে আমরা বলি প্রোকোয়াগুল্যান্ট। যারা ইনহিবিট করে এটাকে বলে অ্যান্টি কোয়াগুল্যান্ট। ঠিক আছে? এটা ক্লিয়ার হলো সবাই? তাহলে যারা হচ্ছে ক্লটিং করায় এটা হচ্ছে প্রোকোয়াগুল্যান্ট, আর যারা ক্লটিংটাকে ইনহিবিট করে, মানে ক্লটিং ইনহিবিট করে এটাকে বলে অ্যান্টি কোয়াগুল্যান্ট। তো আমাদের এরকম একটা অ্যান্টি কোয়াগুল্যান্ট যেটা ব্লাডে থাকে, যে কারণে ব্লাড ক্লটিং হয় না, তার নাম হেপারিন। এই যে একটা স্টেপ দাও, হেপারিন, যেটা বেসোফিল থেকে আসে এবং মাস্ট সেল থেকে আসে। এইটাকেও ডাবল স্টেপ দিয়ে রাখো যে হেপারিন কোথা থেকে আসে এবং ব্লাড ক্লটিং করতে বাধা দেয়। আচ্ছা, প্লাজমা সিরামের পার্থক্য কি? আচ্ছা, এটা খুবই সহজ একটা বিষয়। সেটা হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, সেন্ট্রিফিউজ মেশিনে তুমি উপরের দিকে পাচ্ছ প্লাজমা, প্লাজমা, আর নিচে পাচ্ছ আরবিসি। ওই যে শুরুতে আমরা যে ছবি দেখেছিলাম তোমাদের, তাই না? উপরে প্লাজমা, নিচে আরবিসি। কিন্তু একটা টেস্ট টিউবে যদি এমন হয় নিচের দিকে ব্লাডটা ক্লট হয়ে গেছে, তাহলে উপরে যে অংশটা পাওয়া যায় এটা হচ্ছে সেরাম। এই ক্লট, এই ক্লটের ভেতরে থাকে, এটা কিন্তু বোঝার বিষয়, হ্যাঁ, এটা মুখস্থ করার বিষয় না। এই ক্লটের ভেতরে থাকে ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটের ভেতরে থাকে কি বলো? ক্লটিং ফ্যাক্টর। তাহলে ক্লটিং ফ্যাক্টরগুলো কিন্তু এখানে থাকে না, এখানে থাকে না। এটাই পার্থক্য। প্লাজমাতে এখানে ক্লটিং ফ্যাক্টর থাকে আর সেরামে এখানে ক্লটিং ফ্যাক্টর থাকে না। কারণ ক্লটিং ফ্যাক্টরগুলো ইউজড আপ, এটা ব্যবহার হয়ে গেছে, যেহেতু ক্লট তৈরি হয়েছে এখানে। এটা বুঝছো কিনা? এটা একটু ইয়েস নোতে জানাও আমাদেরকে। হ্যাঁ, সবাই একটু জানাও। হ্যাঁ, ইয়েস নো, ইয়েস নো। ভেরি গুড, 98% স্টুডেন্ট বলেছে বুঝেছো। ঠিক আছে। তাহলে ক্লটিং হয়ে গেলে ক্লটিং ফ্যাক্টর এখানে জমা হয়ে যায়। এখানে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। এটাই হচ্ছে পার্থক্য। এই বিষয়গুলো কিন্তু এখানে পার্থক্য আকারে দেখানো আছে। খেয়াল করে দেখো যে নরমাল ব্লাডের যে লিকুইড পার্ট, এটাকে আমরা বলছি লিকুইড পার্ট, এটাকে আমরা বলছি প্লাজমা। এখানে বিভিন্ন কর্পাসেল এগুলো থাকবে। ফিব্রিনোজেন প্রেজেন্ট, মানে ক্লটিং ফ্যাক্টর থাকে। এই পয়েন্টটা এখানে লিখছে। এই যে এখানে ক্লটিং ফ্যাক্টর থাকবে। আচ্ছা, এবং এটা ব্লাডে থাকে, তাই না? আচ্ছা, আর এটা আমরা কোথায় করতেছি? এটা হচ্ছে বডির বাইরে। তাহলে এখানে এটা সংজ্ঞা দিয়েছে, এখানে কর্পাসেল থাকবে না, অ্যাবসেন্ট। এখানে ফিব্রিনোজেন বা ক্লটিং ফ্যাক্টর থাকবে না, কিছু থাকে না। এবং নরমাল বডিতেও পাওয়া যায় না। তাহলে সেরাম মানেই হচ্ছে নো নো নো, নাই নাই নাই। সাধারণ নরমাল বডিতে নাই, এটা ক্লটিং ফ্যাক্টর নাই, এটা ক্লটিং হতে পারে না, এখানে কোনো ব্লাড কর্পাসেল নাই, এটা সবই নাই, নাই দিয়ে আমরা রাখবো। গেল। আচ্ছা, এখানে দেখো কনফিউজিং কিছু প্রশ্ন। আজমাল আলী বলেছে ক্লটিং টাইম হচ্ছে 4-5 মিনিট, যেটা মাঝে মাঝে বইতে 2 থেকে 8 মিনিট। তাহলে অপশন বুঝতে হবে, 4 থেকে 5 মিনিট থাকলে ক্যান্সেল করবা, না হলে ক্যান্সেল করবা। একেবারে ব্লিডিং টাইম 4-5 মিনিট, এটা সায়েন্সের বইতে, আর মাঝে মাঝে আছে 2 থেকে 5 মিনিট। তাহলে প্রথমে ক্যান্সেল করবা, না হলে ক্যান্সেল করবা। ওকে। আচ্ছা, ব্লাড কেন কোয়াগুলেট হয় না এটা অলরেডি আমরা বলেছি। এখানে কিছু অতিরিক্ত পয়েন্ট আছে, সেটা আমি একটু দেখাই তোমাদের। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর। ঠিক আছে? প্রোকোয়াগুলেন্ট যেটা ক্লটিং করায়, আর অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা ক্লটিং ইনহিবিট করে। ঠিক আছে? এখন যেটা হয় সেটা হচ্ছে এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট প্রোকোয়াগুলেন্টের উপরে অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ। তাহলে দেখো অ্যান্টিকোয়াগুলেন্টগুলো প্রোকোয়াগুলেন্টের উপরে মোর অ্যাক্টিভ। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট বেশি কাজ করে। এজন্য কোয়াগুলেশন বা ক্লটিং হয় না ব্লাড যখন আমাদের বডিতে থাকে। ঠিক আছে? তাহলে দুইটা ফ্যাক্টরের মধ্যে বেশি অ্যাক্টিভ থাকে, বেশি অ্যাক্টিভ থাকে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। যেমন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা একটু আগে বলেছিলাম সেটা হচ্ছে হেপারিন। আমরা একটু পরে যাব। তাহলে এখানে দেখো দেখা যাচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন, আবার সেই হেপারিনের কথা এখানে বলছে। আচ্ছা, গেল। এখানে যেটা আছে সেটা হচ্ছে সেরামে কি থাকে না, এটা পাঠ্যের মধ্যে বলা আছে, সেটা এখানে আবার আলাদা বলা আছে। আর আরেকটা শব্দ যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে এই সেরামে সেরোটোনিন বেশি থাকে। এই কথা মনে রাখতে হবে। হায়ার কনসেন্ট্রেশন অফ সেরোটোনিন এটা থাকে। হ্যাঁ? আচ্ছা, খেয়াল করে কিভাবে মনে রাখবো? এস ফর সেরাম, এস ফর সেরোটোনিন। তাহলে সেরামে অনেক কিছু থাকে না, কিন্তু একটা জিনিস বেশি থাকে। কি বেশি থাকে? বেশি থাকে সেরোটোনিন। আচ্ছা, গেল। এবং সেরাম সম্পর্কে যে স্টাডি, এই সায়েন্সকে বলে সেরোলজি। এটা খুব সহজ, সেরোলজি। ওকে। আচ্ছা, তোমাদের কুইজ ক্লাস করো দেখি। হ্যাঁ, এটা আমাদের কুইজ 12। আমরা আবার চলে আসলাম, দেখি তোমাদের কুইজের কি অবস্থা। কুইজ 12। আচ্ছা, এখানে অনেকে কনফিউজ হয়ে গেছে, সবগুলো অপশন সবাই বলছে। আচ্ছা, সেরামে কি থাকে না? আচ্ছা, সেরামে মেইনলি যেটা থাকে না, যেটা আসলে স্যার পছন্দ করে সেটা হচ্ছে ফিব্রিনোজেন। ঠিক আছে? ফিব্রিনোজেন এটা মনে রাখতে হবে। ম্যাক্সিমাম সঠিক দিয়েছো, তাহলে এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমরা শেষে একটা কম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেম। ওকে। আচ্ছা, এখান থেকে আমরা একটু পড়ি। এই বিষয়টা তোমরা আমাদের মেডিট্রিক্সে পাবে। আমি লিখে দিই, এটা হচ্ছে মেডিট্রিক্স। মেডিট্রিক্সে পাবে। ঠিক আছে? আচ্ছা, টোটাল লিম্ফ্যাটিক সিস্টেমকে আমরা সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়েছি। তোমরা একটু জাস্ট ফলো করো যে কোন জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে লিম্ফ্যাটিক সিস্টেম আছে লিম্ফ্যাটিক ডাক্ট, লিম্ফ্যাটিক গ্ল্যান্ড। আর কি আছে? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিস্টেম বলা হয়। আরেকটা হচ্ছে লিম্ফ। আরেকটা হচ্ছে লিম্ফ। আচ্ছা, এখানে আমি দেখাবো যে জিনিসটা কি, একটু পরে দেখাচ্ছি। শুধু এখানে একটু খেয়াল করে দেখো। আচ্ছা, লিম্ফ্যাটিক ডাক্ট। লিম্ফ্যাটিক মানে ডাক্ট হচ্ছে নালীর মতো, হ্যাঁ, টিউব লাইক। আচ্ছা, এখানে কি থাকে সেটা হচ্ছে আমাদের শরীরে কিছু এরকম লিম্ফ্যাটিক নোড থাকে। এটাকে বলে লিম্ফ নোড। এটাকে বলে লিম্ফ নোড। ঠিক আছে? আমাদের বডিতে এরকম কিছু নালী থাকে, এটাকে বলা হয় লিম্ফ নোড। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, আমি একটু দেখাই। অনেক সময় মাথার পেছনে হাত দিয়ে দেখবা কিছু গুটির মতো আছে। হ্যাঁ, মাথার পেছনে হাত দিয়ে দেখবা গুটির মতো আছে। অথবা অনেক সময় আমরা আমাদের এই যে এই অংশটায় একটু এরকম করে কাট করে আমি যদি একটু ভেতরে হাত দিই, দেখবে এখানে একটা গুটির মতো আছে। তাই না? এই গুটিটা আমাকে খেয়াল করছো। এই যে আমার চলের ভেতরে দিয়ে একটা গুটি আছে, এটা খেয়াল করছো। একটু ইয়েস নো অথবা পেছনে দেখি তোমাদের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো দেখি। হ্যাঁ, আরে বাস অনেকেই দেখছো, এক্সেলেন্ট, খুবই ভালো। আচ্ছা, তাহলে এই যে গুটি, এই গুটিগুলোর নাম লিম্ফ নোড। শেষ। গুটি রাউন্ড স্ট্রাকচার। তাহলে এটাকে বলা হয় লিম্ফ নোড। এটা নরমাল সবাই থাকে। তো লিম্ফ নোডে লিম্ফ নিয়ে আসে যেদিক দিয়ে, এদিক দিয়ে লিম্ফ আসে লিম্ফ নোডে, এদিকে আসে আবার এদিক দিয়ে বের হয়ে যায়। তো যেদিক দিয়ে আসে এটা হচ্ছে এফারেন্ট, এফারেন্ট লিম্ফ নোড। ঠিক আছে? লিম্ফ্যাটিক ডাক্ট। আর যেদিক দিয়ে বের হয়ে যায় যে নালী দিয়ে, এটাকে বলা হয় ইফারেন্ট লিম্ফ্যাটিক ডাক্ট। বুঝলাম? আচ্ছা, লিম্ফ্যাটিক ডাক্ট দুই রকম হয়। একটা হচ্ছে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, আর একটা হচ্ছে থোরাসিক লিম্ফ্যাটিক ডাক্ট। আর এটা আমি একটু ছবিতে দেখাবো। এটা তোমাদের এখানে দরকার নাই। এখানে কথাগুলো তুমি তখন বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, লিম্ফ গ্ল্যান্ড কি আছে? দেখো, পাঁচটা লিম্ফ গ্ল্যান্ড, স্প্লিন, টনসিল, লিম্ফ নোড, থাইমাস এবং রেড বোন। এই পাঁচটা হচ্ছে লিম্ফয়েড অর্গান। আচ্ছা, লিম্ফে আসো। লিম্ফে কিছু কনস্টিটিউয়েন্ট থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা আমাদের মেডিট্রিক্সে পাবা। মেডিট্রিক্স। আচ্ছা, দেখো সেলুলার কম্পোনেন্টস মেইনলি লিম্ফোসাইট, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 500 থেকে এরকম 7500 এরকম থাকতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আসলে 7500 75000 পর্যন্ত থাকতে পারে। নন সেলুলার সেলুলার লিকুইড থাকে। আচ্ছা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেমন গ্লুকোজ কতটুকু থাকে। তারপর হচ্ছে কি প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন। ওই যে আমাদের GPA 5 এর 3টা কিন্তু এখানে আছে, হ্যাঁ। লিপিড কত পার্সেন্ট থাকে, মেইনলি কাইলামাইন। এইটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আর এগুলো এত ইম্পর্টেন্ট না। তাহলে এখানে যতটুকু আমি মেনশন করে দিলাম সেটুকু আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, দেখো এই যে আমাদের শরীরে বিভিন্ন লিম্ফ নোড, আমি এখানে একটু দেখাই তোমাদের। সেটা হচ্ছে এই বডিটাকে এভাবে ভাগ করো। এই, এই। ঠিক আছে? তাহলে এই অংশটা, এই অংশটা, এই অংশটা লিম্ফ নিয়ে আসে যেটা, সেটার নাম হচ্ছে এই যে দেখো রাইট লিম্ফ্যাটিক ডাক্ট।
ঠিক আছে, এটাকে বলা হয় রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। এইটুকু। আর বাকি অংশটা, শরীরের বাকি অংশটা ওই যে রাইট হাফ অফ দ্য আপার পার্ট অফ দ্য বডি এন্ড ফুল লোয়ার হাফ, রাইট অর লেফট, এই পুরোটাতে যে লিম্ফটা মাধ্যমে ব্লাডের লিম্ফ আসে, যে লিম্ফ্যাটিক ডাক্ট, এটাকে বলা হয়, এই পার্টে যেটা থাকে এটার নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। এই অংশটার নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। মেইন একটা লিম্ফ চ্যানেল থাকে, এটা বলা হয় থোরাসিক ডাক্ট। আর এই অংশটা যে লিম্ফটা নিয়ে যায়, মেইন যে ভেসেলটা, সেটার নাম হচ্ছে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। এটা একটু আগে রাখো, লিম্ফ্যাটিক ডাক্ট, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। ওকে, ভেরি গুড। আমরা চলে যাই তাহলে এখানে। এই কথাগুলো যে আমরা ছকে যা বলছিলাম সেটা এখানে আছে। ঠিক আছে, আচ্ছা কতটুকু লিম্ফ নোড থাকে আমি জাস্ট বলি, কোন জিনিসগুলো করতে হবে, 4 থেকে 8টা লিম্ফ নোড থাকে। আচ্ছা গেল। এরপর হচ্ছে 10% অফ দ্য প্লাজমা, এটা হচ্ছে লিম্ফ হিসেবে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা লিম্ফ তৈরি প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস। জেনেসিস মানে কোনো কিছু তৈরি করা, তোমরা জানো। দুই ধরনের কম্পোনেন্ট, সেলুলার এক্সট্রাসেলুলার, যেটা আমরা ফ্লোচার্টে দেখেছি। মেইনলি হচ্ছে লিম্ফোসাইট, আর ওখানে কি ছিল, লিম্ফোসাইটের সংখ্যা হচ্ছে 500, 500 থেকে 75000, এটা আছে, এটা করতে হবে। আচ্ছা এখানে কম্পোনেন্টস গুলো আমরা ওই যে ফ্লোচার্টে দেখেছি, সেটাকে করব। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে লিম্ফে যখন আমরা ফ্যাটি ফুড খাই তখন লিম্ফে ফ্যাট রাইজেস, লিম্ফে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, তখন লিম্ফটা দেখতে হোয়াইট হয়। ঠিক আছে, এই মিল্কি হোয়াইট অ্যাপিয়ারেন্স হয়, এটাকে বলা হয় কাইল। তাহলে ধরো তুমি একটা ফ্যাটি কিছু খাচ্ছ, ঠিক আছে, ফ্যাটি কিছু খাচ্ছ, তখন কি হয়, লিম্ফে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, কারণ আমাদের লিম্ফের মাধ্যমে কিন্তু ফ্যাটগুলো বেড়ে যায়। ঠিক আছে, তাহলে ফ্যাট বেড়ে গেল, ফ্যাট বেড়ে গেলে সাদা হয়, আরো বেশি সাদা। তো সাদা হলে ওই ধরনের লিম্ফকে বলা হয় কাইল। আচ্ছা কাইল বিষয়টা বুঝতে পারছো না? একটু আমাকে ইয়েস নো একটু জানাও, কাইল বুঝছো কিনা? তুমি যদি ফ্যাটি ফুড খাও তখন লিম্ফে ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে, লিম্ফটা দেখতে মোর হোয়াইট হবে, এটাকে বলা হয় কাইল। ঠিক আছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট, ভেরি গুড। আচ্ছা এই মোটামুটি কথা, এগুলো আমরা বলছি ফাংশন অফ লিম্ফ। আচ্ছা এটা একটু রিডিং করবা, এটা ইম্পর্টেন্ট না? মেইল ট্রান্সপোর্ট, কি জিনিস ট্রান্সপোর্ট করে সেটা করতে হবে। আর এই যে এটা ইম্পর্টেন্ট, 10%, টিস্যু ফ্লুইডে 10% হচ্ছে লিম্ফের মাধ্যমে কালেক্টেড হয়। আচ্ছা লিম্ফ্যাটিক সিস্টেম, দেখো এটা উত্তর করতে পারবে না। হুইচ ওয়ান ইজ নট ট্রু, মানে ফলস কোনটা? ফলস কোনটা? আচ্ছা দেখো এখানে আছে মডিফাইড টিস্যু ফ্লুইড। আসলে লিম্ফ কিভাবে তৈরি হয়? ধরো এটা একটা সেল, এটা একটা সেল, এই দুই সেলের মাঝখানে যে ফ্লুইড থাকে এটাকে বলি আমরা ইন্টারস্টিশিয়াল সেল। এটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল সেল। এই ফ্লুইডগুলা যে নালীর মাধ্যমে হ্যাঁ পরিবাহিত হয় এবং একসময় ব্লাডে যায়, এটাই হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেসে যে ফ্লুইড থাকে, এই ফ্লুইডটা এটা মেজর পোরশন যে চ্যানেলের মাধ্যমে ব্লাডে চলে যায়, এটাকে আমরা বলি লিম্ফ্যাটিক সিস্টেম। তাহলে লিম্ফ আসলে একটা মডিফাইড টিস্যু ফ্লুইড। ঠিক আছে, এই টিস্যু ফ্লুইড থেকে কিন্তু এটা তৈরি হচ্ছে। আচ্ছা লিম্ফের মধ্যে 10% জায়গা আমরা দেখেছি। আচ্ছা লিম্ফে দেখো লার্জ নাম্বার অফ প্লেটলেট, আসলে কি থাকে? লার্জ নাম্বার অফ কোন সেল থাকে বলো? লিম্ফোসাইট। নাম শুনলে না, লিম্ফ ইজ লিম্ফোসাইট, তাহলে এটাই ফলস। আর লিম্ফ নট অ্যান্টিবডি প্রডিউস করতে পারে, কারণ লিম্ফোসাইটের কাজ হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করা। আচ্ছা এবার আসো, হুইচ ওয়ান ইজ নট ট্রু অ্যাবাউট লিম্ফ? এটা আরবিসি ব্লাড সেল নিয়ে কথা বলতাম। বুকস ইন লিম্ফ ক্যাপিলারিজ এর মাধ্যমে। আচ্ছা লিম্ফ ইজ ট্রান্সপারেন্ট, ওকে, দেয়ার প্লাকলেটস ইন লিম্ফ। আসলে কি প্লাকলেট থাকে? এখানে কোনটা বেশি থাকে? সবাই কমেন্টে জানাও তো, এখানে কোনটা বেশি থাকে? হ্যাঁ এখানে প্লাকলেট থাকে না, এটা হচ্ছে লিম্ফোসাইট থাকে। আচ্ছা অলরেডি এগুলো আমরা মেনশন করেছি, তোমরা এই ছবিটা থেকে দেখো, লিম্ফ সার্কুলেটরি সিস্টেম, এফারেন্ট ডিফারেন্ট, রাইট লিম্ফ্যাটিক ডাক্ট এবং থোরাসিক ডাক্ট। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদেরকে আমি একটা ছবি দিলেই পড়া শেষ। সেটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম, তুমি যদি চিন্তা করো, আমাদের এখান থেকে তৈরি হচ্ছে, আমি একটু ডায়াগ্রামেটিক ছবি আঁকছি। তাহলে দেখো আচ্ছা এখন যেটা হয় সেটা হচ্ছে লিফট চ্যানেলগুলোর মাধ্যমে লিফটটা একসময় কিন্তু ব্লাডে চলে আসে। ঠিক আছে, তো কোথায় ওপেন হয় এটা একটু দেখতে হবে। তারপরে দেখো যে থোরাসিক যেটা, সেটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান ভেইন, লেফট ইন্টারনাল জুগুলার ভেইন। হ্যাঁ এখানে এখানে এসে মিলিত হয় লিফটটা। এখানে এসে মিলিত হয়। আচ্ছা তুমি যদি আরেকটা দেখো, রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, এটা কোথায় চলে আসে দেখো, এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান ভেইন এবং রাইট ইন্টারনাল জুগুলার ভেইন, এখানে এসে মিলিত হয়, এই জায়গাটায়, এই জায়গাটায় এসে মিলিত হয়। ঠিক আছে, তাহলে লিফটগুলো আলটিমেটলি ভেনাস চ্যানেলে আসে। ঠিক আছে, আচ্ছা এটা আসলে আর্টারি, এজন্য একটু সমস্যা ছিল। আচ্ছা আমি সরি এটা একটু ই করি, আর্টারিয়াল সিস্টেম নয়, সরি এটা ভেনাস সিস্টেম। আচ্ছা তাহলে একটু নীল কালি দিয়ে দেখালে সবচেয়ে ভালো হয়। আচ্ছা তাহলে এইটা দিয়ে হ্যাঁ, আচ্ছা এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এই সুপিরিয়র ভেন হবে না, আর এপাশে যেটা আসছে এটা বামের জন্য, এটা আলটিমেটলি সুপিরিয়র ভেন চলে আসবে। আচ্ছা এটা ভেনাস চ্যানেল নট আর্টারিয়াল চ্যানেল। এরপরে এখানে থাকবে আমার রাইট এট্রিয়াম, এই যে রাইট এট্রিয়াম, এপাশে আমার লেফট এট্রিয়াম, এপাশে আমার ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকল তাই না, এই হার্টের ভেন্ট্রিকল। এই তাহলে তোমরা এটা একটু দেখো, সেটা হচ্ছে এপাশে কি হবে, এই যে এপাশে এখানে মিলিত হবে, আর এপাশে হচ্ছে এখানে মিলিত হবে। হ্যাঁ সরি আমি আগে একটু কনফিউজ করে ফেলেছিলাম, আসলে ভেনাস সিস্টেমে ওপেন হবে। তাহলে এটা যেটা আসছে এটাকে আমরা বলতেছি রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। ওপেনস কোথায় ওপেন হয় ভেনাস সিস্টেমে? এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান এবং রাইট ইন্টারনাল জুগুলার ভেইন, এই দুটার জাংশনে এটা ওপেন হয়। আর এপাশে কি হবে, এটা হচ্ছে আমার থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্ট। এই লিম্ফ চ্যানেল এসে লেফট সাবক্লেভিয়ান এবং লেফট ইন্টারনাল জুগুলার ভেইন, এই দুটার যে জাংশন এখানে মিলিত হয়। আলটিমেটলি দুটোই এসে আমার সুপিরিয়র ভেন দিয়ে রাইট এট্রিয়ামে চলে আসে। এভাবে লিম্ফটা একসময় আসলে ব্লাডের মধ্যে চলে আসে। আচ্ছা এতটুকু ক্লিয়ার হলো কিনা? তোমরা একটু ইয়েস নো দিয়ে একটু যদি বলো। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের লেকচারের। হুম আচ্ছা অনেকেই বুঝতে পেরেছো, ঠিক ভেনাস সিস্টেম এটা 90% বুঝেছো। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এখানে কিছু লিম্ফ নোডের বিষয় আছে, এখানে আমরা কতটুকু করব জাস্ট আমরা একটু হাইলাইট করি। আচ্ছা লিম্ফ নোড যে আমরা দেখেছিলাম যে আমাদের বডিতে কতটুকু লিম্ফ নোড থাকে, 400 থেকে 700, এটা মনে রাখতে হবে। টনসিল আমরা সবাই জানি, আমরা যখন আইসক্রিম খাই তখন কি হয়, এই যে গলা ফুলে যায়, তখন আমরা বলি না যে টনসিল হইছে। আসলে হ্যাঁ আমাদের কখনোই টনসিল হয় না, টনসিল আমাদের শরীরে সবসময় থাকে। টনসিল প্রদাহ যদি হয়, এটা আমরা বলি টনসিলাইটিস। তাহলে ঠান্ডা কিছু চলে আসলে আমাদের টনসিলাইটিস হয়। আচ্ছা এরকম কিছু টনসিল আমাদের শরীরে থাকে, দেখো দেখবে প্যারাটাইন টনসিল, অ্যাডিনয়েড বা ফ্যারিঞ্জিয়াল টনসিল আর লিঙ্গুয়াল টনসিল। তো আমরা নরমালি যেটা টনসিল বলি সেটা হচ্ছে প্যারাটাইন টনসিল। এই এতটুকু টনসিলের ইনফ্লামেশনকে বলি আমরা টনসিলাইটিস। টনসিলকে ফেলে দিতে হয়, অনেক সময় বারবার ইনফেকশন হয়, এটাকে বলে একটমি, একটমি মানে ফেলে দেওয়া। তাহলে আমরা এটা বলবো টনসিলেক্টমি। আসো আচ্ছা স্প্লিন, আচ্ছা স্প্লিন কোথায় থাকে? আমাদের শরীরে এই যে বাম দিকে থাকে। ঠিক আছে, পেটের এই দিকটায় থাকে। আচ্ছা তো দেখো আমাদের বডিটা যদি আমি একটু চিন্তা করি, এই বডি এই যে এখানে থাকে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের নিচে এই জায়গাটাতে স্প্লিন থাকে। আচ্ছা স্প্লিনটা দেখতে কেমন? তোমার এই যে মুভ করো, বিদ্যাভূমি মুভ করো, এই যে মুভ করলে এই যে জাস্ট রিস্ট, তোমার রিস্টের পাশে যে অংশটুকু যেরকম মোটামুটি স্প্লিন টাইপের দেখতে, হ্যাঁ এই সাইজের। ঠিক আছে, মুষ্টিবদ্ধ করো, মুষ্টিবদ্ধ হাতের এই মুষ্টিটাই হচ্ছে স্প্লিন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এরকম এই সাইজের এই শেপের। ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে দেখো দেখো ভায়োলেট কালার, কিছু কথা বলা আছে ইম্পর্টেন্ট। এটা ভায়োলেট কালার হয় 170 গ্রাম ওজন। হ্যাঁ এবং এটা দুই ধরনের পাল্প থাকে, রেড পাল্প লাল রঙের, হোয়াইট পাল্প সাদা রঙের। আচ্ছা এখানে দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা অবশ্যই পরীক্ষা আসার মতো, সেটা হচ্ছে স্প্লিনে ব্লাড জমা থাকে মোটামুটি 300 ml। এখন ধরো হঠাৎ করে তোমার শরীরে কোথাও কেটে গেল, তোমার শরীরে যদি কিছু কেটে যায়, কেটে গেলে কি হবে, ওই জায়গায় ব্লাড ধরো 50 ml ব্লাড তোমার শরীরে লস হয়ে গেল, এখন ইমিডিয়েটলি তো বোনেরও এই ব্লাড তৈরি করতে পারে না, বোনেরও তৈরি করতে সময় লাগবে। তো কি হয়, স্প্লিন থেকে এই রক্তটা চলে আসে, এই জন্য বলা হয় ব্লাড ব্যাংক, রিজার্ভার ব্লাড। দেখো তাহলে রিজার্ভার ব্লাড অথবা ব্লাড ব্যাংক, মানে ইমিডিয়েটলি তোমার বাইরে থেকে কোনো রক্ত দিতে হবে না, স্প্লিন থেকে রক্তটা চলে আসবে। আচ্ছা দুই নম্বর হচ্ছে আরবিসি ব্রেকডাউন হয়, এজন্য এটা বলে গ্রেভিয়ার্ড অফ আরবিসি। তাহলে এটা কিন্তু মেডিকেল পরীক্ষায় একবার প্রশ্ন এসেছে। এটা করব আমরা থাইমাস। আচ্ছা তোমরা জানো যে একটা এখানে আমরা একটা গ্ল্যান্ড থাকে বলা, এখানে এটা থাইমাস বলে, যেটা হচ্ছে ওই যে আমাদের যে লিম্ফোসাইট বলে এখানে চিহ্ন হয় লিম্ফোসাইট। আচ্ছা এটা কি হয়, এই যে কিছু কথা আছে, পিরামিড শেপ, এটা বাইলোব দুইটা খণ্ডে বিভক্ত থাকে এবং আমাদের ট্রাকিয়ার ফ্রন্টে, স্টার্নামের বিহাইন্ডে, হার্টের অ্যাবভে, এই তিনটা কথা। দেখো ট্রাকিয়ার ফ্রন্টে, স্টার্নামের বিহাইন্ডে, হার্টের অ্যাবভ, এই জায়গাটাতে এটা থাকে। এই কথাগুলো এখানে লেখা আছে এবং এখানকার যে হর্মোন দেখো নামের সাথে মিল আছে, থাইমোসিন, তোমরা রাখতে হবে থাইমোপয়েটিন, এবং এখানে লিম্ফোসাইট ম্যাচিউর হয়। যে লিম্ফোসাইটগুলো থাইমাস ম্যাচিউর
প্রচুর হয়, এটা বলা হয় টি লিম্ফোসাইট। কেমন? আচ্ছা, এবং টি লিম্ফোসাইট আসলে 3 ধরনের হয়, এটা জানতে পারো। এত গুরুত্বপূর্ণ না, কিন্তু উপরে পড়াগুলো খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা আসো, রেড বোন ম্যারো, এটা তোমাদের দেখিয়েছি। ওই যে লম্বা অস্থির দুই প্রান্তে থাকে রেড ব্রন, মানে লাল রঙের ম্যারো, যেখান থেকে আসলে আমাদের অ্যাডাল্টে বিভিন্ন ধরনের সেলগুলো আসে, এটাকে বলে রেড বোন ম্যারো। আচ্ছা, কি আসে? আরবিসি ডাব্লিউসি ক্লাস, এটা সবাই জানো, খুব সহজ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এগুলো কোথায় থাকে, এটা একটু মনে রাখতে পারো। এই যে লোকেশন, অ্যাডাল্টে লোকেশন, দেখো করে এটা থাকে হচ্ছে পেলভিস, ভার্টিব্রা, স্টার্নাম, ক্যারোটিড বোনস, ক্লাভিকল, রিব, হেড অফ হিউম্যানাস ফিমার। এইটা একটু মনে রাখতে হবে, এটাকে স্টার্নাম দিয়ে রাখো। ওকে? আচ্ছা, তোমাদের জন্য কুইজ দেখো তো, এটা পারবে না? Which of the following is not a lymphatic gland? দেখে কে বলতে পারে? কুইজ, আমাদের কুইজ 13। দেখো তো কোনটা? 5টা ছিল, তাই না? এর মধ্যে কোনটা? হ্যাঁ, সবাই অ্যান্সার করেছো। ওকে, অনেকেই ভালো অ্যান্সার করেছো, দুই একটা একটু কনফিউজ হয়ে গেছে না? রেড বোন ম্যারো কিন্তু আমাদের লিম্ফ্যাটিক অর্গান, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হচ্ছে লিভার। ঠিক আছে? কেমন? তাহলে এটা উত্তর হবে সি, লিভার। খেয়াল করো, অ্যান্সার দিতে হবে। হ্যাঁ? আচ্ছা, লিম্ফ এবং ব্লাডের পার্থক্য কি? এটা আসলে পড়ার মতো কিছু না, সিঙ্গেল স্টাডি, এটা রিডিং করবা। কি সেটা তুমি ব্লাড বিষয়গুলো জানো? ব্লাডের কি কম্পোনেন্ট, লিম্ফের কম্পোনেন্ট, ঠিক আছে? ওইটা এখানে পার্থক্য করে দেওয়া আছে। আচ্ছা, প্লাজমা, লিম্ফ এবং সেরামের পার্থক্য। আচ্ছা, এটা আইডিয়ালি আমরা বেসিক করে দিয়েছি। যেমন হচ্ছে তোমার লিম্ফ বিষয়টা তুমি যদি জানো যে এটার কালার কি, সেলুলার কম্পোনেন্ট কি, এখানে কি থাকে, এটার কাজ কি? প্লাজমা, তাহলে এটা কম্পোনেন্ট কি, এখানে কি কাজ করে? এবং সেরাম, এটা একটা পার্থক্য আগে ছিল। সেটা তুমি যদি জানো, তাহলে এই পার্থক্যটা পড়া তোমার জন্য কঠিন কিছু না। ঠিক আছে? তাহলে বিশেষ করে এখান থেকে আমরা যেটা করব, যেটা আসার মতো, সেটা হচ্ছে এই যে ব্লাড সেল, ফিব্রিনোজেন এবং কোয়াগুলেশন এবিলিটি। অলরেডি ডিসকাসড, এই তিনটা পয়েন্ট একটু আলাদা করে মনে রাখবা। কেমন? আচ্ছা, টিস্যু ফ্লুইড এবং লিম্ফের পার্থক্য এটা এত ইম্পর্টেন্ট না। সেটা হচ্ছে টিস্যু ফ্লুইডটা কিন্তু মডিফাই হয়ে একসময় লিম্ফে পরিণত হয়। তো দুটো কনস্টিটিউয়েন্ট এর কিছু পার্থক্য আছে, সেটা এখানে পার্থক্য করে দেওয়া আছে। আমি বলব এই পার্থক্যটা সিঙ্গেল স্টার, যারা খুব ভালো প্রিপারেশন নিতে চাও তারা এটা করতে পারো। ওকে? আচ্ছা আসো, আমরা আজকে দিনে একদম লাস্ট পড়া হচ্ছে ব্লাড ভেসেল। 3 ধরনের ব্লাড ভেসেল থাকে, তোমরা জানো? হ্যাঁ, এটা খুব সহজ পড়া, খুব অল্প পড়া। আচ্ছা, তোমরা জানো একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেইন, আর একটা হচ্ছে ক্যাপিলারি। ওকে, ভালো কথা। এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এদের কিছু স্পেশাল ফিচার্স। যেমন ধরো অক্সিজেন ক্যারি করে, অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করে হচ্ছে আর্টারি, এক্সেপশন পালমোনারি আর্টারি। ভেইনের ক্ষেত্রেও একইভাবে আমরা বলতে পারি অক্সিজেন রিচ যে ব্লাড ক্যারি করে, পালমোনারি ভেইন, এক্সেপশন। বাকি সবাই কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা ক্যারি করে। এই হচ্ছে এক নম্বর কথা। আচ্ছা, দুই নম্বর হচ্ছে এদের স্ট্রাকচারে কি পার্থক্য আছে? খেয়াল করে দেখো, আর্টারি বা ভেইন এখানে 3টা অংশ থাকে। ঠিক আছে? এই অংশগুলো আমরা যদি একটু দেখি এখানে, খেয়াল করে দেখো, একদম ভেতরে থাকে টিউনিকা মিডিয়া, একদম ভেতরে থাকে টিউনিকা ইন্টিমা। ঠিক আছে? টিউনিকা ইন্টিমা। এটা কি দিয়ে তৈরি? এটা তৈরি হচ্ছে এন্ডোথেলিয়াম, এপিথেলিয়াল টিস্যু। এটা কি লিখবো আমরা? এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এটা দিয়ে তৈরি। ওকে, ভালো কথা। এবার আসো, মাঝে কি থাকে? মনে রাখবা, মতে মাঝে, মতে মিডিয়া, মতে মাসল। তাহলে মতে একটু মনে রাখবা। ঠিক আছে? তাহলে মাঝে থাকে মিডিয়া। হ্যাঁ, এই মিডিয়াটা তৈরি হয় হচ্ছে মাসল, পেশি দিয়া। তাহলে এটা মাসল দিয়ে তৈরি হয়। ঠিক আছে? মনে রাখবে মাঝের লেয়ার, মিডল মাসল মিডিয়া, এভাবে মনে রাখবো। আর একদম বাইরে থাকে টিউনিকা এক্সটার্না। ঠিক আছে? আচ্ছা, এখন আর্টারি এবং ভেইন দুটোতেই কিন্তু 3টা লেয়ার থাকে। এটা মনে রাখতে হবে। এই যে মাসল লেয়ার বা মিডল লেয়ারটা আর্টারিতে এটা একটু ঠিক থাকে। হ্যাঁ, একটু বেশি পরিমাণে থাকে, ঠিক। এবং এই দুটো লুমেন যদি চিন্তা করো, তাহলে আমি যদি এখানে একটু দেখাই, সেটা হচ্ছে ধরো এটা একটা আর্টারি, এটা হচ্ছে একটা ভেইন। ঠিক আছে? ভেইন। তাহলে আর্টারিটা কেমন হবে? এমন হবে। ঠিক আছে? লুমেন, এটা হচ্ছে আর্টারি লুমেন। আর ভেইনটা এমন হবে। ঠিক আছে? এটা লুমেন। খেয়াল করে দেখো, ভেইনের লুমেনটা কিন্তু একটু বড় হবে। এবং ভেইনে দেখো, খেয়াল করে, ভেইনে কিন্তু কপার টিকা থাকে। কারণ তোমরা জানো আমাদের শরীরের নিচের দিক থেকে হার্টে যখন রক্ত আসতে হবে, তাহলে এগেইনস্ট গ্র্যাভিটি আসতে হয়। যদি কপার টিকা থাকে, তাহলে ব্লাডগুলো আবার নিচের দিকে নেমে যায় না, ব্লাডগুলো ধীরে ধীরে উপরে উঠে আসে। তাহলে ভেইনে অবশ্যই ভালভ বা কপার টিকা থাকবে। ভেইনের ওয়াল থিকনেসটা কম, আর্টারিতে ওয়াল থিকনেস বেশি। এগুলো খুব সহজ পড়া, তোমরা জানো। তো সহজ জিনিসগুলো আসলে আমরা অ্যাডমিশনে একটু কম পড়ি, তাই না? আচ্ছা, আর ক্যাপিলারি তো শুধুমাত্র এই যে এন্ডোথেলিয়াম লেয়ার এটা থাকে, এখানে 3টা লেয়ার থাকে না। এই কথাগুলো একটু মনে রাখবো। আচ্ছা, এগুলোই আমাদের এখানে লেখা আছে। ঠিক আছে? টিউনিকা ইন্টিমা, এখানে হচ্ছে থিক ওয়াল থাকে আর্টারিতে। ওকে, আচ্ছা, এবার আসো, ভেইনের কথা আমরা বলেছি। আচ্ছা, গেল। আচ্ছা, ক্যাপিলারিজ দেখো, ক্যাপিলারিজে কি থাকে? এই যে শুধু এন্ডোথেলিয়াম থাকে। ওকে, এই হচ্ছে কথা। আচ্ছা, এখন আর্টারি কোথায় শুরু হয়? হার্টে। আর্টারি কোথায় শেষ হয়? ক্যাপিলারি। ভেইন কোথায় শুরু হয়? স্টার্টিং হচ্ছে, অরিজিন হচ্ছে ক্যাপিলারি, কোথায় শেষ হয়? হার্টে। এগুলো তোমরা জানো, তাই না? আচ্ছা, এই পার্থক্যগুলো এখানে বলা আছে, যা অলরেডি আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। আচ্ছা, যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছো তাদের জন্য এটা, সেটা হচ্ছে লিম্ফ ক্যাপিলারি এবং ব্লাড ক্যাপিলারির মধ্যে পার্থক্য। এটা আসলে পড়ানো হয়ে গেছে। সেটা হচ্ছে ওই যে লিম্ফ ভেসেল, ওখানে লিম্ফ থাকবে, তাদের কার্যকারিতা কি, এবং আর্টারি ভেইন এগুলো হচ্ছে ব্লাড ভেসেল, এবং এদের মাঝখানে থাকে হচ্ছে মানে ব্লাড ক্যাপিলারি। তাহলে এটার স্ট্রাকচার কি, ফাংশন কি, এটা মাথায় নিয়ে যখন পার্থক্য করবা, তোমার জন্য পড়াটা সহজ হবে। ঠিক আছে? তাহলে খুব ভালো প্রিপারেশন থাকলে তোমরা এই পার্থক্যটা করতে পারো। ওকে, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি। এই তো মোটামুটি আমাদের বায়োলজি 1 এর পার্ট 1 এর পড়াটা শেষ করলাম। ঠিক আছে? তো তোমাদের নিশ্চয়ই হয়তো আরো কিছু বাকি থাকতে পারে, ডাউট থাকতে পারে, সেটা আমাদের গ্রুপে জানাতে পারো। আমরা ক্লাস শেষ করব, তার আগে তোমাদেরকে একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে কিভাবে পড়বা। তোমাদের যে পরীক্ষাটা হবে, তোমরা জানো আজকে রাত 11টা থেকে লাইভ এক্সাম হবে, সেটা আগামীকাল রাত 11টা পর্যন্ত, এবং সেখানে বায়োলজি এই টপিকগুলোর পাশাপাশি কিন্তু জিকে অংশটা থাকবে, এবং পার্ট 2 তে ইংলিশ অংশ থাকবে। তোমরা জিকে ই বই থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আসছে সেগুলো অবশ্যই করতে হবে, নাহলে ওই জিকে ইংলিশ অংশটা কিন্তু অ্যান্সার করতে পারবে না। সেটা খুব ভালো করে পড়ো। আর 2 নম্বর হচ্ছে আমরা প্রথমে বইটা পড়বো, যে বই যে অংশগুলো দেখালাম, তাহলে আমরা বইটা থেকে একটু পড়ে নেব। আর কিছু ট্রিক্স, এগুলো আমরা মেডিট্রিক্স থেকে দেখব, কিছু জিনিস আমি এখানে দেখালাম, প্লাস নোটটা দেখবা। আচ্ছা, আর কিছু বুঝতে না পারলে আমাদের এই ম্যাথন ক্লাসের রেকর্ড থাকবে, সেটা তুমি দেখে নিবা। আর তোমাদের মেইন ক্লাসটা হচ্ছে ফিজিক্যাল ক্লাস এবং পরীক্ষা দেওয়া। ঠিক আছে? তো এটারই সাপোর্ট হিসেবে আমরা ম্যাথন ক্লাস এবং হচ্ছে এই তোমার রেকর্ডের মাস্টার ক্লাস সেগুলো দিচ্ছি, এবং এগুলো যাদের যে জায়গাগুলোতে ডিফিসিয়েন্সি সেটার জন্য তোমরা এটা করবা। ওকে, আচ্ছা, লাস্ট কথা যেটা বলি সেটা হচ্ছে একজন মনীষী উক্তি। হ্যাঁ, একজন মনীষী উনি বলেছিলেন, সেটা হচ্ছে ভুল করার ভয়, এটার জন্য যদি কোনো কিছু না করা হয়, তাহলে এটাই হবে পৃথিবীর সবচেয়ে বড় ভুল। ঠিক আছে? তো তোমাদেরও এটা থাকতে পারে যে আমি পরীক্ষা দিতে চাও না, অনেকেই পরীক্ষা দিতে চাও না, যে ভুল যদি হয় নাম্বার কম পাই, আসলে এটা কোনো বিষয় না। ঠিক আছে? তুমি যদি ভুল করার ভয়ে কাজটা নাই করো, তাহলে কিন্তু তুমি সবচেয়ে বড় ভুল করবা। অ্যাডমিশন টেস্টে বারবার তোমাকে অনেক বেশি পরীক্ষা দিতে হবে, সেটা তুমি কিভাবে বলো, তুমি আমাদের কুইজ সিস্টেমে বলো, আমাদের অনলাইন পরীক্ষাগুলো বলো, লাইভ বলো, বা হচ্ছে প্র্যাকটিস এক্সাম, এবং অবশ্যই অফলাইন বারবার পরীক্ষা দিলে যে ভুলগুলো হচ্ছে সেগুলো কিন্তু কারেকশন করতে পারো, তোমার পড়াই কোথায় গেছে সেটা বুঝতে পারবা। তো এভাবে আমাদের সাথে তোমরা থাকো, আমাদের ক্লাসগুলো করো, আমাদের পরীক্ষাগুলো দাও, এবং দিন শেষে আমরা আশা করি যে তোমাদের এই সলভ প্রিপারেশনের মাধ্যমে তুমি ভর্তি পরীক্ষা খুব ভালো একটা পজিশনে আসতে পারবা। তো তোমরা সেই পরীক্ষা ভালো করে শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ক্লাসগুলো শেষ করার জন্য। এখন যদি তোমাদের কোনো রিলেটেড কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো কিচেন বক্সে করতে পারো। আর ক্লাস শেষে তোমাদের আইডিতে পাস ক্লাসের অপশনে ক্লিক করে তোমরা ক্লাসের যে রেকর্ডেড ভিডিও আছে, রেকর্ডেড ভিডিও দেখতে পারবা। আর ক্লাসের যে অ্যানোটেড যে নোট আছে, সেই নোটটা নোটস ক্লিক করে দেখতে পারবা। আর তোমাদের টপিক রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো আমাদের কিউএনএ সেকশন আছে, কিউএনএ সেকশন করতে পারো। আমাদের এক্সপার্ট টিচাররা তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিবেন। আচ্ছা, যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমাদের যে গতকাল অনেকে কোশ্চেন থাকতে পারে যে আমরা যে ম্যারাথন ক্লাস বা কিউএনএ থেকে কোশ্চেন করব, আমাদের গতকাল যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেই ভিডিওটা একটু দেখে নিও, আশা করি তোমাদের বিষয়গুলো সলভ হয়ে যাবে। আচ্ছা রাইসা, তুমি একটু সিলেবাস অংশে দেখো, সিলেবাস অংশে বিস্তারিত বলা আছে। আচ্ছা, তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।